আমার 18 হয়েছে গত জুলাই মাসের 10 তারিখে। গত জুলাই মাসের 10 তারিখে। সো 18 বছর মানে ধরে নেওয়া হচ্ছে যে শি ইজ অ্যাডাল্ট এবং তার বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে এবং সেই জায়গাটা থেকে সে সমাজের অনেক রিয়েলিটিকেই ফেস করতে পারে। তোমার নাম কি? আমার নাম সুভা আক্তার। সুভা আক্তার, এবং এটা তোমার অরিজিনাল নাম না, আমরা শুরুতেই বলে নিয়েছি। এটা এই কারণেই বলছি যে সুভা এবং ওর ভয়েস এই দুটো যদি অন্য কারোর সঙ্গে মিলে যায় সেটা অবশ্যই আমি বারবার বলবো যে দিস ইজ নট রিয়েল থিং, কারণ আজকের স্টোরিটা অনেক সেন্সিটিভ এবং এই দুটোই এখানে পরিবর্তন করা হয়েছে। সো ওর রিয়েল পরিচয় সব কিছুই আমরা গোপন রাখছি। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি ওর কিছু স্ন্যাপ মানে ছবি আমরা আমাদের ইউটিউবে দেবো, এছাড়া তেমন করে কোথাও আসবে না। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি www.youtube.com/DFM904। ঢাকা FM 90.4 নামে চ্যানেলটি আছে, ওখানে গিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় পুরো অনুষ্ঠানটি ওখানে আপলোড করব। ওকে, এবং সেখানে আমাদের সুভার কিছু ছবি ওখানে থাকবে। জন্ম জেলা কোথায় তোমার? আমার ঢাকাতেই। ঢাকাতেই তুমি জন্ম হয়েছো, এখানেই বড় হয়েছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, শুরু করো। তুমি কেন ফিল করলা, তার আগে বলো তো, আমি তোমার স্টোরিটা কিছুটা জানি, কেন ফিল করলা যে এই ধরনের গল্প তুমি সিক্রেটসে এসে বলবা? আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের পরিবারে এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু সবাই কিন্তু বলতে পারছে না। আবার অনেক সময় আবার অনেক সময় হচ্ছে যে অনেকে জিনিসগুলো ফেস করে মেনে নিচ্ছে, আবার অনেকে খারাপ পথ বেছে নিচ্ছে। সো তার চেয়ে যদি কেউ আমার কথাটা শুনে নিজের মানে বুদ্ধি খাটিয়ে যদি কোনো ভালো কিছু করে, অন্তত তার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। সো তুমি এই পার্সপেক্টিভ থেকে এটা বলছো। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ও যে বিষয়টা নিয়ে আজকে এখানে এক্সপ্লোর করতে যাচ্ছে এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ আমি বলবো, কিন্তু এটা থেকে আসলে বের হওয়ার জন্য কোনো রিমেডি আছে কিনা সেটা আমরা পুরো স্টোরিটা শোনার পরে সবাই মিলে ডিসকাস করতে পারি। চলো শুরু করো একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে তুমি বলতেছো। আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো প্রথমে। আমার আজকে 18 বছর বয়স। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকাতেই। আমার জন্ম হবার 3 মাস পর আমার বাবা বাইরে চলে যায়। জি। দেন 3 বছর। তুমি কি বড় সন্তান? হ্যাঁ, আমি আমার ফ্যামিলির বড়। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই বোন, আমি সবার বড়। আমার ছোট 2 ভাই আছে। ওকে। তো বাবা চলে যায়, তো তখন আমি অবশ্যই ছোট ছিলাম। আমার মুখে যতটুকু শোনা যে আমি মানে বাবা আর মায়ের দিক থেকে খুব সেন্সিটিভ ছিলাম। আমার বাবার একটা ছবি ছিল বাসায়, আমি আমার বাবার ছবি ছাড়া কাউকে বাবা বলতাম না। ওকে। এমনকি আমার চাচা ছিল, কাকা ছিল, তারাও অনেক সময় চেষ্টা করতো তাদেরকে বাবা বলানোর জন্য, কিন্তু আমি কখনোই বলতাম না। আমার বাবার ছবি দেখেই বলতাম যে উনি আমার বাবা। অ্যান্ড 3 বছর পর যখন আমার বাবা বাইরে থেকে আসে, সৌদি আরবে ছিল, যখন আসে তখন আমার বাবার গাল ভর্তি দাড়ি ছিল। অ্যান্ড মানে 3 বছর আগে সে যেমন ছিল বা আমার ছবিতে যেরকম ছিল সেরকমটা ছিল না। দেন আমার মা আমার বাবাকে পরিচয় করে দেয় যে আমি আমার বাবা উনি। তো স্বাভাবিক আমরা মায়ের মুখে শুনেই জানি যে ইনি আমার বাবা, বা আমাদের সাথে যাদের পরিচয় করে দেবে তারাই মানে তাদেরই আমার পরিচয়ভাবে চিনি। তো আমি আমার বাবার ছবি দেখে তার সাথে যখন ফেস মিলাই, দেন আমার কাছে ভালো লাগে না, অ্যান্ড ফেস মিল ছিল না, অ্যান্ড ছোটো ছিলাম বুঝিনি। অ্যান্ড আমি তাকে বাবা বলে মেনে নিইনি। শুধু তাই নয়, আমি কখনো তাকে বাবা বলে ডাকতামও না। দেন ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন তার ফেসের সাথে মানে বুঝতে লাগলাম যে না, উনি আমার বাবা। দেন মেনে নিয়েছি। অ্যান্ড আমাদের ফ্যামিলিটা খুব ভালোই ছিল। আমি আমার ফ্যামিলির ব্যাপারে কখনোই কোনো কিছু জানতাম না, অ্যান্ড আমি এই ব্যাপারে কখনো কোনো কিছু জানার চেষ্টাও করতাম না। আমার এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, কজ ফ্যামিলিতে সবাই একজন আরেকজনের মানে দায়িত্বে থাকে, কিন্তু তবুও কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু থাকে। দেন আমাকে ছোটোবেলা থেকে আমি মানে প্লে, নার্সারি, কেজি এগুলো আমি আমাদের এলাকার একটি স্কুলে পড়েছি। দেন পরবর্তীতে আমাকে আমার এলাকার বা ডালাতুন নার্সারি স্কুলে ভর্তি করানো হয়েছে। আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ চালিয়েছি। যখন আমি 7 উঠি, স্বাভাবিক মানে বয়সের খাতিরে মানুষ কিন্তু ভুল করে। তো আমার আব্বু আম্মু আমার সাথে খুব খারাপ আচরণ করে। খারাপ আচরণ করে বলতে কি ঘটনা? খারাপ আচরণ বলতে আমার গায়ে হাত তুলে। কি ছিল ঘটনা? কেন গায়ে হাত তুলে? রিজনটা ছিল যে আমি কেন রিলেশন করছি। কি মানে রিলেশনটা তুমি পড়লে কিভাবে? কি হয়েছে? পড়েছি, আমাকে প্রপোজ করে। ক্লাস 7 এ থাকতে আমার পাশের বাড়িতে ছিল একজন মানে ভাড়া থাকতো। তো সে আমাকে যখন প্রপোজ করে, তো আবেগের বয়সে তাকে আমি যখন অ্যাকসেপ্ট করি, আমাদের রিলেশনে যখন 14 দিন, তখন ফ্যামিলি জানতে পারে। একটু থামাচ্ছি আমি। সেটা হচ্ছে যে পাশের বাড়িতে যে ছিল ও কোন ক্লাসে পড়তো? পড়াশোনা করতো না।
ও কি তোমার চেয়ে বয়সে অনেক বড় ছিল? হ্যাঁ বড় ছিল বয়সে, পড়াশোনা আরো 2-3 বছর আগে ছেড়ে দিয়েছে। আচ্ছা, অ্যান্ড জব করতো। তোমার চেয়ে বয়সে অনেক বেশি বড় ছিল। ছিল। আচ্ছা, সে তোমাকে প্রপোজ করে? হ্যাঁ। আচ্ছা, তো যখন আমি অ্যাকসেপ্ট করি, আব্বু আম্মু আমাকে তেমন কিছু বলেনি, জাস্ট তোমার আব্বু আম্মু জানলো কিভাবে বিষয়টা? আব্বু আম্মু জানতে পেরেছে আমি আব্বুর ফোন দিয়ে কথা বলছিলাম। আচ্ছা, দেন আব্বুর ফোনে নাম্বারটা ছিল, অ্যান্ড রাতের বেলা সে যাচ্ছিল যে আমার সাথে দেখা করবে। আচ্ছা, অ্যান্ড আমার মনে খুব ভয় ছিল, তো আমি ফোনটা সাইলেন্ট করে আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ওকে। দেন হঠাৎ করে আব্বু ঘুম থেকে উঠে দেখে যে বাইরের লাইট জ্বলছে, অ্যান্ড আব্বুর ফোন কাছে নি। যখন সে আমার বালিশের নিচে ফোনটা দেখে, রিসিভ করে ফোন, তো আমি ওখান থেকে, আব্বু কোনো কথা বলে না, কিন্তু অপর সাইড থেকে কথা আসে যে তুমি আমার সাথে দেখা করবে, আর তা নাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। ওকে, এই ধরনের কথা আসে? হ্যাঁ। ওকে। তো পরে এই কথাটা শোনার পর আব্বু খুব রেগে যায়, অ্যান্ড আমাকে ওই দিন খুব মারে, অ্যান্ড আমার পড়াশোনাও অফ করে দিতে চেয়েছিল, কিন্তু আম্মু কোনোভাবে হয়তো বা আমার পড়াশোনা। বাবা এর আগে কি তোমার কখনো গায়ে হাত তুলেছে? না, ওই ফার্স্ট টাইম। ওই ফার্স্ট টাইম। তোমাকে কিভাবে বাবা এগুলো খেয়াল করবেন, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবা তোমার কাছে অনেক প্রিয় এবং অনেক রেসপেক্টেড একটা জায়গায় ছিল কি? ওকে। সো তোমাকে বাবা ওই ঘটনা জানার পরে তোমাকে বাবা কি করেছে আমাকে একটু আমাকে প্রথমে 2-3টা থাপ্পড় মারে। জিজ্ঞেস করেনি যে কি হয়েছে হ্যাঁ, ঘটনাটা? আমাকে জিজ্ঞেস করেছিল, দেন আমাকে বলার কোনো স্কোপ দেয়নি। আমি কিছু বলার আগে উনি আমাকে মারতে শুরু করে। অ্যান্ড তোমার ওই সময় ফিলটা কি ছিল যে যখন এরকম একটা ঘটনা, তোমার ক্লাস 7 বয়স, খুব বেশি হলে 12 থেকে 13, তোমার বাবা এটা জেনে গেছে এবং তুমি তো নিজে থেকেই ভয় পাওয়ার কথা? হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড আমি বলছিলাম যে আব্বু আমার কথাটা শোনো, আমি সরি যে আমি ভুল করছি, অন্তত আমার কথাটা শোনো। তারপরে তার একটাই কথা ছিল, কেন তুমি ফোন ধরবা আর কেন বা তুমি কথা বলবা। ওকে। অ্যান্ড যে ঘরে যে মাটি খোঁড়ার জন্য শাপলগুলো থাকে, আমরা যেগুলোকে বলে থাকি, তো আব্বু আমাকে ওটাতে অনেকক্ষণ মারে, অ্যান্ড আমার হাত পা কেটে যায়। তো শাবল দিয়ে মারে তোমাকে? হ্যাঁ। আচ্ছা। আর ওটা মানে রড জাতীয় ছিল, যার কারণে হাত পা কেটে গিয়েছিল। দেন পরবর্তীতে আম্মু জিনিসটা হয়তোবা তার কাছে খুব খারাপ লেগেছিল, তো এই কারণে আম্মু পরে আব্বুকে আটকায়, পরে আমাকে আর কিছু বলে না। দেন তারপর থেকে আব্বুর সাথে আমার কথা বলা সব কিছু কমে যায়। কজ আমার একটা জিনিসই মানে মনে হচ্ছিল যে আমার কথাটা কেন সে শুনলো না। তোমার ভিতরে কি মানে ভয় কাজ করে নাকি রাগ কাজ করে? কোনটা? ভয় রাগ দুটোই। ভয় রাগ দুটোই। ওকে। তারপরে দেন পরবর্তীতে আমার লাইফে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। ক্লাস 8-এ আমি জিএসসি পরীক্ষা দেওয়ার পর ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক কি হলো? ওই ছেলের সাথে পরে ব্রেকআপ হয়েছে। পরবর্তীতে ব্রেকআপ কি তোমার থেকে হয়েছে নাকি তোমার আব্বু থেকে হয়েছে? নাকি তোমার আব্বু গিয়ে কোনো স্টেপ নিয়েছে ছেলেটাকে? আব্বু গিয়ে স্টেপ নিয়েছিল বলতে আমাকে তারপর প্রতিদিন আব্বু স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। আচ্ছা। অ্যান্ড পরবর্তীতে ছেলেটা আমাকে জাস্ট একটাই কোশ্চেন করেছিল যে রিলেশনে কি তুমি কন্টিনিউ করবা নাকি করবা না। তোমার ফ্যামিলিতে এত বড় ঘটনা ঘটে গেছে কিছু জানতো না? সে কিছু জানতো না। আচ্ছা। তো পরে আমি বলেছি যে না, আমার পক্ষে সম্পূর্ণ কন্টিনিউ রাখা, কজ আমি অলরেডি আমার আব্বু আমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার কথাটা ছিল এরকম। পরে সে বলে যে ওকে ঠিক আছে। তো তারপর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। অবশ্য তার নাম্বারটা আমার মুখস্থ ছিল না, আমি কার্ড থেকে তার নাম্বার অলওয়েজ তুলতাম, আর কার্ডটা পরবর্তীতে আব্বু আমার ব্যাগ থেকে ফেলে দেয়, যার কারণে আমার পরবর্তীতে আর কোনো কথা হয়নি। তো ক্লাস 8-এ জিএসসি এক্সাম সময় বাবা ছিল। দেন জিএসসি এক্সাম শেষ ডিসেম্বর 1 তারিখে বাবা কাতার চলে যায়। আচ্ছা। অ্যান্ড তারপরে আব্বু যে আবার 1 মাস পর আম্মা আমার হাতে একটা ফোন ধরিয়ে দেয়। আচ্ছা। সেটা হচ্ছে নোকিয়া ফোন, টাচ ফোন ছিল, মানে নতুন মডেল যেটা বের হয়েছিল। তো পরে নতুন ফোন ছিল, অনেক খুশি ছিলাম আমি। তো আমি বুঝতাম না তখন যে কী হচ্ছিল। তো রাতে আমি এফএম শুনতাম বা ফোনে ফেসবুক ইউজ করতাম। তখন আম্মু দেখতাম রাতের পর রাত জেগে কথা বলে। তো তোমাকে ফোন দিল, এটা কি তুমি চেয়েছিলে নাকি এমনিতেই তোমাকে দিল? নিজে থেকেই তারা দিয়েছিল। নিজে থেকেই দিল? হ্যাঁ। যে তুমি এটা ইউজ করো? হ্যাঁ, এটা আমাকে ইউজ করো, কাজ আম্মু অনেক সময় বাইরে যেত, বাসায় কন্ট্যাক্ট করতে হতো, এই কারণে সে আমাকে ফোনটা দিয়েছিল। ওকে। তুমি কি এটা স্কুলে নিয়ে যেতে পারতে? না, স্কুলে আমাদের অ্যালাউ ছিল না। ওকে। তো পরবর্তীতে আম্মু রাতে জেগে কথা বলতো। তো আমি ভাবতাম হয়তো বা যদি আব্বুর সাথে কথা বলে, কজ আব্বু তখন নতুন বাইরে গিয়েছে। তো পরবর্তীতে জানতে পারলাম যে আব্বুর ফোন ছিল না, বাইরে যখন যায় তখন তার কাছে ফোন ছিল না, অ্যান্ড সে আরেকজনের ফোন নিয়ে আম্মুর সাথে 2-1 মিনিট করে কথা বলতো। তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে তুমি কার সাথে কথা বলো। পরে আম্মু বললো যে আমার এক রিলেটিভের সাথে কথা বলি। আর কথাটা হচ্ছে যে আম্মুর বিয়ের আগে, আম্মুর বিয়ে হয়েছিল 18 বছর, আই মিন এসএসসি এক্সামের আগে। তো তার আগে তার একটা রিলেশন ছিল। দেন রিলেশন ছিল, সে তাকে খুব লাভ করতেন, তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যান্ড যখন আম্মুর ফ্যামিলিটা জানতে পারে, আমাকে একটা বিয়ে দিয়ে দেয়। সেটাই তোমার বাবা ছিল? না, সে ছিল একটা স্কুল মাস্টার ছিল। ওকে।
তার সাথে যখন আমার মায়ের বিয়ে দেয় তারপর 6 মাস সংসার হয়, দেন আম্মু নাকি তার সাথে সংসার করতে চায়নি, আচ্ছা যার কারণে সেখান থেকে আম্মু চলে আসে, and পরবর্তীতে তাদের ডিভোর্স করিয়ে দেওয়া হয়, অ্যান্ড তার 3 মাস পর আমার আব্বুর সাথে বিয়ে হয়। এটা কি তোমার আব্বু আম্মু কি এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, দুপক্ষ থেকে অ্যারেঞ্জ ছিল? হ্যাঁ। ওকে, তো আমি এই ব্যাপারগুলো জানতাম না। কোথা থেকে জেনেছো তুমি এটা? আমার একটা ফ্রেন্ড ছিল, আমার আম্মুর আবার বান্ধবী ছিল, তো তার মেয়ে আবার আমার ফ্রেন্ড। এখানে একটু মাফ করবেন প্রিয় শ্রোতা, আজকে আমি প্রচুর ইন্টারাপ্ট করবো। সাধারণত আমি গল্পে কখনো ইন্টারাপ্ট করি না, মানে সচেতনভাবেই পুরো গল্পটা শুনে যাই এবং লাস্টে গিয়ে কথা বলি। কিন্তু আজকে ইন্টারাপ্ট করার বিশেষ কারণ আছে, কারণ আমি চাই গল্পের ভেতরটা, ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে উঠে আসুক, নইলে সামনে আমরা যে সিচুয়েশনটা ফেস করতে যাচ্ছি সেটার অনেক প্রশ্নের উত্তরই মিলবে না। কজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আছেন, এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে শুনবেন, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শুনবেন। অলরেডি আমরা দুটো ঘটনার মুখোমুখি হয়েছি। নাম্বার 1, সেটা হচ্ছে ক্লাস 7-এ থাকতে ওকে যেভাবে একটা ঘটনার প্রেক্ষাপট ওকে যেভাবে টর্চার করা হলো সেটাও খুব ভালোভাবে নিতে পারেনি, যদিও বিষয়টা পরবর্তীতে মিনিমাইজ হয়ে গেছে, কিন্তু সাবসিকুয়েন্ট মাইন্ডে বিষয়টা থাকার কথা। 2 নাম্বার হলো ও ফোন না চাইতে ওকে ফোন দেওয়া হয়েছে, যেটা ওর ভাষ্য। আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এখানে ও যেটা বলছে সেটাই যে স্পষ্টভাবে সব কিছু সত্য সেটা নয়, তবে সেটাকে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের এত বেশি প্রশ্ন। হ্যাঁ, তো এই বিষয়টা তুমি কবে জেনেছো? জেনেছি আমার বাবা যাওয়ার 1 মাস কি 1.5 মাস পর। 1 মাস কি 1.5 মাস পর জানার পরে তুমি তোমার মাকে এটা জিজ্ঞেস করেছো? হ্যাঁ। আচ্ছা, তো আমি যখন আমার ফ্রেন্ডের আম্মুর মুখ থেকে কথাটা শুনি, আমি মানে অবাক হয়ে যাই যে হাউ ইজ দ্যাট পসিবল। অ্যান্ড আমি ছোটবেলা থেকেই বিয়ে করা বা একজনের সাথে ফিজিক্যাল করা বা আরেকজনের সাথে করা, এই জিনিসগুলো আমার খুব অপছন্দনীয় ছিল, আমি এগুলো কখনোই পছন্দ করতাম না। তো পরবর্তীতে আমার মানে খুব খারাপ লাগে যে আমি এমন একটা মায়ের মেয়ে। তবুও মানে এটা মনে হয়েছিল যে না, এখন হয়তো বা আমার মা খুব ভালো হয়ে গেছে বা সে হ্যাপি আছে আমার বাবাকে। তুমি কি করলে জানার পরে? জানার পর আমি বাসায় আসছি, সেদিন আমি আম্মুকে কিছুই বলি না। পরের দিনটা ছিল ফ্রাইডে, তো আমার স্কুল অফ ছিল। আমি ঘুম থেকে উঠছি ওই দিন 10টার দিকে, অ্যান্ড উঠার পর আমার মানে মন মানসিকতা ভালো ছিল না, অ্যান্ড আম্মু আমাকে বকাবকি করতেছিল যে কেন তুমি এত লেট করে ঘুম থেকে উঠছো, আর এত লেট করে কেউ ঘুম থেকে উঠে পড়াশোনা করো না, শুধু বাইরে আড্ডা মারো, আবার ফোন নিয়ে সারাক্ষণ টিপাটিপি করতে থাকো, কেন তুমি এগুলো করছো? তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে একটা সময় তো তুমি এগুলো করছো। আমার কথাটা ফার্স্টে এরকম ছিল, ফার্স্ট ছিল যে একটা সময় তুমি এরকম করেছো। নোট দ্যাট পয়েন্ট প্লিজ। হ্যাঁ, অ্যান্ড পরবর্তীতে আম্মু বলল যে আমি এগুলো করেছি মানে। তো আম্মু তখন রুটি বানাচ্ছিল, হাতে বেলুন ছিল। পরে আমি বললাম যে কেন তুমি করনি, তোমার আগে একটা রিলেশন ছিল, অ্যান্ড পরবর্তীতে জানলাম যে তোমার আরও নাকি আরেকটা বিয়েও ছিল। তো আমি তোমার মেয়ে, আমি তোমার সাথে যেমন সব কিছু শেয়ার করি, তোমার উচিত আমার সাথে সব কিছু শেয়ার করা, কারণ আমরা বন্ধু। পরে আম্মু আমাকে মানে হয়তো তার মাথা বেশি গরম হয়ে গিয়েছিল, কথা বলার ধরনটা হয়তো আমার ভালো ছিল না, তো এই কারণে উনি আমাকে বেলুন দিয়ে 2টা বাড়ি মারে। হ্যাঁ, অ্যান্ড তখন আমার মাথায় আরও বেশি গরম হয়েছে যে আমি অলরেডি জেনেছি অন্য কারোর কাছ থেকে, তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে সুন্দরভাবে অ্যান্সার না দিয়ে তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তো আমি পরবর্তীতে আমার সাথে অনেক তর্ক করি, আমি আর কোনো কথা বলি না। তোমাকে একটু থামাচ্ছি, 2টো পয়েন্ট আমরা গিয়েছি এবং 2টো পয়েন্টই খুব সেন্সিটিভ পয়েন্ট। আমি কারণ গল্পটা যখন সামনের দিকে চলে যাবে তখন আপনারা এগুলো ভুলে যাবেন, আমি 2টো পয়েন্টে একটু 2 মিনিট কথা বলতে চাই। নাম্বার 1, যখন ওকে গায়ে হাত তোলা হলো ক্লাস 7 অবস্থায়, ওর একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং এই সময় ওর কিন্তু ভালো মন্দ বোঝার বয়স না, এই বিষয়টা প্যারেন্টসদের খুবই সেন্সিটিভলি ডিল করা উচিত। কেন ডিল করা উচিত? ওর লাইফে একটা সময় সম্পর্ক আসবে, সেটা খুব স্বাভাবিকভাবেই হবে। ওকে প্রথমেই যদি এই ধরনের একটা ধারণা দিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই অন্য কোনো যখন পরিণত বয়সে একটা সম্পর্ক আসার কথা, তখন ওর মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করবে, যেটা খুব খারাপ জিনিস, এবং ওইটা তো স্বাভাবিক হতে পারবে না। এটা একটা। আরেকটা বিষয় যেটা, যে এতে হিতে বিপরীত হতে পারে, মানে ওর গায়ে যেভাবে হাত তোলা হয়েছে তাতে করে কিন্তু খুব রাফ ডিসিশন নিয়ে ফেলতে পারে, কারণ বয়সটা খুবই ইয়াং বয়স। তো সেই জায়গাটা থেকে ওকে ডিল করা উচিত ছিল খুব সফটলি, যেটা প্যারেন্টস করেননি। মায়ের ভুলটা দেখেন, ও হ্যাঁ, এটা এখানে ওরও একটা ভুল আছে, সেটা হচ্ছে যে যখন ওর বান্ধবীর মায়ের কাছ থেকে বিষয়টা জানলো, ওর উচিত ছিল মাকে এসে জিজ্ঞেস করা যে মা এরকম ঘটনা ঘটেছে কিনা। খুব স্বাভাবিকভাবেই একটা সন্তান ওই বয়সে সে ভালো মন্দ বোঝে না, তার খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কারণ যেহেতু ওর স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু ও সেটা করেনি। এবং এর প্রেক্ষাপটে ওর মা এসে যেই ব্যবহারটা করলো সেটা আরও ভয়ানক রকমের ভুল। একটা জিনিস আমরা হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম, যেহেতু ওর বয়স ছোট এবং ও যেহেতু বিষয়টা বোঝেনি, ও এসে ও মাকে ওইভাবে বলতে পারেনি, সে কারণে সে খুব রাফলি জিনিসটাকে প্রেজেন্ট করেছে। কিন্তু ওর মার উচিত ছিল বিষয়টা ওর কাছ থেকে খুব সুন্দর করে জেনে তারপর ওকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া। আমরা যেই প্রযুক্তির যুগে বসবাস করি, সেখানে আমাদের সন্তানেরা আমাদের অতীত জানবে না, এটা হতেই পারে না। আমাদের অতীত তারা জানবেই। একটা সময় যদি আপনি ভুল করে থাকেন বা কোনো একটা বিপদের মধ্যে পড়ে থাকেন বা যাই কিছু করে থাকেন না কেন, এই প্রযুক্তির যুগে সব কিছু ডকুমেন্ট থেকে যায়, এবং একটা সময় গিয়ে আপনার
সন্তান সেটা জানবেই। সুতরাং সেটার জন্য আপনার একটু প্রিপেয়ার থাকা উচিত যে আপনি বিষয়টাকে কত সফটলি আপনি আপনার সন্তানকে খুব সুন্দর করে জিনিসটা বোঝাবেন, যাতে করে তার মানসিকভাবে কোনো ধরনের সে বিপর্যয়ের মুখে না পড়ে। হ্যাঁ বলো তারপর। তারপর থেকে আমার গায়ে হাত সাথে তুললো? হ্যাঁ গায়ে হাত তুলো। পরে আমার সাথে আমার আর কোনো কথা বলি না, আমি রাগ করে আমার সাথে কথা বলি না। কিন্তু ওই প্রশ্নের উত্তর কি দিল তোমার মা তুমি যখন আম্মু বললা এটা? প্রশ্নের পরবর্তীতে আম্মু আমাকে আর কিছু বলেনি, শুধু শুধু এইটুকুই গায়ে হাত বলেছে। তুললো, হ্যাঁ, কি হ্যাঁ বললো? গায়ে হাত তুলেছে, আর পরে এটাই বলেছে যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে। ও দিস ইজ আ বিগ মিস্টেক, বিগ মিস্টেক। ওকে। অ্যান্ড এটা বলেছিল যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে, অ্যান্ড নিজের লাইফের ব্যাপারে ফোকাস দাও, তোমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা। আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি অনেক বেশি ইন্টারাপ্ট করব, কারণ স্টোরির প্রয়োজনেই, এবং আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। দিস ইজ আ বিগ ফ্যামিলি ক্রাইসিস। আজকের এই গল্পটা থেকে অনেক ছেলেমেয়েই বা অনেক ফ্যামিলি হয়তো বা তাদের চিন্তাভাবনার জায়গাটা পরিবর্তন করবেন। দেখুন, আমরা সমাজে এত কিছু নিয়ে কথা বলি, সমাজে এত এত প্রবলেম নিয়ে কথা বলি, কিন্তু ঘরের ভেতরে একটা শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্যে তার যে মানসিক পরিবেশটা প্রয়োজন, এবং একই সাথে বাবা মা শিশুর সাথে কি আচরণটা করবেন বা কোন জায়গাটায় প্রাইভেসি মেনটেন করবেন, বা প্রাইভেসি যদি ওপেন হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ডিল করবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও কোনো আমাদের না আছে এডুকেশন প্রতিষ্ঠানে, না আছে কোথাও সামাজিকভাবে কোনো শিক্ষা। কিন্তু দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার সোশ্যাল লাইফ এবং ফ্যামিলি লাইফ। সেটার হয়তো আজকে একটা খুব ভালো দিক নির্দেশনা হয়তো আজকের এই এপিসোড থেকে আসবে। আপনাদের সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছেন তাদেরকে আমি বলবো প্লিজ গেট লস্ট, কজ দিস এপিসোড অ্যাকচুয়ালি নট ফর দ্য এন্টারটেইনমেন্ট, সো কল্ড এন্টারটেইনমেন্ট। ইটস আ পার্ট অফ এন্টারটেইনমেন্ট অফকোর্স। সেইভাবে যদি যাই তাহলে সো কল্ড এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় যে মুভি হলো বা নাটক দেখলাম, তারপরে ওকে ফাইন আই গেট সাম মজা ফান, ভুলে গেলাম। আজকের এপিসোডটা বা সিক্রেটসটা আসলে এরকম না, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। যদিও এটা এন্টারটেইনমেন্টেরই একটা অংশ, কিন্তু সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের ভেতরে এন্টারটেইনমেন্ট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওকে, সো আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমার তারপর আম্মুর সাথে আমার কথা হয়নি 2-3 দিন, অ্যান্ড তারপরে দেখি যে আম্মু একজনের সাথে কথা বলে অ্যান্ড বাইরে গিয়ে দেখা করে। তখন কি তুমি তোমার মার সঙ্গে স্বাভাবিক ছিলে, কথাবার্তা বলতে, নাকি একদম চুপচাপ? নরমালি ওরকম কথা হতো না, জাস্ট খেয়েছো কিনা বা খাবা কিনা বা স্কুলে যাবা কিনা। তোমার কোনো ফ্রেন্ড ছিল ওই মুহূর্তে তাদের সাথে তুমি এই বিষয়গুলো শেয়ার করতে? না, আমার আসলে আমি ছোটবেলা থেকে আমি স্কুলে পড়তাম, কিন্তু আমার ছোটবেলার স্কুল লাইফটা ছিল সবচেয়ে খারাপ। কেন? কজ আমার স্কুল লাইফে আমি কখনো কোনো ফ্রেন্ড করতাম না। আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, কজ সবার ফ্যামিলি এত সুন্দর, অ্যান্ড আমি সবসময় একটা জিনিস চাইতাম যে আমার সবার মায়েরা তাদের স্টুডেন্টস মানে বাচ্চাদেরকে নিতে আসে, আমি চাইতাম যে আমার আম্মু যেন আমাকে নিতে আসে। যদিও যে বছরে যদি 2-1বারও সে আমাকে আনতে যেত, মানে তার চেয়ে মানে সেদিনটা মনে হতো যে আমার ঈদের মতো খুশি যে সে আমাকে নিতে আসছে। নিতে যেত না কেন? কোনো কারণ ছিল? নিতে যেত না, তখন আমার ছোট ভাই হয়েছিল, অ্যান্ড তার একটাই কথা ছিল যে তোমার ছোট ভাইকে বাসায় রাখতে হয়, দেখতে হয়। তো আমি কি করে যাব? না, বাসায় কেউ ছিল না। সো তুমি তোমার জায়গা থেকে এটা ফিল করতে, কিন্তু তোমার মায়ের জায়গা থেকে বিষয়টা লজিক্যাল ছিল। হ্যাঁ, লজিক্যাল ছিল। তো তোমাকে সুন্দর করে বোঝাতো না বিষয়টা যে দেখো বাবা আমার এরকম সমস্যা, যে কারণে না, নিতে যেতে এরকম পারে? কখনো বুঝাইনি। মানে আমার মায়ের আচরণ ছোটবেলা থেকে অনেক রাফ ছিল, অ্যান্ড একটা মা উনি তো একটা মানুষের নিম্ন স্তরে যেই বকাবকি করে বা স্ল্যাং, হ্যাঁ কটু কথা বলে, মানে একটা মানুষের নিম্ন স্তরের চেয়ে নিচু কথা উনি আমাকে বলতো। আমি আগেই বলেছি আজকে আমি অনেক ইন্টারাপ্ট করব। আমি আপনাদের যারা রেডিওতে এটা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব। আমি আমার এটা গিবত হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমার পাশের বাসায় এরকম একটা ঘটনা ঘটে রেগুলারলি। মেয়েটার বয়স আমি জানি না, এবং হঠাৎ করে সেদিন আমি শুনছিলাম, বাসায় ছিলাম অল্প সময়ের জন্য, মা এবং মেয়ের কনভারসেশন। মা মেয়েকে যেভাবে গালি দিচ্ছে, যে কথাগুলো বলছে, সেটা আমার কাছে কোয়াইট আনথিঙ্কেবল মনে হয়েছে। এবং মাঝে মাঝে দেখছিলাম যে মেয়েটার প্রতিবাদ করছে, ছোটো ছোটো অল্প অল্প প্রতিবাদ করছে। তোমার একটা সময় মনে হচ্ছিল যে এই মেয়েটার ভয়েসটা একটা সময় লাউড হয়ে যাবে, মা তখন আর কিছু বলতে পারবে না। কারণ বিষয়টা আসলে তাই হয়, আমরা যত কিছুই থাকি না কেন, হয়তো ওই মায়ের লাইফে একটা গল্প আছে, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, নিশ্চয়ই আছে, নইলে মেয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করবে। কিন্তু এটা একটা না, মানে শস্য জমির মতো, আপনি যে কাজটা করছেন সেটার রেজাল্ট আপনাকে পেতেই হবে। এবং আপনি একজনের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান এটা কড়াই গন্ডায় আপনাকে দিয়ে দিবে, ব্যাগ দিয়ে দিবে। যাই হোক, বলেন তারপর। তো আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করতো, উঠতে বসতে খেতে বসলে অনেক খারাপ আচরণ করতো, অ্যান্ড মানে মাঝে মধ্যে নিজের কাছে এটা মনে হতো যে আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রাখছে, বা আমি কেন মরে যাই না। ওকে। তো এক পর্যায়ে সুইসাইড অ্যাটেম্পের চিন্তা করলাম, যে ক্লাস 7 এর থাকতেই, তখন আমি ক্লাস 9-এ মানে প্রথম থেকে ভর্তি হয়েছি। ওকে। তো ইচ্ছে করছিল যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা হয়তো বা আমার কাছে অনেক বেশি বেটার।
তো আমার আম্মুর সাথে একটা ছেলের মানে নর্মালি কথা হতো, আমি শুধু জানতাম, কখনো দেখিনি। তো হঠাৎ একদিন রোজার মাস, তখন আমার বাসায় আসছে সে। তো তখন আমার বাসায় তাকে দেখে আমি অবাক যে কে এই লোকটা। অ্যান্ড সে দেখতে নর্মালি সুন্দর ছিল, তো আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো তাকে কথা বলতাম না। অ্যান্ড পরবর্তীতে যখন দেখলাম যে রাতের পর রাত আম্মু তার সাথে কথা বলতেছে, আমার নিজের কাছে তার প্রতি একটা ঘৃণা জন্ম নিল যে মানে একটা বিবাহিত মহিলা তার সাথে কী করে সে এত রাত জেগে কথা বলে, আর সে জায়গায় কিনা সে অনার্স 3rd ইয়ারে পড়ছে, একটা ছেলে। নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি তাকে মাকে জিজ্ঞেস করলো না যে হ্যাঁ, ছেলেটা আমি বাসায় জিজ্ঞেস আসলে করেছি। ছেলেটাকে? সে ছিল পরে বললো যে আমাকে পরিচয় করিয়ে দিল যে আমি তাকে আমার ভাই বলে জানি, তোমার মামা। তোমার মামা? হ্যাঁ, আমার মামা। হ্যাঁ। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কখনো তার সাথে কথা বলতাম না, আমি পছন্দই করতাম না তাকে, কোনোভাবেই পছন্দ করতাম না, আমার বিরক্ত লাগতো তাকে দেখলে। তো সে যদি বাসায় আসতো আমি বের হয়ে যেতাম, বা সে যদি ঘরে থাকতো আমি অন্য রুমে গিয়ে বসে থাকতাম, কখনো তার সাথে কথা বলতাম না। বাট তোমার তো উল্টো আচরণ হওয়া উচিত, যে একটা যাকে তুমি পছন্দ করছো না এবং তুমি গেস করছো যে তার মা, তোমার মা ছেলেটার সঙ্গে কথাবার্তা বলছে, হ্যাঁ। তো তুমি তাকে কেন স্পেস দিচ্ছ? তুমি তো তোমার মায়ের রুমেই বসে থাকা উচিত ছিল। বসে থাকার বলতে আমার ভালো লাগতো না তাদের কথা শুনতে, আর তারা যেরকম কথা বলতো আমার পছন্দ হতো না, বিরক্ত লাগতো। তোমার সামনেই এটা করতো? হ্যাঁ, আমার সামনে করতো। কি ধরনের পরবর্তীতে চলে যেতাম, মানে তারা একসাথে বসে কথা বলতো, আবার ছেলেটা আমার হাত ধরতো, এগুলো আমার পছন্দ ছিল না। তোমার সামনে এটা করতো? হ্যাঁ, আমার সামনে এটা করতো। তোমাকে অ্যাভয়েড করতো? তুমি এগুলো পছন্দ করতে না? অ্যাভয়েড বলতে যখন একটু বেশি মানে গভীর হয়ে যেত তখন আমাকে বলতো যে একটু বাইরে যাও, দেখো তোমার ভাই কোথায় আছে। ছি 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 ছি। তো পরবর্তীতে এর মধ্যে আমার ছোট ভাই জন্ম নেয়, একদম একটা ছোট। মিনিট, একটু থামাচ্ছি, সরি। সেটা হচ্ছে যে যখন এই জিনিসটা হতো তুমি তো একটা গেস করতে যেটা এটা দিস ইজ আ ব্যাড থিং। হ্যাঁ, ব্যাড তো থিং। তো ওই সময়টাতে তুমি এগুলো কি করতে? তোমার ভেতরের মানে ইমপ্রেশনটা কি হতো? খুব খারাপ লাগতো, ইচ্ছে করতে যে হয় ওকে মেরে ফেলে, মানে আমার মাকে মেরে ফেলে, আর তাহলে নিজে মরে যায়। মানে এতটা খারাপ লাগতো, মানে খুব গিল্টি ফিল হতো নিজের মধ্যে। তো এর মধ্যে মানে যখন এই জিনিসগুলো দেখতাম তার মধ্যে হঠাৎ করে একদিন রাতে দেখি যে আমার বাসায় কেউ একজন আসছে। আমি Okay. আমার রুমে শুয়েছিলাম, আমার বাসায় কেউ একজন আসছে। তো তুমি তোমার মাকে বলতে যে মা এগুলো আমার ভালো এগুলো লাগছে? ঠিক না। হ্যাঁ, আমরা বলতাম মাঝে মধ্যে যে আম্মু এগুলো কেন করো, তো আম্মু বলতো যে কি করি, কিছুই তো করি না, জাস্ট নর্মালি কথা বলি, মানে তার কথাটা উড়াই দিত। না, তুমি তোমার মাকে বলতে পারছো মা কেন আসবে উনি বাসাতে? হ্যাঁ, আমি বলতাম। পরে বলতো যে আসে ভাই, আমার কথা বলতে আসে, মাঝে মধ্যে দেখো না খাবার টাবার নিয়ে আসে, ওনার পছন্দ, এই কারণে আসে, এছাড়া আর কিছু বলতো বাট না। তোমার যে ভালো লাগে না এটা বিষয়টা এটা আমি তুমি বলেছি তাকে, তার কথা একটা, তোমার ভালো লাগলে কি সে তোমার কাছে আসে না, তুমি কেন এটা মানে কেয়ার করতেছো, তার কথাটা ছিল এরকম। আমি কেন কেয়ার করতেছি, সে তো আমার কাছে আসতেছে না, আসতেছে তার কাছে, তার ভালো লাগছে তোমাদের সে আসছে। বাসাটার আশেপাশে কোনো লোকজন ছিল না? আসলে আমাদের বাসার আশেপাশে যে লোকজন ছিল মানে তারা তাদের মতো বিজি। পাশে একজন হিন্দুদের ফ্যামিলি আছে, ফ্ল্যাট এটা? হ্যাঁ। Okay. তো সে তার মতো থাকতো, আর আমাদের ডান পাশে যারা থাকতো তারাও তাদের মতো বিজি থাকতো, মানে তাদের আচরণটা অনেক খারাপ ছিল, যার কারণে তাদের সাথে কেউ মিশতে পারতো না। মানে এই বিষয়টা কিরকম ছিল যে তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক না ছিল না, না? সম্পর্ক ছিল না। ওকে। আর আমাদের আশেপাশে যারাই আসছিল নতুন নতুন আসছিল, তো নতুন নতুন তাদের কারোর তোমার সাথে সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল? প্রথমে খুব ভালো ছিল, অ্যান্ড 7 এর তো আমি কাহিনীটার যে পর সময়ের গল্পে আছে ওই সময় কেমন ছিল? ওই সময় অতটা ভালো ছিল না, মানে সে আমার সাথে কথা বলতো না বেশি। বাবাও তোমার সাথে কথা বলতো না, না? কথা বলতো না, জাস্ট কেমন আছো ভালো আছো শেষ। ওই বাবা আর তোমার কি। সঙ্গে কথা বলতো না কেন? কথা বলতো না, সে বলতো আমি খারাপ হয়ে গেছি, ঘোরাফেরা করি, ফোন ইউজ করি, ফেসবুক চালাই, আর তাদের আমার ফ্যামিলির কাছে ফেসবুক ইউটিউব জিনিসটা ছিল সবচেয়ে খারাপ। ফোন তো তারাই দিয়েছে? হ্যাঁ, তারাই দিয়েছে। অ্যান্ড তারা বলতো যে কেন ফোন দিয়েছি, গান শুনো, নর্মালি ফ্রেন্ডসদের সাথে যদি কথা বলা হয় 2-1 মিনিট কথা বলো, আর আমাদের খবর না হলে নিব, তুমি কেন ফেসবুক ইউজ করবে? আচ্ছা। তাদের কাছে ফেসবুক জিনিসটা খুবই খারাপ, মানে তোমার নোংরা আব্বু type-এর কোনো জিনিস আইডি ছিল। ছিল ফেসবুকে? না, কোনো আইডি ছিল না? আইডি ছিল না। ওকে। তারা তোমার কাছ থেকে পাসওয়ার্ড বা তারা ফেসবুক কিভাবে ইউজ না, করতে হয় কিছুই এগুলো জানতো? নিত না, মানে তারা ইউজ করতে পারতো না পারতো না? ফেসবুকটা জিনিসটা। ওকে। তো এই কারণে তারা আরো বেশি খারাপভাবে হোস্ট করতে জিনিসটা। তো পরবর্তীতে যখন এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যদি আপনার সন্তান কখনো এরকম ফেসবুক ইউজ করে আপনি এটাকে স্টপ করতে পারবেন না। যদি স্টপ করেন তাহলে যেটা হবে যে সে গোপন করে অন্য কিছুই ব্যবহার করে আপনাকে ধরা দেবে না। সো লেট হিম ফ্রি, তাকে ফেসবুক ইউটিউব সে যেটা করতে দিন। আপনার এক্সেস রাখবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, লাইক ও বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত খুব সুন্দর করে বোঝাবেন বাবা তুমি যেটাই করো না কোনো প্রবলেম নাই, তোমার পাসওয়ার্ডটা আমার কাছে রাখো, তোমার আইডি টাইডি সব কিছু আমার কাছে রাখো, ওকে তুমি তোমার মতো করে করো। আমি যদি কখনো ফিল করি যে তোমার এই আইডিতে বা তোমার আমার এটাতে মনিটর করার প্রয়োজন আছে তাহলে আমি এটা ঢুকে দেখবো যে তুমি কার সাথে কীভাবে কন্টিনিউ করছো, এটা তোমার সেফটির জন্যই প্রয়োজন। বিকজ আমি যেহেতু তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স এরিনাতে, আমি চাই না তুমি কোনো ভুল করো। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। এরপরে যদি আপনার কোনো বেস্ট ওয়ে জানা থাকে ইউ ক্যান এক্সারসাইজ দিস। বলেন। তো তারপরে একদিন রাতে দেখলাম যে আমার বাসায় একজন আসছে। তো জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগেনি। তো আমি পরে আমার রুমে যে নক করি, অ্যান্ড নক করার পর
মানে আমি যেটা দেখি সেটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। আর রাত কটার দিকে এটা ঘটনা? তখন রাত মেবি 1:30 কি 2টা বাজে। তখন তুমি ক্লাস 9-এ পড়ো? হ্যাঁ, তখন ক্লাস 9। 1:30-2টার সময় তুমি কি করছিলে? 1:30-2টার দিকে বলতে আমি তখন রাত জেগে এফএম শুনতাম। দিনটা ছিল বৃহস্পতিবার। ভূত এফএম আগে ডর হতো মেবি কোন একটা চ্যানেলে, আমার ঠিক মনে নেই, 89.2-তে। তো আমি সেটা শুনতেছিলাম, আর ওটা তো রাতে 2টা পর্যন্ত হতো। তো সেটা শুনতে শুনতে আমার কানে হেডফোন ছিল, আমি প্রথমে কোনো কিছু শুনিনি যে কেউ আসছে কিনা বা কোনো আওয়াজও পাইনি। পরবর্তীতে যখন আমি ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে আমার রুমের লাইট অন করা। ওকে। তো পরে আমি আমার রুমে যখন নক করি, পরে আমার গেট খুলে দেখি যে আমার এক রিলেটিভ। তো আমি তখনও জানতাম না যে তার সাথে আমার আগের রিলেশন ছিল। তো পরবর্তীতে যখন আমি দেখে অবাক, পরে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে এত রাতে? ছেলেটাকে জিজ্ঞেস করলাম? হ্যাঁ, ছেলেটাকে চিন্তা জিজ্ঞেস তুমি করলাম। তাকে? হ্যাঁ, চিনতাম, কারণ আমার রিলেটিভ হয়। রিলেটিভ বলতে কি ধরনের রিলেটিভ? রিলেটিভ বলতে আমার আম্মুর যার সাথে রিলেশন ছিল তাকে আবার আমার এক খালামণি পছন্দ করতো। তো সে আবার আম্মুর সাথে যখন তার একটু ঝগড়া হচ্ছিল, তো সেই ঝগড়ার সময় আমার ওই খালামণি কোনো একভাবে আমার ওই বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। ওকে, বাট ওই সময়ে তুমি যাকে দেখলে তাকে তুমি আগে থেকে চিনতে কিনা? হ্যাঁ, আগে থেকে চিনতাম। আগে থেকে কিভাবে চিনতে? বিকজ খালামণির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে, তো সেভাবে আমি চিনি। খালামণি মানে কি আপন খালামণি ছিল নাকি? আপন না, একটু দূরের। তোমার মায়ের বান্ধবী ছিল? না, আমার আম্মুর খালার মেয়ে। তোমার আম্মুর খালার মেয়ে, সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা? হ্যাঁ। ওকে, তোমার আম্মুর খালা। তো খালা মানে কি আপন খালা? না, সেটাও দূরের? দূরের। তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে? সেটা দেখা হয়েছিল, আমি এলাকার ভিত্তিকে নর্মাল খালো হিসেবে চিনতাম তাকে। তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন তাকে না তুমি আমাকে বলো, কারণ আজকের এই স্টোরিটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। তুমি ভালো করে গ্রাফ না করতে পারলে অনেকেই বিলিভ করতে পারবে না, এবং সে জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে। তোমার দেখা হয়েছে কোথায় ফার্স্ট তার সাথে? আমার ফার্স্ট দেখা খালামণির সাথে, আমি তাদের বাসায় তাকে দেখছি। খালামণির সাথে তুমি তাদের বাসায় কেন গিয়েছিলে? ছোটবেলা ছিলাম, তার ছেলে ছিল আমার বয়সী, তো তাদের সাথে খেলতাম। তো একদিন গেছি, আমি খালামণির হাজবেন্ডকে কখনোই দেখিনি, কারণ সে বাইরে ট্যুর দিয়ে জব করতো। তো ওই দিন যখন আসে, তো তার সাথে ছোটবেলা তার সাথে একবার আমার দেখা হয়েছিল। অ্যান্ড উনি একটা কারখানায় জব করতো যেখানে কিনা পেন্সিল তৈরি করতো। অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন, তারপরেই আমি তাকে চিনি। ওকে, সো এটা কি তোমার বাসার আশেপাশে ছিল? এটা আমার বাসা থেকে কিছু দূরে ছিল, তোমরা যেখানে থাকতে তার সাথে 6-7 মিনিটের রাস্তা। ওকে, ফাইন। তারপর তো দেখার পর আমি অবাক। অ্যান্ড দেখলাম যে তার ড্রেস আপ চেঞ্জ, মানে একটা মানুষ ড্রেস আপ স্বাভাবিক, কারো বাসায় আসলে আমরা যেরকম ড্রেস আপ পরে আসতে দেখি, উনি সেরকম ছিল না। আমার বাবার ড্রেস আপ পরা ছিল। তোমার রুমে, তোমার মায়ের রুমে তোমার বাবার ড্রেস পরা? হ্যাঁ, আই মিন রাতে যা পরে ঘুমায় মানুষ, মানে নাইট ড্রেসটা। ওকে। তো পরবর্তীতে আমি যখন আস্ক করলাম, পরে মানে তোমার 2 ভাই কই ছিল? আমার 2 ভাই ঘুমোচ্ছিল তোমার মায়ের রুমেই? হ্যাঁ, আমার রুমে, আর আমি আলাদা রুমে। ওদের বয়স কত ছিল তখন? আমার বয়স, তোমার 2 ভাইয়ের বয়স? আমার 2 ভাইয়ের একজনের বয়স ছিল মেবি 4 বছরের মতো, আরেকজন একদমই ছোট, কি 6-7 মাস। তোমাদের রুম কটা ছিল বাসায়? বাসায় 3 রুম ছিল। বাসায় 3টা রুম ছিল, একটাতে তোমার মা থাকতো ভাইদেরকে নিয়ে, হ্যাঁ, একটাতে তুমি থাকতে, আরেক রুম খালি ছিল, এক রুম গেস্টের জন্য বা খালি ছিল। ওকে, হ্যাঁ। তো পরবর্তীতে যখন আমি দেখলাম, আমার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, কেন তিনি তার সাথে এত রাতে মিট করবে। এন্ড আমি আম্মুর সাথে খুব খারাপ আচরণ করি, ঝগড়া করি ওই সময়, তখনই তার সামনেই ঝগড়া করতে থাকি। এন্ড পরবর্তীতে সে যখন এই জিনিসগুলো দেখে, চেঁচামেচি হতে থাকে, আশেপাশে মানুষও চলে আসতে পারে, এই ভয়ে উনি ড্রেস আপ চেঞ্জ করে চলে গেছে। ওই সময় বের হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি যে বাসায় থাকতো, বাসার গেটম্যান ছিল না? গেটম্যান না, আমাদের বাসা, মানে আমাদের বাসাটা ছিল এরকম যে আমার রুম ভিতরে, তারপর একটা মাঝখানে রুম, তারপর আমার রুম, আমি আবার বাইরের রুমে ঘুমোতাম। তোমার কয় তলায় থাকতে? তালা বলতে আমাদের তালা সিস্টেম নেই, মানে একতলাই সবকিছু টিন সেট, মানে তালা সিস্টেম, একতলা, উপরে ছাদ, মানে পুরো বাসাটাই ছাদ ঢালাই করা একতলা বাসা। ওকে, বাসায় কোনো গেটম্যান ছিল না? ওকে। তো গেটে তালা দেওয়া সবকিছু আম্মুই করতো। পরে যখন চলে গেছে, এন্ড আমার কাছে খুব খারাপ লাগে। এন্ড আমি কেন, মানে আমার খালার সাথে, কাদের? আম্মুর নামে লেখা। এটা কি তোমার বাবা বানিয়েছে নাকি তোমার? আমার নানুর জমি ছিল, পরে আম্মুকে দিয়েছে। ও, বাড়িটা তোমাদের? হ্যাঁ, আশেপাশে যে ভাড়া থাকে তাহলে তোমাদের ভাড়াটিয়া তারা? আশেপাশে ভাড়া বলতে বাড়িটা আমাদের, আশেপাশে যারা থাকে তারাও তাদের মতো বাড়ি আনা। ওকে, ফাইন, ঠিক আছে, সিনারিওটা বুঝতে পারছি আমরা। তারপর? হ্যাঁ, তো আমার কাছে খুবই খারাপ লাগে। এন্ড এই জিনিস, মানে আমি তার সাথে, আমার খালুর সাথে কেন খারাপ আচরণ করি, এর জন্য আমার গায়ে হাত তুলে। ওই সময় তখন ওনার সামনেই করে নাকি যাওয়ার পরে? উনি যাওয়ার পরে, হ্যাঁ। তো প্রচুর গায়ে হাত তুলে। আমি সহ্য করতে না পারে লাস্ট মোমেন্টে আমি আমার মুখে ধাক্কা মারি, যে তোমার লজ্জা করে না, এত রাতে একটা লোক নিয়ে এসে তুমি থাকতিছো, আবার তুমি আমার গায়ে হাত তুলতিছো। তো আম্মু যে এক ধরনের থাকে, মানে যে ডাল ঘুটটায় যে ইয়াটা থাকে, ডাল ঘুটনি, তো ওইটাতে আমার গায়ে হাত তুলে।
অ্যান্ড আমার প্রচুর রাগ হয় যে কেন আমার গায়ে হাত তুলবে। এই যে ওই সময় আমার তোমার কি ভাইরা সেটা কি? কোথায় ছিল? আমার ভাইরা ঘুমোচ্ছিল তখনও ঘুমোচ্ছে? হ্যাঁ তখনও ঘুমোচ্ছিল। আচ্ছা। তারপর যখন আম্মু আমার গায়ে হাত তুলে মানে আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, দেন আমার বড় মানে আমার মেঝো যে ভাইটা আছে ও উঠে যায়, উঠে প্রচুর ভয় পেয়ে যায় এত রাতে কি হচ্ছে। তো ও আবার খাটের কর্নারে চলে যায়। তো ও আবার আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে সাইডে গিয়ে বসে থাকে। ছোটজন তো ছোট ছিল, ওকে কোলে নিয়ে বসেছিল সাইডে। অ্যান্ড আমার সাথে খুবই খারাপ আচরণ। অ্যান্ড আম্মু আমাকে মারতে মারতে এক পর্যায়ে আমার জামা ছিঁড়ে ফেলে। ওকে। জামা ছিঁড়ে আমাকে ঘর থেকে বের করে দেয়, যে বাড়িতে তোর থাকার দরকার নেই, যে মেয়ে কিনা মাকে বুঝবে না, মার প্রবলেম বুঝবে না, সেই মেয়ের এ বাড়িতে থাকার দরকার নেই, তুই বাসা থেকে বের হয়ে যা। ওকে। একদিকে আমার জামা ছিঁড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আমি এত রাতে কি করে আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার আরও খারাপ লাগে। আর আমি বাইরে কান্না করতে থাকি। পরে 6টার দিকে ভোর, তখন আমাকে ঘরে ঢুকায়। কটার সময় বের করতে তোমাকে? আমাকে বের করে দেয় তখন মেবি 2:30 বাজে, 2:30 কি 3টার দিকে। ওই 3টার সময় বের করে দিলে তুমি কোথায় ছিলে? বাইরে গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলে মানে 3 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ ওখানে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এর মধ্যে আশেপাশে কোনো লোকজন ছিল না? আশেপাশে ভোরবেলা এত রাত তো কেউ থাকে না। তো আমি বাইরে আমাদের যে পিড়াটা ছিল ওখানে বসেছিলাম আমি। তো আম্মু সারা রাত আমাকে মানে কোনো কথাও বলে না, অ্যান্ড রুমের ভিতরে থাকে। পরে আমাকে 6টার দিকে ঘরে ঢুকায়। ঘরে ঢুকানোর পর আমি আম্মুর সাথে আর কোনো কথাই বলি না, একদমই কোনো কথা বলি না, আমি আমার রুমে চলে যাই। তো ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? হু ইজ রাইট, হু ইজ রং, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। পয়েন্ট ইজ বাসায় এরকম একটা ঘটনা ঘটেছে, আমি মেয়েটার কথা চিন্তা করছি, আমি বলছি না তার মা রাইট অর রং, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন। এই মেয়েটা 3টা পর্যন্ত ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ে, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে একটা মানুষের, অ্যাডোলেসেন্স পিরিয়ড একটু মারাত্মক বয়সন্ধিকাল, খুবই সেন্সিটিভ একটা টাইম ব্যক্তিত্ব বিকাশের জন্য। এই মেয়েটাকে রাত 3টার সময় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে গেটে 3 ঘন্টা ওখানে বসেছিল। তারপরে বাসায় ঢুকলে ওই বাসাটা তার কাছে কি পিসফুল মনে হবে না জাহান্নাম মনে হবে, এটা আপনি একটু ফিল করার চেষ্টা করেন। ওকে, তারপর যখন ঘরে ঢুকি তো আমি আম্মুর সাথে আর কোনো কথা বলি না। তো পরের দিন আম্মু সকালবেলা মানে নাস্তা বানায় খাওয়া দাওয়া করে চলে যায়, মানে আম্মুর রুমে তালা মেরে চলে যায়। তো আমি ঘুম থেকে উঠি 11টার দিকে, উঠে দেখি যে আম্মুর রুম তালা মারা। অ্যান্ড আমি আমার রুমে, আমার জামা কিন্তু অলরেডি ছিঁড়ে আছে অ্যান্ড চেঞ্জও করতে পারিনি আমি। আম্মু আমাকে জাস্ট গেট খুলে দিয়েছে। ছিল না? হ্যাঁ স্কুল ছিল, স্কুলে যাওয়া হয়নি। ওকে। তো আমার চেঞ্জ করতে আমি আমার রুমেও যেতে পারিনি। আমার রুমে আমার ড্রেস আপ যা ছিল, তো আমি আমার রুমে জাস্ট শুয়েছিলাম। কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। তার উপর রাতে এত কাহিনী গেছে, খুব ক্ষুধাও লাগছে আমার তখন। তো তখন এই জিনিস মানে কান্না করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে কেন আমি এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমি কেন মরে যাই না। তো পরবর্তীতে আম্মুর সাথে ওই যে কথা বলতো, তা আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওই যে ছেলেটার সঙ্গে কথা বলতো সেই ছেলেটা তোমাদের বাসায়, ছেলেটার নাম কি ছিল? ওই ছেলেটার নাম ছিল রাসেল। ওকে। তো ছেলেটার নাম ছিল রাসেল। অ্যান্ড ও আম্মুর সাথে বাসায় আসে। অ্যান্ড আসার পর পরবর্তীতে যখন আম্মু তাকে সব কিছু বলে, অ্যান্ড বলার পর আমার ছোট 2 ভাইকে আমার নানু বাসায় রেখে আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওকে। অ্যান্ড আসার পর তাকে বলে যে তুমি যা মেয়েকে বুঝাও। রাসেলকে বলে তোমাকে হ্যাঁ বোঝানোর আমাকে নিয়ে জন্য? মেয়েকে বুঝাও। তো আমি তো নর্মালি তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, বিরক্ত লাগতো তার আমার প্রতি। তো তারপর সে বলে যে কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছো। সে আমার রুমে আসার আগে একটা ড্রেস নিয়ে আসে, তো আমি পরে চেঞ্জ করি, তারপর তার সাথে কথা বলি। অ্যান্ড সে আমাকে এমন কিছু জিনিস বোঝায় যে না, তারপর থেকে তার সাথে আমার একটু ভালো লাগা শুরু। তুমি ড্রেস চেঞ্জ করো মানে তার সামনে তুমি ড্রেস চেঞ্জ না করো? না, তার সামনে করিনি। সে আমাকে দরজার ফাঁক দিয়ে ড্রেস দিছে, আমি নিয়ে চেঞ্জ করেছি, তারপর তার সাথে কথা বলেছি। ওকে, মানে তোমার অবস্থা এমন ছিল যে তুমি তোমার ড্রেসটা এমন ভাবে ছিঁড়েছিল যে তোটা মানুষের সামনে যাওয়ার মতো না। সামনে যেতে পারবো না। ওকে। তো পরবর্তীতে আম্মু মেবি তাকে অনেক কিছু বলে। সে কি বলে? সে এসে বলে যে দেখো মানুষের লাইফে অনেক ভুল হয়ে থাকে, অ্যান্ড তুমি কিছু মনে করো না, তোমার আম্মু যা করছে ভুলে যাও, আর এরপর থেকে কখনো করবে না, আর তুমি তোমার আম্মুর সাথে নর্মাল হয়ে যাও। ওকে, মানে সে অ্যাপোলজি করে তোমার আম্মুর প্রেক্ষাপটে? হ্যাঁ। তো পরে আমি বললাম যে সে কেন এগুলো করতেছে, আমার তো ভালো লাগে না, অ্যান্ড আমি তো পড়াশোনা করতেছি, সে কেন এগুলো বুঝে না, আমিও তো খারাপ হয়ে যেতে পারি তার এই জিনিসগুলো দেখে। পরে সে বললো যে কেন তুমি তো বুঝো তাই না, তুমি তো একেবারেও বাচ্চা না, তোমার অলরেডি 13-14 বছর বয়স, তো বুঝো যেহেতু তুমি খারাপ হবে না, এটা আমার তোমার প্রতি বিশ্বাস। আর আমি এটা মনে করি যে তোমার আম্মু যা করছে এরপর থেকে আর কখনো করবে না, সে আমাকে গ্যারান্টি দেয় যে আর কখনো করবে না। তো হয়তো বা সে আম্মুকে বুঝায় যে না আমি অনেক আপসেট আছি বা অনেক খারাপ মোমেন্টস আছি, তো এই কারণে সে বলে যে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো তার 2-3 দিন পর, 2-3 দিন আম্মুর সাথে আমার তেমন একটা কথা হয় না, জাস্ট
নর্মালি আম্মু মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করে যে যা হয়েছে ভুলে যাও, তো জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই। ও এগুলো বলে যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, মানে এক ধরনের ছোটখাটো অ্যাপোলজি তার পক্ষ থেকে ছিল। ওকে, এবং তুমি বুঝতে পারছিলে যে মা খুব খারাপ একটা কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছে, আর যেহেতু সে বলেছে ভুলে যাও, তো আমি ভাবলাম যে হয়তো বা ভুলে যাওয়াটাই বেটার। এই জিনিসগুলো যত বড় করবো আরো বড় হবে। তো তারপরে তুমি এই রাসেল ছেলেটাকেও তো তুমি বলতে পারতে যে তুমি রাসেল ছেলেটার সঙ্গে মেশা বন্ধ করে দাও। হ্যাঁ, আমি তাকে মানে তার সাথে আমার এরকম কোনো কথা হতো না। আচ্ছা, মানে মার সঙ্গে তুমি এত ইজি ছিল না, এত ইজি ছিলাম না। তো বাবাকে ওই সময়টাতে কি ওই ঘটনার পর কি বাবাকে জানাচ্ছিল? ঘটনার পর আমার মায়ের সাথে বাবার কথা হয়, এন্ড আমার মা আমার বাবাকে আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমি 4-5টা ছেলের সাথে রিলেশন করতেছি, আমি তাদের সাথে ঘুরতে যেতে যাচ্ছি, বাইরে যেতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না, এই কারণে আমি আম্মুর সাথে খারাপ আচরণ করতেছি এন্ড তার গায়ে হাত তুলছি। আমার বাবার কাছে আমার উপস্থাপনাটা ছিল এরকম। ওকে, এটা তুমি পরবর্তীতে গিয়ে জেনেছো? এটা আমি পরবর্তীতে জেনেছি। ফাইন, আমি স্টেপ বাই স্টেপ যাই। তারপর কি হলো? তো তারপর 2-3 দিন পর আমাকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যায়, এন্ড হ্যাঁ রাসেল, আমার আম্মু, আমি, আমার ছোট দু ভাই, তো আমরা সবাই মিলে ঘুরতে যাই। এন্ড ওই দিন যাওয়ার পর আমি আমার আম্মুর সাথে অনেকটা ফ্রি হই, যে না ওই দিন তার আচরণটা অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগে। এন্ড আমি কখন আমার আম্মুর কান্না সহ্য করি, যাই হোক আমার আম্মু যদি একবার কান্না করে তারপর আমার আর কিছু দরকার নেই। তো পরে রাসেলের সাথে ঘুরতে যাই, অ্যান্ড ওইখানে দেখি যে রাসেল আমাদের ফুল ফ্যামিলিকে খুব ভালোভাবে হোস্ট করতেছে, আই মিন টেক কেয়ার করতেছে, জিনিসটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমার টেক কেয়ারটা খুব বেশি করতেছে। এই ধরনের ব্যাপার কি তুমি তোমার বাবার কাছে কখনো পেয়েছো, যে লাইক তোমার বাবা তোমাদের কোথাও নিয়ে যাও? কখনো কোথাও নিয়ে যায়নি আমাদেরকে। আমার যে 13-14 বছর বয়সে আমি কখনো আমার বাবাকে আমাকে মার্কেটে নিয়ে যেতে দেখি। আজকের এই স্টোরিটা ইজ ভেরি সেন্সিটিভ স্টোরি, কজ আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে স্টোরিটা কোন দিকে যাবে। কিন্তু স্টোরি ওই মোমেন্টের জন্য যারা ওয়েট করতেছেন তাদেরকে আমি বলবো যে লিভ দ্য স্টোরি, শোনার দরকার নেই আপনাদেরকে। কজ আজকের স্টোরির লেসনটা একটা মেয়ের বড় হয়ে ওঠা, মেয়ের জায়গাটা একটা ছেলেও হতে পারে, তার বড় হয়ে ওঠা এবং অত্যন্ত গোপনীয় একটা সামাজিক টানাপোড়েন বা ফ্যামিলিগত একটা টানাপোড়েন, সেই জায়গাটাকে তার ব্যক্তিত্ব বিকাশ, সব কিছু মিলিয়ে এটা খুব টাফ অ্যান্ড ভেরি সেন্সিটিভ একটা স্টোরি। এবং এই জায়গাটা থেকে আপনাদের যদি কিছু নেবার থাকে যে না আমি আমার সন্তানকে কীভাবে বড় করবো, আমার সন্তানের সাথে আমার আচরণটা কী হওয়া উচিত, বা সন্তান হয়ে বাবা মার প্রতি আমার কী পরিমাণ রেসপেক্ট দেখানো উচিত, কোন জায়গাটাতে আমাকে প্রাইভেসি মেনটেন করা উচিত, কোন জায়গাটাকে আমাকে এক্সপ্লোর করা উচিত, তাহলে বলতে পারবো আমাদের সিক্রেটটা সার্থক। আর যারা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন যে না কী হয় কী হয় কী হয় দেখার জন্য, প্লিজ লিভ দ্য স্টোরি। বলো তারপর বাইরে ঘুরতে যাই, অ্যান্ড তার টেক কেয়ারিংটা আমার কাছে খুব ভালো লাগে, যে সে আমাদের উপর খুব ভালো কেয়ার করে, অ্যান্ড তার আচরণটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড তারপরে তার সাথে আমি অনেকটা ফ্রি, মানে রাসেলের সাথে আমি অনেকটা ফ্রি কথাবার্তা বলি। তো তখন এপ্রিল মাস, মানে ভ্যালেন্টাইন ডে। ওকে, তো না এপ্রিল মাস, বৈশাখ, পয়লা বৈশাখ। অ্যান্ড পয়লা বৈশাখে সে আমাকে একটা ফুল কিনে দেয়। অ্যান্ড আমার স্কুলে প্রোগ্রাম ছিল, প্রত্যেক পয়লা বৈশাখে আমার স্কুলে প্রোগ্রাম হয়, তো আমি স্কুলে যাব, অ্যান্ড আমার খোপার জন্য ফুল লাগবে, ফুল ছিল না, তো এ কারণে উনি পরবর্তীতে আমাকে যখন ফুল কিনে দেয় আমার কাছে খুব ভালো লাগে। এটা তোমার মা জানতো? হ্যাঁ, আম্মু বলেই কিনে দিয়েছিল। ওকে, তো তখন আম্মুর সাথে রাসেলের কন্টিনিউ কথা হচ্ছে। ওকে, তো তোমাদের বাসা আসা যাওয়া করে? হ্যাঁ, আসা যাওয়া হচ্ছে। অ্যান্ড আমি প্রাইভেট টাইম পাস করে? হ্যাঁ, প্রাইভেট, মানে আমি যখন থাকি না তখন আসে, বা আমি যখন ঘুমোচ্ছি তখন এসে কথা বলে, বা আমি যখন রুমে চলে গেছি তখন তাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখি, যে হয়তো বা বুঝতে পেরেছি যে আমার এগুলো পছন্দ না তখন। তো পরবর্তীতে তখন এই সময়টা থেকে তুমি তোমার বাবাকে রাসেল সম্পর্কে বলেছো? যে সময়টা তুমি তখনও বলনি? তখনও বলিনি। এই প্রাইভেসিটা তুমি মেইনটেইন করেছো কেন? সিক্রেটটা তুমি মেইনটেইন করেছো কেন? এই জিনিসটা আমি মেইনটেইন করেছি কজ আমার বাবার সাথে আমার মাসে 2-3 মাসে একবার কথা হতো। 2-3 মাসে একবার? তাও কেমন আছো, ভালো আছো কিনা, এইটুকুই। তার মানে বুঝুন আপনি যে ওর কি পরিমাণ দূরত্ব ছিল ওর বাবার সাথে এবং ওর মায়ের সাথে। বলেন তারপর পয়লা বৈশাখ গেল, অ্যান্ড পয়লা বৈশাখের পর রাসেল আমাকে প্রপোজ করে। প্রপোজ করাটা কিরকম ছিল? প্রপোজ করাটা এরকম ছিল যে ও পরের দিন সিলেট চলে যাচ্ছে, আগের দিন রাতে বাসায় মিট করতে আসে আমার ফুল ফ্যামিলির সাথে। তখন কোথায় থাকতো? ও থাকতো আমার বাসা থেকে 2-3 মিনিট দূরে একটা বিল্ডিং এ থাকতো। ওখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো। ভাড়া থেকে পড়াশোনা করতো? মেসে থেকে পড়াশোনা করতো। আচ্ছা, এবং ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি ছিল বরিশাল বরগুনা। বরিশাল বরগুনাতে। এখানে থেকে সে পড়াশোনা করতো? শুধুই পড়াশোনা করতো? হ্যাঁ, শুধু পড়াশোনা করতো। ইউনিভার্সিটিতে পড়তো? হ্যাঁ, তিতুমিরে 3rd ইয়ারে পড়তো। তিতুমিরে 3rd ইয়ার পড়তো। ওকে, বলো তারপর। তো তারপরে রাতের বেলা যখন সে আসে তখন সে আমার একটাই কথা বলে যে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে কিছু বলতে চাই। পরে আম্মু তখন আবার বাইরে রান্নার রুমে কিছু তার জন্য আয়োজন করতেছিল। তারপরে জি বলেন। তো পরে বলতেছে যে তুমি তো আমাকে মামা বলে ডাকো, বাট কিছু মনে করো না, তোমাকে আমার খুব ভালো লাগে। তো হয়তো ওই জিনিসটা আমার মধ্যে খুব ভালোভাবে বা যেভাবেই হোক একটা করা নাড়ে।
যে না, কেউ আমাকে সেকেন্ড টাইম আবার প্রপোজ করেছে। ক্লাস 7 পরে? হ্যাঁ, 7 পর। তারপর সে ওইটা বলে চলে যায়। সে আমাকে বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে আজকে রাতে অন্তত একটাবারের জন্য হলো ফোন দিও, মানে একটা মিসড কল দিও অন্তত। তারপর আমি সেদিন তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, মানে আমি তাকে আর ফোন দিই না। আর আমার ফোনে ওরকমভাবে ব্যালেন্স ভরাও হতো না যে আমি কাউকে ফোন দিতে পারবো। তো আমি তাকে আর ফোন দিই না। পরবর্তী দিন সে আমাকে ফোন দেয় সিলেট যাবার পর। ওই দিন রাতে তার বাস ছিল, সিলেট চলে গেছিল। দেন তারপর আমাকে ফোন দেয়। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা আমাদের আজকের এই এপিসোডটি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। ওখানে আপনারা সুভার ছবি দেখতে পারবেন, যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আবারও ফিরছি আমাদের সুভার কাছে। হ্যাঁ, সিলেটে গেল। হ্যাঁ, তারপর যখন উনি পরের দিন আমাকে ফোন দিল, তারপর আমাকে বললো যে তোমার কি আমাকে কোনোভাবে ভালো লাগে না যে তুমি আমাকে একটাবার ফোন দিলা না? আমি বললাম যে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই আমি ফোন দিতে পারিনি। তো যখন এই কথা বলি তখন বলে যে থাক, আমার আর কোনো অ্যান্সারের প্রয়োজন নেই, আমি অ্যান্সার পেয়ে গেছি। পরে তার সাথে আমার কন্টিনিউ কথা বলা। তো পরবর্তী দিন থেকে আম্মুর ফোনে দেখি যে যেহেতু আমি রাসেলের সাথে কথা বলছি, তার মানে আমার আম্মুর ফোন যদি ওয়েটিংয়ে থাকে বা কথা বলে, সে আরেকজনের সাথে কথা বলছে। তো পরে আমি রাসেলকে কোশ্চেন করলাম যে আপনি কেন আম্মুর সাথে কথা বলতেন? পরে সে বললো যে আমি তো জাস্ট আপা হিসেবে তার সাথে কথা বলতাম নর্মালি, এছাড়া আর কিছুই না। আর আমি আমার লাইফের ব্যাপারে বা আমার ফ্যামিলি মেম্বারের ব্যাপারে কথা বলতাম, আদার্স কিছু না। আমি বললাম যে তাহলে যে আপনি হাত ধরতেন এগুলো, বলছে এগুলো তো জাস্ট বোন হিসেবে আমি তার হাত ধরতাম। এটা কি মানে ভালো লাগা বা প্রপোজিং এর একদম প্রিলিমিনারি পর্যায়ে তখনই কি তুমি জিজ্ঞেস করলে এটা এই বিষয়গুলো, নাকি তার আগে জিজ্ঞেস করে? না, আগে তো না, পরে মানে তোমাকে ভালো লাগার করার পরে? হ্যাঁ, ভালো লাগা প্রপোজ করার পর। তো যখন এই কথাগুলো বলি, তো প্রত্যেকটা কথারই মানে এমন একটা অ্যান্সার ছিল যে না, মানে সে এগুলোর ভিতরে কোনোভাবে ইনভলভ না। তো তখন রাসেল সিলেটে, তো আমি তো বাড়িতে। তো আমি ঠিক তার 2-3 দিন পর আমি সেমভাবে রাতে বাসায় ঘুমোচ্ছিলাম। ওই দিন হয়তো বা আমি রাতে কোনো FM শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, আমার রাতে মানে কানে হেডফোন। তো আমার ওই ব্যাপারে আর হুঁশ নেই যে না, আমার কানে হেডফোন দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। প্রপোজটা কি তুমি অ্যাকসেপ্ট করেছিলে? অ্যাকসেপ্ট বলতে আমি জাস্ট বলেছিলাম যে আমি ফোন দিতে পারিনি। তো সে বলেছে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো এখানে আমাদের মধ্যে কেউই কাউকে আই লাভ ইউ যে জিনিসটা থাকে ওটা কেউই কাউকে বলেনি। বাট তোমার দিক থেকে কি ভালো লাগা শুরু হয়েছিল? হ্যাঁ, তখন শুরু হয়েছিল। এগুলো পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা। ওকে, তারপর? তো পরে দেখি যে রাতের বেলা, তখন মেবি রাতের 3:30 কি 4:45 কাছাকাছি এরকম টাইম। তখন দেখি যে আমার কানে এখনও রেডিও চলছে অ্যান্ড ফোনে চার্জ একদম ব্যাটারি লো। তো পরে আমি উঠে ফোনের চার্জারটা আমার রুমে ছিল না, আমি আমার রুমে চার্জার আনতে গেছি। তো আমাদের বাড়িতে কেউই রুম নক করে ঘুমোতো না। তো ওই দিন রাতেও দেখলাম যে আম্মুর রুম মানে নক ছিল না, ভিড়ানো ছিল এরকম টাইপের, কিন্তু ডিম লাইটটা অন ছিল, যেটা কিনা আম্মু অন করে ঘুমায় না। তো আমি ভাবলাম যে আম্মু হয়তো ঘুমিয়ে গেছে, রুমে গিয়ে ডিম লাইট অফ করে দিই। অ্যান্ড আমি রুমে ঢুকে আগের বার তো জাস্ট আমার খালুকে দেখেছিলাম, আমি নক করার পর তারা গেট খুলে। তো পরবর্তীবার আমি আমার ওপেনলি মানে যা দেখি সেটার জন্য আমি প্রপারলি প্রস্তুত ছিলাম না, একদমই না। অ্যান্ড আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, ব্যাটারি খুলে যায় ফোনের। টাচ ফোন ছিল তো, টাচটা ফেটে গিয়েছিল। তো আমি দেখে মানে একদমই সহ্য করতে পারিনি। আম্মুর রুমের দরজাটা জোরে মানে আটকে দিয়ে আমি আমার রুমে এসে দরজা আটকে মানে কি করব তখন, মানে বাঁচবো না মরে যাবো সেটা চিন্তা করতেছিলাম। মানে কি ছিল বিষয়টা ছিল যে আমাদের যে বাসার গলিটা, ওই গলি প্রথম ঢুকতেই একটা বাড়ি থাকে, ওই বাড়িতে একটা ছেলে থাকতো। তো ও আবার মার্কেটে জব করতো। তো ওর সাথে নাকি আম্মুর কথা আগে থেকেই মোটামুটি ছিল। অ্যান্ড সেদিন আমি স্টোরি জানতে চাচ্ছি না, তুমি আনএক্সপেক্টেড কাউকে ওখানে দেখেছো? হ্যাঁ, আনএক্সপেক্টেড। মানে আমি নর্মালি তাকে ওরকমভাবে চিনতাম না। যে যাকে দেখলে তুমি ওই রাতের পরে তাকে চিনেছো না তার আগে তুমি তাকে চিনতে? পরে চিনেছো। সো ওকে, আমি সিচুয়েশনগুলো জানি। তারপরে তোমার রুমে আসার পরে কি হলো? তো আমি আমার রুমে এসে দরজা আটকে দিই। অ্যান্ড পরবর্তীতে আম্মু ড্রেস আপ চেঞ্জ করে পরে আমার রুমে এসে নক করতে থাকে, আর ওই লোকটা ওখান থেকে চলে যায়। তো আমি রুমের দরজা খুলি না। তখন আমি কি করবো, আমার জাস্ট একটাই চিন্তা যে আমি মানে খুব কান্না করতেছিলাম। আমি চিন্তা করছিলাম যে কেন আমি এখনো এই জিনিসগুলো দেখার জন্য আমাকে বাঁচানো। পুরো বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতো না? না, কোনো পুরুষ মানুষ থাকতো না। ওকে, তো আমাকে আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে বা আমি কেন বেঁচে আছি। অ্যান্ড তখন চিন্তা করলাম যে বেঁচে থাক এইগুলো দেখার চেয়ে মরে যাওয়াটা বেটার।
তখন রাসেলের সাথে আমার ওরকম কথা নেই, বিকজ সিলেট যাবার পর জাস্ট ওই ফ্রি টাইম যখন হতো তো মানে ঘুরতে যেত, এই কারণে কথা বলতে পারতাম। সিলেটে সে কেন গিয়েছিল? তার বাড়ি তো সিলেট বরিশালে। গিয়েছিল, বাড়ি না তার, সিলেট গিয়েছিল তার মেঝো ভাই ওখানে থেকে জব করতো, তো আচ্ছা, মেঝো ভাইয়ের সাথে দেখা দেখা করতে করতে গিয়েছিল। তখন রাসেল কোথায়? সিলেটে। সিলেটে। ওকে। তো কি করবো বুঝতে পারতেছিলাম না, মানে মাথায় কোনো কাজই করতেছিল না। পরে আমি মানে চিন্তা করলাম যে আমি সুইসাইড করে ফেলি, ওই রাতে? আমার বাঁচার কোনো দরকার নেই। বিকজ বারবার সরি বলার পরও যে এই জিনিসগুলো হচ্ছে, তারপর বেঁচে থেকে আমার আর কি লাভ। তো আমি চিন্তা করি যে ফ্যানের সাথে নিজের গলায় দড়ি দিব, আমার বাঁচার কোনো দরকারই নেই। আর যেখানে বাবার সাথে আমার অতটা মানে কথাবার্তা নেই, আমি কাউকে আমার কথাগুলো শেয়ার করতে পারতেছি না, আমার তেমন কোনো ফ্রেন্ডসও নেই, আমার স্কুলে অতটা যাওয়া হচ্ছে না, আর বাসায় এরকম সিচুয়েশন, তো একটা মেয়ে সিচুয়েশনে থাকলে কি করে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না। তো আম্মু অনেকবার, অ্যান্ড আমার মানে অলরেডি ফ্যানের সাথে দড়ি মানে আমার ওনা বাঁধাও শেষ, অ্যান্ড আম্মু প্রচুর নক করতেছিল যে আম্মু হয়তো ভয় পাচ্ছিল যে আমি যদিও কিছু করে ফেলি। তো পর আম্মু মানে মানে নক করতে করতে সে একটা পর্যায়ে আমাকে এটা বলে ফেলে যে তোর যদি মরার ইচ্ছা থাকে আমার বাড়িতে না মরে আমার বাড়ি থেকে চলে যায় মর, কজ তুই যদি আমার বাড়িতে মরস পুলিশের সাথে আমারই ধরবে, যে হয়তো বা আমার কোনো কারণে তুই মরতেছিস, তার তোর যদি মরার ইচ্ছা থাকে মরার অনেক জায়গা আছে, তুই যেমন এমনকি এমনভাবে ইন্ডিকেট করে বলছে তুই তো সাঁতার জানোস না, হাতে ঝিলে যাও ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে পানিতে গিয়ে মরে যা। আরও বেশি খারাপ লাগছিল যে কি বলছে এগুলো। দেন হাউ মাচ মানে ডেসপারেট শি ইজ। আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কজ সেটা জাজমেন্ট করার অধিকারও এই শোন নাই, এবং সেটা করা সম্ভব না, কারণ ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো। বাট এগুলো একটা ফ্যামিলিতে যদি হয় কি অবস্থা দাঁড়াবে, এবং মানে যে পক্ষর কথা বলছি সে পক্ষ কতটা ডেসপারেট এই বিষয়টাতে, ভয়ানক। বলুন তারপর আম্মু এরকম কথা যখন বারবার বলতেছিল তখন এতটা রাগ হলো নিজের ভিতর যে না, মরে গেলে তো মরেই গেলাম, মরে গেলে না কেউ আমার ব্যাপারে কিছু জানলো বা আমি না কাউকে কিছু বলতে পারতেছি না, আমি আমার মাকে ভালো করতে পারতেছি, তো আমি মরে গিয়ে কী করবো? তার চেয়ে ভালো মানে যতটুকু মানে তখন মনে হচ্ছিল যে না আমি একটা যুদ্ধের ময়দানে চলে এসেছি, আমাকে ফাইট করে বাঁচতে হবে এখন, যদি আমি ফাইট না করতে পারি তাহলে আমাকে কেউ মেরে ফেলবে। ক্লাস 9-এ পড়ো তখন? তখন আমি ক্লাস 9-এ, আর মাঝামাঝি সময় মানে জুন জুলাই এরকম। পড়াশোনা করতে পারতে? পড়াশোনা বলতে আমার ওরকম পড়াশোনা হতো না, পরীক্ষার আগে রাতে যদি একটু পড়তাম তা ওই অবধিই হতো। তোমার গ্রুপ কি ছিল? আমার গ্রুপ ছিল কমার্স। কমার্স, ওকে। অ্যান্ড ছোটোবেলা থেকেই মানে আমার আম্মু যেটা বলতো যে আমার বেশি পড়ার প্রয়োজন হতো না, যদি আমি অল্প পড়তাম তাহলেই আমার মানে সিলেবাস কভার হয়ে যেত। তো কি করব বুঝতে পারতেছিলাম না, পরে আমি গেট খুললাম, অ্যান্ড গেট খুলে আম্মু দেখে যে মানে ওড়নাটা ফ্যানের সাথে বাঁধা। পরে আম্মু আমার হাত ধরে মানে চুলের মুঠি ধরে আমাকে তার রুমে নিয়ে গিয়ে ধাক্কা মারে, অ্যান্ড কি বলে ওয়াইড্রপ যে থাকে সেটার সাথে লেগে আমার কপালটা কেটে যায়। অ্যান্ড যখন আমার কপাল কেটে যায় তো পরে বলে যে তোর যখন এতই মরার ইচ্ছে এখানে কেন তুই মরবি, তুই বাইরে গিয়ে মর, তোর দরকার নেই এখানে থাকার বা এখানে বাঁচার। তো এই কথাগুলো যখন বলতেছিল খুব খারাপ লাগতেছিল, অ্যান্ড পরবর্তীতে সে আমাকে বেলুন নিয়ে মারতে শুরু করে, অ্যান্ড আমি লাস্ট অব্দি সহ্য করতে না পেরে তার মানে সে যেমন আমাকে মারছে আমিও তাকে মারছি, মানে তুমিও গায়ে হাত তুলে? হ্যাঁ গায়ে হাত তুলছি লাস্ট অব্দি, বিকজ আমার সহ্য করার ক্ষমতা নেই, বিকজ এখন যদি আমি গায়ে হাত না তুলি তো হয় আমি মরে যাব, আর তা না হলে মানে কোনো একটা কিছু করে ফেলবো অঘটন, তো তার চেয়ে ভালো দেখি কি হয়। তো আমি তার গায়ে হাত তুলি, অ্যান্ড লাস্ট আমি তাকে মানে জাস্ট মানে যে ডাল ঘুটনি ছিল ওটা দিয়ে তার পায়ে দুটো বাড়ি দিই, এর বেশি আর কিছু করি না। অ্যান্ড এই জিনিসটা সহ্য করতে পারে না। ওই রাতে আমার মামাদেরকে, আমার খালামুনিকে, আমার নানুকে ফোন করে আম্মু ডাকায় আনে যে দেখো তোমাদের মেয়েগুলা কি করতেছে। তো পরে মামার সবাই আসলেন, আমার তো মাথায় একদমই সেন্স নাই বলতে গেলে, এরকম আমি সবার সামনে চিৎকার করে বলতেছি আমার কি দোষ দেখতেছো তোমরা, আমি কি করছি, আমি গায়ে হাত তুলে দোষ করছি, তাহলে ও যে রাতের পর রাত ছেলে এনে বাসায় থাকে, লোক এনে বাসায় থাকলে এটা কি ওর দোষ না? তুই তো গাড়ি করছিস? হ্যাঁ তুই তো করে বলছি। তো পরে মামারা বলতেছিল যে এই মেয়ে তো পুরো খারাপ হয়ে গেছে, এর তো মানে মামাদের কথা এরকম ছিল যে আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি, অ্যান্ড মায়ের নামে আজে বাজে কথা বলতেছি, সে যাই অন্যায় করুক না কেন সে আমার মা, কিন্তু আমার মাথায় তো ওটা নেই যে না সে আমার মা, সে কেন অন্যায় করছে, আমার কথা এটা কেন করবে, এইটুকু আমার মাথায় ছিল। অ্যান্ড মামারা আমার সাথে প্রচুর খারাপ আচরণ করতেছিল, অ্যান্ড তুমি যেগুলো বলছো সেগুলোকে তারা একদমই বিশ্বাস করতেছে না। অ্যান্ড পরবর্তীতে মামারা বলতেছে যে তুই কোনো কথা বলিস না, ওরে মানে পুলিশদের ধরে দে, মানে আমার এক বড় মামা ছিল যে সে বলতেছিল যে ওকে পুলিশদের ধরে দে, বল যে মাকে খুন করতে গেছে, পুলিশদের ধরা দিলে দেখবি এমনি জেলের ভাত খেয়ে ঠিক হয়ে যাবে। আবার নানু বলতেছিল যে এত কিছুর দরকার নেই, তাবিজ করে রাখ, দেখবি যে তুই যা বলবি তাই শুনবে।
এরকম উল্টাপাল্টা কথা বলতেছিল। তখন তো আমার মাথায় আরও রক্ত যে আমি একটা প্রবলেমে পড়ে তাদেরকে এই জিনিসগুলো বলতেছি, অথচ তারা আমার সাথে এত খারাপ কেন আচরণ নোবডি করছে? লিসনিং ইউ, না, তারা আমার তোমাকে কোনো কেউ কথাই কেউ শুনতেছে না। শুনছে না। মানে আচ্ছা। আমি বলতে গেলে কোনো ফেল না একটা মানুষ, মানে আমি যা বলছি সবই বানোয়াট বলছি, কোনো সত্যি কথা বলছি না। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন প্রিয় শ্রোতা। এখানে যদি কেউ শুনেও সমাধানটা কি হবে, খুবই ক্রিটিক্যাল। একটু চিন্তা করবেন, আপনারা আপনাদের জায়গা থেকে হয়তোবা মার দিকে আঙ্গুল তুলছেন, হয়তো বাকি তাই তুলছেন, আমি ডেফিনেটলি শিওর। কিন্তু মা আর মেয়ের সম্পর্ক, তো যেটাই হোক না কেন মা আর মেয়ের সম্পর্ক, এই জায়গাটা কিন্তু একটা সমাধানের জায়গায় আসতে হবে। এবং এটার সমাধানটা কি? কজ এমন একটা হস্টিলিটি সম্পর্ক গ্রো করেছে দুজনের মধ্যে, এবং এত ভয়ানক একটা রিজনে যেখানে সমাধান দেওয়ার মতো কেউ নেই, এবং পুরোপুরি ওর পক্ষে কেউ নেই, সবাই নিচ্ছে ওর মায়ের পক্ষে। সেটাই হয়তোবা তাদের জায়গা থেকে স্বাভাবিক ছিল। এবং এটা আসলে কোন জিনিসটাকে কাটবে, পক্ষ নিলেই বা এটার সমাধানটা কী হবে? মানে এর চাইতে ডিফিকাল্ট মোমেন্ট মার লাইফেও কখনো এসছে কিনা জানি না, এবং ওর লাইফে তো অফকোর্স আমি জানি না শেষ পর্যন্ত সেটার কী হয়েছে। তবে যারা আজকের এই গল্পটা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা পড়েন, আপনি নিশ্চয়ই লাস্ট 2-4-5 বছরের ঘটনা যদি একটু পেছন দিকে যান, এইরকম একটা প্রেমের সম্পর্ক, এরকম অবৈধ সম্পর্কের কারণে নিজের ছেলে মেয়েকে মেরে ফেলেছে, এবং নিজের ছেলে মেয়েকে মেরে পত্রিকার শিরোনাম হয়েছে, হেডলাইন হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আপনি পাবেন। সো এতটা অবাক হওয়ার কিছু নাই। রেডিওতে ফর দ্য ফার্স্ট টাইম আমি বলি যে এইরকম একটা ডেসপারেট স্টোরি উঠে আসতেছে। আমরা চেষ্টা করতেছি এটার সমাধান খোঁজার জন্য। আমরা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এখানে আরেকটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আমি নিশ্চয়ই ফিরে আসবো, আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত 12। তারপর ওই দিন রাতে পরে মামারা আমাকে উল্টাপাল্টা কথা বলে, অ্যান্ড পরবর্তীতে মামা বলে যে আমার রুমে আমাকে দিয়ে যায়, অ্যান্ড বলে যে তুই এই রুম থেকে বের হবি না, তুই যদি রুম থেকে বের হস তাহলে সত্যি সত্যি তোকে আমি পুলিশে দিয়ে দিব। এরকম কথা বলতেছিল। পরে আমি আমার রুমে চলে যাই, আমি আর কিচ্ছু বলি না। মামারা পরে চলে যায়। পরের দিন সকালবেলা আমার আশেপাশের মানুষ ওই যে রাতে চিৎকার চেঁচামেচি হয়েছে, তো ওগুলো শুনছে। তো পাশের বাড়ির কয়েকজন আসছেন, মানে 3-4টা নানু আসছে। ওরা জিজ্ঞেস করলো যে কী হয়েছে। তো আম্মু আবার সকালবেলায় মানে এর আগের বারের মতো গেটে তালা দিয়ে চলে গেছে নানু বাসায়। তারপর আমি সবাই বললাম যে এরকম কাহিনী হয়েছে। পরে বলতেছে তাহলে তুই তো বাবাকে জানা। তো আমি তাদের কাছ থেকে ফার্স্ট ইন্সপিরেশন পাই যে না, আমি আমার বাবাকে জানাবো। কারা এটা বলে? আমার পাশের বাড়ির লোকেরা, পাশের বাড়ির প্রতিবেশীরা। তো পরে আমি বাবারে ফোন দিই। তো এর আগেই নাকি আমার আম্মু উল্টাপাল্টা অনেক কথা আমার বাবারে বলে যেটা তুমি অনেক আগে আমাকে বলেছো। হ্যাঁ। তো পরে আমি যখন বাবারে ফোন দিই, মানে বাবার ডিরেক্টলি নাম্বার, আমার বাবার মুখস্থ ছিল নাম্বার, তো আমি ওই নাম্বারে ফোন দিই। পরে আব্বু আমার ফোন প্রথম কয়েকবার রিসিভ করে, তো আমার কাছে টাকা ছিল না, তো যার কারণে বাইরে ফোন দিলে টাকা বেশি কেটে নেয়। তো পরে আমি আমার নানুর কাছ থেকে, মানে যে পাশের বাড়ির নানু ছিল তার কাছ থেকে 100 টাকা নিয়ে আমার ফোনে লোড করিয়ে তার ফোন দিই। তো এর মধ্যে আমার রাসেলের সাথে কোনো কথা নেই, মানে রাসেলের সাথে আমার কোনো কথা হচ্ছে না টোটালি। তো পরে বাবা আমাকে পরে নেট নাম্বার দিয়ে ফোন দিয়েছে, কী হয়েছে, কেন তুমি এত পাগলামি করতেছো, কেন তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, তুমি কি আমার মেয়ে? আমার বাবা আবার হাজি মানুষ ছিল, উনি 2 বার বড় হজ করেছে আর 18-19 বার ওমরা করেছে। ওকে। তো তার কাছে ছিল এরকম যে আমি পর্দাশীলভাবে চলবো, আমি কেন মায়ের গায়ে হাত তুলছি, কেন উশৃঙ্খল হয়ে গেছি, কেন ছেলেদের সাথে বাইরে ঘুরতে যাই, অথচ এগুলো কিছুই না। মানে ফোন দিয়ে যে কথাগুলো বলছে, মানে ওগুলো পুরোপুরি অবাক করা ব্যাপার। বলছে তুমি রাত করে, তোমার কি এটা নিজের বাড়ি যে তুমি রাত করে তোমার নিজের আরেকজনের বাড়িতে তুমি লোক নিয়ে আসো? মানে আমি মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম, আমি বাসায় লোক নিয়ে আসছে মানে কি? পরে বলতেছে যে তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, তোমার মা আমাকে সব বলছে। ভাবলাম যে তুমি আমার কথাটা শুনবে, আমার কথাটা শুনবে না? পরে বাবা বলছে যে কী বলতে চাও তুমি বলো। পরে আমি বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমি কাউকে আনিনি, এর আগে একবার লোক আনছে, এবার একবার লোক আনছে। তখন আমার মেজাজ খুব গরম ছিল। রাসেল আমার বয়ফ্রেন্ড বা আমার সাথে রিলেশন কিনা এত কিছু সেন্স আমার ছিল না। তুমি রাসেলের নামটা বলেছো? হ্যাঁ, আমি রাসেলের নামটা বলে দিয়েছি যে ও কিন্তু ওর সাথেও কথা বলে। এখানে 3টা মানুষের নাম অলরেডি উঠে আসছে। তারপর আম্মু বলতে, মানে আব্বু আমাকে বলতেছে যে এগুলা কিছুই না, সব ব্যাপারে আমি জানি, তোমাদের এই বয়সী মেয়েরা যে কত খারাপ হতে পারো ওই ব্যাপারে আমার জানা আছে। এই কথা বলে ফোন কেটে দিছে। পরে আমি ফোন দিচ্ছি আর ফোন রিসিভ করেনি, ফোন পিকও করেনি। পরে মানে আম্মু বাসায় আসতেছে, বাসা থেকে এসে খাওয়া দাওয়া করতেছে, মানে আমার ভাইদেরকে নিয়ে আবার চলে যাচ্ছে, কিন্তু আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে। কোথায় যাচ্ছে সে? নানু বাসায় চলে যাচ্ছে। বাসাটা বাইরে থেকে তালা দাও? তালা দিয়ে চলে যাচ্ছে। তুমি কোথায় তখন? আমি বাইরে। তোমাকে বাসার ভিতরে বাসায় ঢুকতেই দিচ্ছে না। তোমার নানুর বাড়ি কত দূর ছিল বাসা থেকে? আমার বাসা থেকে 8-9 মিনিটের রাস্তা। ওকে। তো আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। অ্যান্ড ঢাকার কোন এলাকার ঘটনা এটা? এটা বাড্ডা এলাকা। বাড্ডা, ওকে। পরে এর মধ্যে তো তার আগের দিন রাতে আমার মামারা নানুরা এসে আমাকে অনেক কথা বলে গেছে, অ্যান্ড বলে গেছে আমি যেন টোটালি তাদের বাড়িতে না যাই। আমার মামা নানুদের কথা এরকম ছিল, যদি আমি ওই বাড়িতে যাই, যে আমার মামা তো বোনরা আছে, আমারটা শিখে নাকি তারা খারাপ হয়ে যাবে। অ্যান্ড জিনিসগুলো মানে নিজের মতো খুবই খারাপভাবে একটা
মানে প্রেশার পড়ে যে কি মানে এতটা ডিসপারেট হয়ে গেছিলাম যে আমি সিরিয়াসলি জানতাম না যে কী করব। তখন মেবি বিকালবেলা রাসেল আমাকে ফোন দেয় যে কি হয়েছে, তুমি আবার বাসে কেন ঝামেলা করতেছো? আমি বলি কি আপনি তো বলছিলেন মানে এইভাবে ঝাড়িতে, আপনি তো বলছিলেন ওয়াদা করছিলেন আমার মা কোনোদিন খারাপ কিছু করবে না, এখন কেন এগুলো করতেছে? পরে সেও অবাক যে কি করছে। তখন আমি জানতে পারলাম যে না, আমার মায়ের প্রতি তার একটা উইকনেস আছে। সে বারবার জিজ্ঞেস করতেছিল কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে। মানে কিউরিওসিটিটা এমন বেশি ছিল হ্যাঁ। যে আলটিমেটলি তো তার প্রতি কমিটেড ছিল। So, আমি যে বলতেছি আমারটা এতটা মানে ইম্পর্টেন্ট না, বা আমি যে একটা সিচুয়েশন আছে ওইটা ইম্পর্টেন্ট, শুধু মায়ের বিষয়গুলো জানতে চাই। ব্যাপারগুলো জানতে চাচ্ছে। তো পরে আমি তারে বললাম সবটা। পরে সে বললো যে ঠিক আছে আমি আজকে আসতেছি, সে দেখতেছি কি হয়। তখন সে ওখান থেকে সিলেট থেকে রওনা দিয়ে দেয়। তো পরে মেবি তার সাথে আমার কথা হয়, আম্মু আবার তার কথা শুনতো, মানে সে যা বলতো তাই শুনতো। তো পরে রাতের যখন 10টা বাজে, বাই দ্য ওয়ে একটা কোশ্চেন আমি বোধহয় ছেড়ে যাচ্ছি, যেই ছেলেটার সাথে এই সম্পর্কটা বা আগের যে ছেলেটাকে নিয়ে তুমি এটা বললা, তাদের ফ্যামিলিতে তুমি চাইলে জানাতে পারতা? তাদের ফ্যামিলিতে জানাতে পারতাম চাইলে, কিন্তু আমি কি করে জানাবো? আমি তো তাদের ফ্যামিলির সাথে অতটা ইন্ট্রোডিউস না। আর আমার কথা আমার ফ্যামিলির কেউই বিশ্বাস করতেছে না, তাদের ফ্যামিলি কি করে বিলিভ করবে? এক্স্যাক্টলি। তুমি তো যখন তোমার মা সম্পর্কে কমপ্লেনগুলো করছো, নিশ্চয়ই কে এসেছিল রুমের মধ্যে সেটা তুমি জানতা। তো হ্যাঁ। তাদের কথা নিশ্চয়ই তুমি তোমার ফ্যামিলিকে বলতেছিলা, তোমার হ্যাঁ, নানুদেরকে আমার বলতেছিলা, সবাইকে বলতেছিলাম। তখন তারা রেসপন্স? কেউই বিলিভ করতেছিল না। তাদের কথা ছিল এটাই, আম্মু বলতেছে আমি রাতে ঘুমোচ্ছি, ও কার সাথে ফোনে কথা বলছে, ওর মাথা বেরিয়ে গেছে, সে আমার সাথে খারাপ আচরণ হাউ ইট ইজ করতেছে, ঝগড়া করতেছে। পসিবল? মানে যখন তুমি কোনো একটা সিচুয়েশন বলতেছো এবং সেই সিচুয়েশনের জন্য কে দায়ী সেটাও তুমি বলতেছো, তখন তো তাদের উচিত ছিল যে ওই আমার ছেলেটাকে কথাটা ডেকে নিয়ে আসা, শোনা। বা ওই যার এগেইনস্টে কমপ্লেন তাকে ডেকে নিয়ে আসা। হ্যাঁ, So, আমি এটাও বলছিলাম যে তুমি বিশ্বাস না করে তাকে ডেকে নিয়ে আসো, যে একটু আগে আমার বাসায় ছিল। যখন এই কথাগুলো বলতেছি তখন বলতেছি যে দেখছেন মানে আম্মু আমার মামাকে এভাবে বলতেছিল যে দেখছেন কতটা খারাপ হয়ে গেছে, এখন আউটলুক আনে আমার দিয়ে মানে আমার ফাঁসাইতে যেতেছে, এরকম কথা বলতেছে। ও গড, মানে আর মানুষের আমার- মধ্যে একটু হলো সন্দেহ হওয়া উচিত, মানে এতটা ব্লাইন্ড সাপোর্ট কিভাবে আসে? মানে আই এম রিয়েলি কনফিউজ এই জায়গাটায়। ওকে। And পরবর্তীতে আমি মামাদের মুখ থেকে এটা শুনতে পারলাম যে আমি নাকি রাতে লোক এনে থাকতাম, অ্যান্ড তাদেরকে বলতাম যে আমি যে তাদের সাথে থাকছি এটা না বলবো, তাদেরকে বলে দেবো যে তারা যেন আমার মায়ের সাথে এসে থাকছে, এটা যেন তারা সবাই বলে। তাদের মনে আমার মা বাবার মানে আমার মায়ের প্রতি এই বিলিফটা ছিল, ওকে। and তারা এই বিলিফটা করাইছে আমার আম্মু। পরে রাতের 10টার দিকে আমি বাসায় ঢুকে, and সারাদিন আমার না খাওয়া, আমার সারাদিনও কোনো খাওয়া নেই, অ্যান্ড রাতে তো অলরেডি ঝামেলা হয়ে গেছে। তো আমি বাসায় ঢুকছি, অ্যান্ড ফ্রিজ থেকে জাস্ট 1 বোতল পানি নিয়ে আমি আমার রুমে এসে ঘুম, কজ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকাল 6টার দিকে রাসেল এসে আমাদের গেটে নক করে। রাসেল এসে গেটে নক করে, আমার গেট খুলে দেয়, অ্যান্ড দেখি অনেকক্ষণ রাসেল আমার সাথে কথা বলে। অ্যান্ড তখন মানে আমি সহ্য করতে পারতেছিলাম যে রাসেল আমার সাথে কথা বলবে, কজ হয়তো আমি ওর প্রতি অনেকটা উইক হয়ে গেছিলাম। তো আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি আমার রুমের দরজা নক করে বসে আছি। রাসেল অনেকক্ষণ এসে পরবর্তীতে আমার রুমে নক করে, পরে আমি গেট খুলে দিই, পরে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলতেছি যে শোনো, মায়েরা ভুল করতেই পারে, তবুও তো তোমার মা, কিছু মনে করো না। তো আমার আম্মুর সামনেও উনি এই কথা বলে। পরবর্তীতে আমার রুমে এসে আমাকে যেটা বলে যে তুমি যেটা করছো ঠিক করছো। আমি ফার্স্ট টাইম তার দিক থেকে একটা ইন্সপিরেশন পাই যে না, সে আমাকে বলছে আমি যেটা করেছি ঠিক করেছি। আমার মায়ের গায়ে হাত তুলেছি, প্রতিবাদ করেছি, তাকে জানিয়েছি মামাদেরকে। হ্যাঁ, তারা বিশ্বাস করছে না তাদের ম্যাটার, কিন্তু বলেছি তো। পরবর্তীতে তো যদি কোনো প্রবলেম হয় আমাকে ব্লেম দিতে পারবে না। তখন আমি রাসেলের কাছ থেকে এই জিনিসটা পাই। তো পরে রাসেল আমাকে আর কিছু বলে না। তো এরপরে রাসেলের সাথে রাতে আমার কন্টিনিউ কথা হতে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। তো আম্মুর রুমে কথা বলতো, আর আমি আমার রুমে থাকতাম। অ্যান্ড আম্মুর সাথে আমার টোটালি যে মা মেয়ের একটা ক্লোজ রিলেশন থাকে, ওই রিলেশনটা আর নেই। জাস্ট নর্মালি মানে মনে হচ্ছে যে আমি যেন তার বাসায় ভাড়া থাকছি, আর সে আমাকে জাস্ট নর্মালি টেক কেয়ার করছে, এইটুকুই। তো পরবর্তীতে দেখি যে মানে প্রথম কয়েকবার জিনিসগুলো দেখতে দেখতে পরে গায়ে হয়ে গেছে যে রাতে তার সাথে এসে থাকছে, সে তার মতো থাকুক, আমি আমার মতো ভালো থাকলেই হয়েছে। অ্যান্ড আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি। প্রতিদিন রাতেই দেখছি একজন বাবা কোন ক্লাসে থাকতে যেন দেশের বাইরে গিয়েছিল? ক্লাস 8 লাস্ট দিকে। এই যে 8-এর পর থেকে এতগুলো ঘটনা তুমি দেখছো, এর আগে তো দেখতে না এরকম বাসায় আসে? কিছুই দেখতাম না। এর মাঝখানে তোমার বাবা আসেনি? না, এর মাঝখানে কতদিন পর আসতো তোমার বাবা? বাবা যাবার পর 3 বছর পর এসেছিল, পরে গেছে। এখন কি করতে উনি বিদেশে কি করতো? উনি বাইরে একটা কোম্পানি জব করতো। উনি কি ছুটি পেতো না নাকি উনি আসতো না? ছুটি না বলতে ছুটি দেওয়া হতো না, ওদের কন্ট্রাক্ট ছিল 5 বছর আগে ছুটি দিবে না, তবে 3 বছর পর যদি চায় তাহলে 2 মাসের ছুটি দিবে। ওকে, ঠিক আছে, বলো তারপর তুমি রাসেলের সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলছো, এটা তোমার মা জানতো ওই সময়? মা জানতো বলতে জানতো কথা বলে, কিন্তু কার সাথে কথা বলে এটা জানতো না। ওকে। তো পরে আমার সাথে যদি রাসেলের 3টা অবধি কথা হতো, 3টার পর থেকে আবার রাসেল আম্মুর সাথে কথা বলতো।
এটা তুমি পরে জেনেছো? পরে জেনেছি, যখন রাসেলকে কোশ্চেন করলাম, পরে রাসেল বলে যে তোমার ব্যাপারে কথা বলতেছি, ওর কথাটা ছিল এরকম। ফাইন, তুমি যে জায়গাটায় ছিলে সেটা হচ্ছে যে তোমার আম্মুর এরপরে এই সব বিষয়গুলো তোমার কাছে তেমন একটা পাত্তা পেতো না, তুমি তোমার মতো থাকতো, তোমার মা তোমার তার মতো লাইফ লিড করতো, এবং তুমি সেখানে কি কনফার্ম ছিলে যে এরপরেও এই ধরনের ঘটনা ঘটছিল? হ্যাঁ, এরপরেও ঘটতো? হতো, আমি পরে টেক কেয়ার করতাম। তোমাদের রুমটা কি খুব পাশাপাশি ছিল? পাশাপাশি বলতে আম্মুর রুম, তারপর একটা মাঝখানের রুম, তারপর আমার রুম। তো তোমার রুমে একটা গ্যাপ ছিল। ওকে। পরে দেখি যে রাসেল আমাকে ইন্সপিরেশন দিতে থাকে যে তুমি তোমার মায়ের ব্যাপারে প্রতি রাতে এসে থাকে, কেন কিছু বলছো না, তুমি এতদিন কেন আমার এতগুলো কথা বলো নাই, প্রতি রাতেই লোক এসে থাকে, তুমি আবার পার্টিকুলার কোনো লোক ছিল এই লোকটা? কোনো বিশেষ লোক ছিল নাকি র্যান্ডমলি চেঞ্জ হতো এটা? চেঞ্জ আপ বলতে তুমি কয়জন লোকের সঙ্গে জানো এটা? আমি প্রথম দেখেছি 2 জন, পরবর্তীতে আরো 2 জন দেখেছি। ওকে, ঠিক আছে, বলো। হ্যাঁ, তো তারপর তোমাকে কি বলো? কন্টিনিউ 4 জন আসা যাওয়া করতো। পরবর্তীতে যখন আমি রাসেলের সাথে জিনিসটা প্রথমে শেয়ার করতে চাইনি, পরে ওর অনেক জোর জবরদস্তির কারণে পরে ওর সাথে যখন শেয়ার করলাম, পরে দেখলাম যে আমি যে ওর কাছে ব্যাপারগুলো শেয়ার করলাম সেই কথাগুলো ওকে আমাকে বলে দিছে। অ্যান্ড তখন তো আমার উপর আরো বেশি টর্চার। তোমার মা এসে কি বললো বিষয়টা নিয়ে? আমার মা এসে, আমি ঘুমিয়েছিলাম, এসে আমার হাত ধরে টেনে তুলছে। পরে আমি বললাম যে কী শুরু করছো তুমি এগুলো, আমাকে এরকম বলতেছে। পরে আমি বললাম আমি কী শুরু করলাম, বলে কি যে তাহলে তো একটা কাজ করতে পারো, মাইক নিয়ে মসজিদে গিয়ে মাইক নিয়ে ফুল এলাকাকে জানো আমি কি করি না করি, আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কজ ছোটোবেলা থেকে আমি এলাকা মানুষ হয়েছি, তো আমার কথাই সবাই বিশ্বাস করবে। আমার কথাটা ছিল এরকম। যে আমি কি বলছি, মানে তখন আমি পুরো আমি কি বলছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পরে বললো যে তুমি কি মনে করো আমি কি কিছুই জানি না, আমি তো সবই জানি, তুমি রাসেলকে এইসব কথা বলছো, কেন বলছো এগুলা, কি চাও তুমি এগুলা। তো পরে আমি বললাম যে আমি কি বলছি তুমি রাসেলকে ডাক দাও, তারপর জিজ্ঞেস করি। পরে রাসেল আসলো, পরে রাসেল আসার পর পরে আমি জিজ্ঞেস করলাম আমি আপনাকে কি বলছি আর আপনি আমার আম্মুকে কি বলছেন। পরে বললো যে দেখো আমি তো ওরকম ইন্ডিকেট করে কিছু বলিনি তোমার আম্মুকে, জাস্ট এটুকুই বলছি যে কেন উনি এগুলো করে, এগুলো তোমার উপর খারাপ এফেক্ট পড়ে। মানে সে বুঝাচ্ছে যে সে আমার উপর অনেক টেক কেয়ারিং, সে আমার অনেক টেক কেয়ার করে, এই কারণে আম্মুকে বুঝাতে চাইছে, কিন্তু এই জিনিসটা তো আমার উপর ভালোভাবে ইফেক্ট পড়তেছে না। অ্যান্ড তার প্রতি আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে না উনি হয়তো আমার টেক কেয়ার করতেছে। দ্যাট মিন্স তুমি কি তাকে তখন লাভ করো? হ্যাঁ, তখন তাকে লাভ করি। তোমাদের দ্বিপাক্ষিক বিষয়টা এরকম মানে মিউচুয়ালি ছিল যে না দুজনকে লাভ করো? হ্যাঁ, দুজনকে লাভ করি, এটা আমাদের মিউচুয়াল ছিল, কিন্তু আমি কখনো সহ্য করতে পারতাম না যে সে আমার আম্মুর সাথে কথা বলে। বিগেস্ট মিস্টেক, অ্যানাদার বিগেস্ট মিস্টেক এর সাইডটা থেকে, কারণ ও কিন্তু জানতো যে রাসেলের সঙ্গে ওর মায়ের এরকম একটা সম্পর্ক আছে, এবং ওর মায়ের জায়গাটা থেকে এটা বিশ্বাস করা খুবই কঠিন যে রাসেলের সঙ্গে তার সম্পর্কটা ভাই ভাইয়ের মতো, কিন্তু তারপরে ও জড়িয়ে গেছে বিকজ অফ ওর এজটা খুব সেন্সিটিভ একটা এজ, ও মাত্র ক্লাস 9-এ পড়ে, এবং ওই সময়টাতে যে ওকে সাপোর্ট দিবে, যে ওর পাশে একটু হলেও দাঁড়াবে, যে ওর সাথে একটু ভালো কথা বলবে, তার প্রতি ও দুর্বল হবে। এই বয়সটা এরকম, এবং সেটাই হয়েছে, এবং ইটস আ বিগেস্ট মিস্টেক। কিন্তু কিছু করার নেই, কারণ ও ধরা, ওর বয়সের কাছে ধরা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা একটা অ্যানাদার পয়েন্ট। ওকে, বলেন। তারপর রাসেলের সাথে আমার ঘোরাফেরা এরকম চলতেছে। তো একদিন আম্মু জানতে পারে যে আমি রাসেলের সাথে বাইরে ঘুরতে গেছি, অ্যান্ড বাসায় আসার পর আম্মু যখন জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, পরে আমি বললাম যে বাইরে গেছিলাম, আমি মিথ্যে বলি আম্মুকে। পরে আম্মু বলে যে আমি তো জানি তুমি রাসেলের সাথে বাইরে গেছো। আমি অবাক হয়ে যাই, কী করে জানলাম। পরে রাসেল এসে আম্মুকে কোনোভাবে ম্যানেজ করে। তো রাসেলকে আম্মু এতটাই বিশ্বাস করতো যে রাসেল যদি বলতো যে না আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, তারপরে যদি এসে বলতো যে না আমি ওকে জাস্ট নর্মালি দেখতে নিয়ে গেছি জায়গাটা, ওটাই বিশ্বাস করতো আমার আম্মু। তো এতটা বিলিভ করতো। আর এর মধ্যে তো 4-5 জনের সাথে আম্মুর অলরেডি রিলেশন চলতেছে, তাও রাতে। এগুলো তুমি রাসেলের সাথে শেয়ার করতে? হ্যাঁ, এগুলো আমি রাসেলের সাথে, এরপর থেকে আমি আমার টোটালি সবকিছু ওর সাথে শেয়ার করতাম। তো রাসেল এগুলো জানার পরে কি বলতো? জানার পর ওর সাথে যদি আমার সাথে কথা হইতো, মানে আমার পরবর্তীতে আমাদের রিলেশনে যখন 6-7 মাস কেটে গেছে, তো তখন এরকম চলতে থাকে। পরবর্তীতে আমার জিনিসগুলো খুব মানে করার না একটা খারাপ ভাবে যে তোমার সাথে আমার রিলেশন, আমার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নর্মালি যতটুকু কথা বলা দরকার তাদের নিজেদের ব্যাপারে, সেই জায়গায় কিনা আমরা 4-5 ঘন্টা শুধুমাত্র আমার মায়ের ব্যাপার নিয়েই কথা বলি। তখন তুমি জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে, আমি এগুলো অ্যাভয়েড করি, কিন্তু দেখতাম যে আমি যত অ্যাভয়েড করতেছি ও ততই বেশি আমার প্রতি আরো মানে রাগ দেখাচ্ছে, শুনতে চাচ্ছে, আমার সাথে কথা বলতো না, যে কেন তুমি তোমার মায়ের ব্যাপার আমাকে বলছো না। মানে বিষয়টা তোমাদের সম্পর্কটা এমন ছিল যে কাল রাতে বাসায় কি হয়েছে সেটা তোমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করা, এটাই মূল এজেন্ডা। হ্যাঁ, এটাই মূল এজেন্ডা। আমি এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা। আজকে যে স্টোরিটা আমরা এখানে প্রচার করছি সেখানে ওর সামাজিকতার কথা চিন্তা করে, এবং এই ধরনের স্টোরিতে শুধু সামাজিকতা না, যাতে করে এটা একটা খুব স্বাভাবিক পার্সপেক্টিভ থেকেও ওর নাম এখানে অন্য নাম ব্যবহার করা হয়েছে, ওর আসল নাম প্রকাশ করা হয়নি। ওর ভোকালটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন ওটা রিয়েল ভোকাল না, এটা আমরা রেডিও এন্ড থেকে চেঞ্জ করে দিয়েছি। দিস ইজ রেকর্ডেড স্টোরি, আমরা রেডিও এন্ড থেকে এটা চেঞ্জ করেছি। এবং শুধু তাই না,
ও যত নাম এখানে ব্যবহার করছে, যত পরিচয় এখানে এসছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেক। শুধুমাত্র স্টোরিটা ও যেভাবে বলছে ওর জায়গা থেকে রিয়েল, এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয় সেজন্যই এই নামগুলো বা ওর ভোকালটা সব কিছু চেঞ্জ করা হয়েছে, এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয়। আমরা মূল ঘটনা থেকে কী শিক্ষা নিব সেটাই হচ্ছে বিষয়, সেজন্য মূল ঘটনার দিকে আপনারা ফোকাস করুন। ও কে, কোন এলাকা থেকে আসছে, কি এটা ফাইন্ড আউট করবেন না, ঠিক আছে? ওকে, বলো তারপর। তো এর মধ্যে আবার জানতে পারি যে আম্মু আমার ব্যাপারে যে 4-5 জনের সাথে তার রিলেশন ছিল, সে তাদেরকে কন্টিনিউ আমার ব্যাপারে খারাপ কথা বলে যেত। শুধু তাই না, আমার নানু বাড়িতে গেলে আমার টপিক থাকতো খারাপ ব্যাপার। আমার বাবার সাথে তো প্রতি রাতে, মানে যদি মানে আল্লাহ 30 দিন যদি আমার বাবার সাথে তার কথা হতো, প্রতি রাতে আমার বাজে টপিক নিয়ে আব্বুর সাথে কথা হতো। অ্যান্ড আস্তে আস্তে আব্বুর মনটা বিষিয়ে তুলেছে যেটাকে বলে। হ্যাঁ, তো তুলতে তুলতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার সাথে বাবা টোটালি কথা বলতে চায় না। অ্যান্ড আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি, মানে খারাপ কি তার চেয়েও খারাপ হয়ে গেছে আমার বাবার কাছে এটা। আমি তো তার কথা, আমি একটা হাজি মানুষ হয়ে কেন এরকম একটা খারাপ মেয়ে পেটে ধরছি, কেন জন্ম দিছি, তো এটা হচ্ছে মূল কথা। আমার মায়ের মানে বাবা মাকে এটা বলতো, অ্যান্ড মাঝে মধ্যে এটাও বলতো যে যে বান মেরে যে মানুষ মেরে ফেলে, আমার বাবা বলতো যে তোকে ওকে মেরে ফেল, তারপরে বাঁচা রেখে কী লাভ। তো তারপরে রাসেলের সাথে যখন আমাদের রিলেশনটা 8 মাসের কাছাকাছি চলে আসলো, এরপরে দেখলাম যে না, আমার সাথে যতটা ওর ওঠা বসা কথাবার্তা তার চেয়ে বেশি আমার আমার সাথে ঘনিষ্ঠতা। আমার বাসায় আসলে আমি আবার তখন কোচিং করতাম, তো আমি যেটুকু টাইম কোচিংয়ে থাকতাম ওইটুকু টাইম আমার বাসায় থাকতো, আমি আসার আগে চলে যেত। এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনি। পরবর্তীতে আবার দেখলাম যে আমি যদি স্কুলে যাই, আমার স্কুল থাকতো মানে 7টা থেকে 7:30 থেকে পিটি শুরু হয়ে যেত, তা আমাকে 7টার মধ্যে উপস্থিত থাকতে হতো, 6:30 থেকে বাসা থেকে বেরিয়ে যেতাম। তখনও আমার বাসায় আসতো, আর আমার স্কুল ছুটি হতো 1:15-তে, অ্যান্ড আমার আস্তে আস্তে বাসা যেতে যেতে এরকম 1:45 বেজে যেত, তার আগেও চলে যেত বাসা থেকে। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে। অ্যান্ড পরবর্তীতে রাসেলের ম্যাটার নিয়ে প্লাস বাদবাকি যে ম্যাটারগুলো ছিল ওগুলো নিয়ে আম্মুর সাথে আমার তর্ক লাগতে থাকে। তো পরবর্তীতে আম্মু বলে যে তাহলে তোর বাসায় খাওয়া দাওয়া বন্ধ, তুই বাসায় খাওয়া দাওয়া করবি না, জাস্ট তোরে থাকতে দিলাম দয়া করে আমার বাড়ি দেখে। আর কথায় কথায় আমাকে শুনতে হতো এটা তার বাড়ি, মানে বাড়িটা তো আসলে ওনার নামে হ্যাঁ ছিল। ওনার নামে। আর কথা বলতে একটাই যে এটা তোর বাবার বাড়ি না, যে তুই তোর নিজের পছন্দ মতো চলবি বা তুই তোর কথাগুলো বলবি, আমি এগুলো শুনবো। another ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, যে এখানে বাবার শক্ত হওয়ার সুযোগ ছিল কিনা আদৌ? আচ্ছা, তোমার বাবার কি এতটুকু সামর্থ্য ছিল না সে নিজে একটা বাড়ি করে, বা তারপর তোমার না। মার উপর অর্থনৈতিকভাবে ডিপেন্ড ছিল? আমার বাবা বলতে গেলে গ্রামে বাবার প্রচুর সম্পত্তি জায়গা আছে, কিন্তু ঢাকার মেয়ে বাবা পছন্দ করে, সেই ক্ষেত্রে আমার মায়ের বাড়ি ছিল, এখানে বাবা মোটামুটি উইক ছিল আমার মায়ের প্রতি। ওকে, ঠিক আছে, বলো। তারপর জিনিসগুলো মানতে পারি না। তো একদিন রাসেল অসুস্থ থাকে, তো এর মধ্যে আমাদের রিলেশনটা এরকমই চলতে থাকে। ওর সাথে আমার প্রতিদিন ঝগড়া হতো, কেন আম্মুর সাথে কথা বলে, আর আম্মুর সাথে তো আমার প্রত্যেক দিন ঝগড়া হতে, আর কোনো না কোনো কারণে প্রতিদিন আমার 2-1টা থাপ্পড় খেতেই হবে। আর হ্যাঁ, আর গালাগালির তো কোনো লিমিটই ছিল না, খেতে বসতে গালি শুনতে হতো, ঘুমোতে গেলে গালি শুনতে হতো, মানে এত নিম্ন স্তরের গালিগুলো মানে চলে গেছিল যে তার কাছ থেকে শুনে শুনে মনে হচ্ছে যেন ওই জিনিসগুলো এখন আমি রিপিট করছি। আর মানে খারাপ, মানে খুব খারাপ সেন্সেশন, মানে নিজে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে কেন এই ফ্যামিলিতেই বা জন্ম নিলাম, বা কেনই বা এগুলো আমি সহ্য করছি। তো তারপরে যখন আমি অতিরিক্ত উইক হয়ে পড়ি রাসেলের ওপর, তো আমি টোটালি ওরে না করে যে তুমি আমার মায়ের সাথে টোটালি কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। এবার তোমার বোন হোক, মা হোক, বাপ হোক, চাচা হোক, যাই হোক না কেন, বা তোমার আত্মীয় রক্তের কেউ হোক, তুমি কারোর সাথে, আমি ছাড়া দুনিয়া সবার সাথে যোগাযোগ করো একমাত্র আমার মা ছাড়া। আর আমার মায়ের প্রতি আমার এমন একটা ঘৃণা নিজের মধ্যে জন্মে গেল যে আমি দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষকে সহ্য করতে পারবো, কিন্তু তাকে করতে পারবো না। ওকে ওকে। তো মায়ের তো অলরেডি এরকম রিলেশন চলছে, তো এরপরে বাসায় আসাটা মানে 2-3 জনের বাসায় আসা বন্ধ হয়, কিন্তু আম্মু পরবর্তী থেকে তাদের বাসায় যাওয়া শুরু করে, বা বাইরে আউটসাইডে দেখা করা, মিট করা শুরু করে। এটা তুমি জানলা কিভাবে? এটা জানতে পেরেছি রাসেল একবার আম্মুকে ফলো করেছিল, তারপর জানতে পেরেছি রাসেল তোমাকে ইনফরমেশনটা দেয়। হ্যাঁ, রাসেল ইনফরমেশন দেয়। আর আম্মু যে কথা বলতো, পরবর্তীতে আরেকটা এখানে মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একবার আম্মুর সাথে এরকম ঝগড়া হওয়ার কারণে তো আমি নাকি, বাবা আম্মুকে বলে যে যেহেতু তোর মা এতই খারাপ হয়ে গেছে, তাহলে তুই ওকে কেন আলাদা রুমে থাকতে দিচ্ছিস, তার মানে ও বাইরে থেকে লোক এনে রাতের পর রাত বাসায় থাকছে, তুই কেন এটা মেনে নিচ্ছিস, তাহলে ওকে রুম ছেড়ে দিতে বল, তুই তোর রুমে মাটিতে ফ্লোরে ওরে থাকতে দিবি, যদি থাকতে হয় থাকবে, আর না তো বাসা ছেড়ে চলে যাবে, কজ এটা তোর বাড়ি। তো আম্মু আব্বুর কথা শুনে আমাকে আমার রুম থেকে চলে আসতে বলে, তো আমি পরবর্তীতে আমার রুমটা ছেড়ে দিই, আমি আম্মুর রুমে ফ্লোরে বেড করে ঘুমোতাম। তো তখন তো রাতে আমার আবার মানে ক্লাস 6 থেকে রাত জাগার একটু স্বভাব ছিল, আমি রাতে এফএম শুনতাম। তো আম্মু রাতে কি বলতো, কানে এফএম থাকলেও যদি আমি এফএম অফ করে দিই পাশে গিয়ে বলতে,
তো আম্মু আবার মাঝে মধ্যে করতো কি মানে অনেক নেগেটিভ আর ন্যারো মাইন্ডের কথা বলতো। তো আমি ওগুলো শুনছি কিনা, হয়তো অপোজিট সাইড থেকে তাকে জিজ্ঞেস করতে যে তোমার মেয়েগুলো শুনছি কিনা দেখো তুমি। তো তখন আবার আমাকে ডাক দিত যে এই সুভা তুমি কি আমার কথা শুনছো? তো যখন এরকম ডাক দিত তখন আমি না শোনার ভান করে বসে থাকতাম, তার মানে আমার কানে হেডফোন আছে, আমি তার কথা শুনছি। নেগেটিভ ন্যারো বলতে হাজব্যান্ড ওয়াইফের যেমন কথা ওকে ওকে উই গট আন্ডারস্টুড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি টোটালি মানে যখন কথাগুলো শুনতাম মানে খুবই খারাপ লাগতো, টলারেট একদমই করতে পারতাম না। চিন্তা করতাম যে কেন আমাকে ওই রুম থেকে এই রুমে নিয়ে আসছে। তো এরকম তখন আমার 9-এর লাস্ট এক্সাম বলতে মানে এক্সামের লাস্ট এক্সাম ছিল, তারপরে 2 দিন পর রেজাল্ট দিয়ে দিবে, ডিসেম্বর মাস ছিল তখন। আমি টোটালি সহ্য করতে পারি না। দেন আম্মু লাস্টের দিকে আম্মুর সাথে আমার আবার ঝগড়া হয় কোনো একটা ম্যাটার নিয়ে, বলতে গেলে যে আমি কোচিং গেছি, রাত করে বাড়ি ফিরছি। ওই দিন আমার কোচিংয়ে অনুষ্ঠানও ছিল, তো ওই জায়গায় আমার লেট হয়ে গেছে। প্লাস ওখান থেকে আসার সময় রাসেলের সাথে দেখা করে আসতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, মানে 9:30টার কাছাকাছি চলে গেছে। তো আমাদের এলাকাটা এরকম যে 9:30টার পর বা 10টা থেকে কোনো মেয়ে বাড়িতে ফিরলো তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়। তো আম্মু ওই দিন আমার সাথে চিল্লাচিল্লি করতে থাকে। পরে আমি আম্মুরে মানে আমার সাথে তো আম্মুর কোনো ভালো রিলেশনই নেই, আর আম্মু যদি আমাকে কোনো কথা বলে আমি প্রত্যেকটা কথার বাজে অ্যান্সার দিই। ওকে, কজ তার কাছ থেকে শুনতে শুনতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো পরে আম্মু আমাকে জিজ্ঞেস করে এত রাত করে কেন তুমি বাসায় আসছো? পরে আমি বললাম যে আমি যদি রাত করে বাসায় ফিরি বা আমি যদি কোথাও থেকে ঘুরেও এসে বাসায় ফিরি, তুমি তো আমার বাবাকে এটাই বলবে যে না আমি আরেকটা লোকের সাথে থেকে আসছি, তাই না? তুমি যেটা মনে করো সেটাই। আমার অ্যান্সারটা ছিল এরকম। আর আমি রাত করে বাড়ি ফিরলে আম্মু প্রত্যেকটা দিন বাবাকে একটা কথা বলতো যে তোমার মেয়ের এমন একটা চাহিদা হয়ে গেছে, মানে এত খারাপ কথা বলতো যে ওরা এখন ঘরে রাখা দেয়, এমন কিছু কিছু কথা বলতো যে বা হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে পারে, কিন্তু যখন একটা মেয়ের টপিক নিয়ে কথা বলে মায়ের কিন্তু উচিত যে না মেয়ের টপিকটি একটু মানে নিজের মধ্যে রাখা, কিন্তু সে কোনোটা রাখতো না, আরও বেশি করে বলতো। তো পরে আমার আবার এরকম ছিল যে না তাকে যদি মানে আমি যদি রাত করেও বাড়ি ফিরতাম, তার জন্য যদি আমি অনেক খাবার নিয়ে আসতাম, সে আমাকে কিছুই বলতো না। ওকে, সো তুমি কনভিন্স করার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতে? হ্যাঁ, আমি বাইরে গেছি, হয়তো বা আসতে লেট হয়ে গেছে, তার জন্য যদি খাবার নিয়ে আসতাম সে আমাকে কখনোই। এই সময়টা তুমি কি করতে? এই সময়টা আমার হয়তো বা হাতে ঝিলে থাকা হতো, বা তখন আবার হ্যাঁ রাসেল আবার তখন একটা বিজনেসে যুক্ত ছিল, যার কারণে ওর বিজনেসের কারণে উত্তরা বা বিভিন্ন জায়গায় যেতে হতো, মানে ওই ওর মানে বিজনেসের ইয়াটা প্রচারটা করার জন্য। রাসেল কি ওই সময়টাতে তোমার মায়ের সঙ্গে কি কথাবার্তা বলতো? নর্মালি বাসায় আসতো খুব কম, আমি আর প্রেশার পড়ার পর একটু কম আসতো। তো এটা কি তোমার মা বুঝতে পারতো না? বুঝতে পারতো না বলতে ও হয়তো কোনোভাবে কনভার্স করতো, আমি কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করি না। আর যদি জিজ্ঞেস করতাম ও বলতো যে তোমার এত কিছু জানে কি লাভ, আমি তো ম্যানেজ করতেছি। ওকে ফাইন, হি ইজ প্লেইং ডাবল গেম অ্যাকচুয়ালি। ও যখন তোমার সাথে বাইরে মিট করতো বা তুমি কার সাথে মিট করতো সেটা তোমার মা জানতো? মিট করতেছি বলতে আমার ওর সাথে বেশিরভাগই মিট হতো হয় কোচিং ফাঁকি দিয়ে, আর তা না হলে স্কুল ফাঁকি দিয়ে। আচ্ছা, তো এটা কি তোমার মা জানতো যে তুমি কার সাথে টাইম পাস করতেছো, কোন ছেলের সঙ্গে? না, জানতো না। এটা জানতো না। আচ্ছা, তো তুমি বলছিলে রাত করে বাড়ি ফেরা, কটার দিকে ফিরতে সর্বোচ্চ রাত হলে? আমার সর্বোচ্চ 9:30টার অবধি কখনো যাইনি। 9:30? তোমার তখন বয়স ক্লাস 9-এ পড়ো তুমি? তখন আমি 15। মানে তুমি কোন ক্লাসে পড়ো? তখন 10-এর ফার্স্টে। ক্লাস 9:30 অনেক রাত। হ্যাঁ, অনেক রাত। বলো। তো পরে যখন আম্মু আমার উপর চিৎকার চেঁচামেচি করতো, তো আমি বলতাম যে তুমি করলে দোষ না আমি করলে দোষ, মানে আমার কথাটা এরকম ছিল। রিপিট দ্য সেন্টেন্স, বলো। যে তুমি করলে দোষ না আমি করলে দোষ। সো আলটিমেট লেসন অফ দ্য স্টোরি ইজ হিয়ার। এইখানেই হলো লেসন, এবং এটা আরো কত বড় দিকে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এই লাইনটা একটু মাথায় রাখেন, কারণ একটা কথা আমরা সবসময় বলি, শিশুকে যে পরিবেশে বড় করছেন সে সেই রকমই হবে বা তার চেয়ে ভয়ানক হতে পারে। ওকে, হ্যাঁ। তো যখন আম্মুর সাথে এরকম তর্ক বিতর্ক যেত, তো তার সাথে আমার মানে এরকম কন্টিনিউ এরপর থেকে প্রতিদিনই প্রায় তার সাথে আমার মারামারি হতো। মানে সে আমাকে মারতো, আমি তাকে মারতাম, তারপর সে আমাকে বকাবকি করতো। সো ন্যাস্টি না? এগুলো শুনলেও মানে যে এটা চিন্তাই করা যায় না, বাট চিন্তা করে দেখুন মানে কতটা ভয়াবহ হতে পারে একটা পারিবারিক সমস্যা। ওকে, তো এরকম ঘটনা ঘটতেই থাকে প্রতিদিন। তো তখন আস্তে আস্তে মানে রাসেলের প্রতি আমি একটু উইক হতে থাকি আরও বেশি। তো তখন ওরা আমি বিলিভ করা শুরু করে, মানে ও আমাকে যা বলতো আমি তা বিলিভ করতাম, আর ও আবার আম্মুকে যা বলতো আম্মু তা বিলিভ করতো। মানে ও এদিক থেকে আম্মুর সাথেও কথা বলতো, আমার সাথে, মানে দুদিক থেকেই ওর মানে ইয়াটা খুব ভালো ছিল। কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরা দেখবো। ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। আমাদের এই পুরো স্টোরিটা ইউটিউবে আপলোড করা হয়েছে, যারা আমাদের ইউটিউবে আছেন এখনই আসলে আপনারা শেষটাও বুঝতে পারবেন। পুরো স্টোরিটাই আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও
করে বলছি, youtube.com/dfm904 চ্যানেলটি আছে ঢাকা FM 90.4 নামে। আপনারা ওখানে যাবেন, যাওয়ার পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। নতুন কোনো কন্টেন্ট ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আজকের এই স্টোরিটি পারিবারিক একেবারে গোপনতম সমস্যা, সেটা একটা শিশুর বিকাশ এবং একটা শিশুর, একটা বিশেষ করে একটা মেয়ে শিশুর। আর আমি জানি না ওর ভাই দ্রুত একেবারেই ছোট ছিল, ওদের মানসিকতায় কোনো ধরনের কোনো প্রভাব পড়ছে কিনা, বাট এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা কত ভয়াবহ রকমের একটা মানসিকভাবে বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে, ব্যক্তিত্ব বিকাশের জন্য কত ভয়ানক হতে পারে, এটা একটু চিন্তা করে দেখুন। এবং সেই জায়গাটা থেকে আপনাদের নিজেদের সচেতন হওয়ার একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এরকম একটা বিষয় নিয়ে আমাদের সমাজে, আমাদের মিডিয়াতে বা অন্য কোথাও খুব বেশি এত ব্রডলি ডিসকাস হয় না। আমরা এটা সামাজিকভাবে এটাকে ট্যাবু মনে করি, কিন্তু একটা মানুষের সুস্থভাবে বিকাশের জন্যে আমরা আজকে যে ধরনের কন্টেন্ট এন্টারটেনমেন্টের জায়গা থেকে পাচ্ছি বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি, যেসব বিষয় আমরা এন্টারটেনমেন্ট জায়গা থেকে নিয়ে আসি, সেসব বিষয়গুলো আমাদের কোনো না কোনোভাবে আমাদেরকে এন্টারটেইন করে। এবং আমরা মনে করি আমাদের এই ইনফরমেশন সহজলভ্যতার যুগে আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে এক ধরনের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হওয়া উচিত, এক ধরনের সচেতন হওয়া উচিত যে মারা সন্তানদেরকে কীভাবে বড় করবে বা সন্তানরা মাদের সাথে কীভাবে আচরণ করবে বা অভিভাবকের সাথে কীভাবে আচরণ করবে। প্রত্যেকেরই প্রাইভেসি লাইফ আছে, প্রত্যেকেরই আছে প্রিয় শ্রোতা, আমি ডেফিনেটলি শিওর প্রত্যেকেরই আছে, আমরা কেউই মহামানব নই। এবং সেই প্রাইভেট লাইফটা আমরা আমাদের সন্তানের সামনে কীভাবে এক্সারসাইজ করব বা আদৌ এক্সারসাইজ করবো কি করলে, তুমি এটা তুমিও, তোমার মাও করছে, তুমিও করছে, সে গালি দিচ্ছে, তুমিও গালি দিচ্ছ, হ্যাঁ, র্যান্ডমলি চলছিল। তারপর তো এরকম ভাবে আমার বড় মামা আমার ফ্যামিলির প্রতি একটু বেশি টেক কেয়ারিং ছিল, তো উনি প্রায়ই আমাদের ঝগড়া মিটাতে আসতো। তো এক পর্যায়ে মামা কন্টিনিউ আস্তে আস্তে হয়তো ওনার কোনো না কোনোভাবে কোনো বাজে একটা দিক পড়ে। তো পরে আসে আমার বড় মামা কন্টিনিউয়াসলি আসতেছিল। হ্যাঁ, কন্টিনিউ আসতে। কেন আসতেছিল? এই যে আমাদের ঝগড়া সামাতে বা আমাদের ফ্যামিলি এখন কেমন আছে এইসব ব্যাপারে। উনি কি বিবাহিত ছিল? হ্যাঁ, উনি ম্যারিড ছিল। ওকে, ওনার বাচ্চা কাচ্চা ছিল? বিয়েও হয়েছে। বিয়ে হয়ে গেছে। ওকে, তো পরবর্তীতে বড় মামা মানে কি পরিবারের সবার বড়? হ্যাঁ, আমার মায়ের ফ্যামিলিতে তারা 7 ভাই বোন, তাদের মধ্যে সবার বড়। ওকে। তো পরে আমার বড় মামাকে আমার মা খুব বিলিভ করতো। তো একদিন বড় মামা বলে যে, দেখ তোর ফ্যামিলিতে এত ঝামেলা, তার চেয়ে ভালো আমি আমার বাড়িতে নিয়ে যাই সুভাকে, ওকে কয়েকদিন আমার বাড়িতে রেখে পরে তোরা আমার বাসায় আবার দিয়ে যাব। তো পরে মামার 2টা বিয়ে হয়েছে, একটা থাকে ধানমন্ডি আর একটা থাকে মানে আমাদের এলাকাতে। তো মামা বলছে যে আমাদের এলাকা থাকলে যে কোনো সময় তোর বাসায় চলে আসতে পারবে, তার চেয়ে বলে আমি ওকে ধানমন্ডি নিয়ে যাই। ধানমন্ডিতে আমি মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না বা আমি যেতেই চাইনি টোটালি, কিন্তু আমার প্রচুর জোর জবরদস্তি গালাগালি সহ্য করতে না পেরে যে এইটুকু চিন্তা করতাম যে না 2-3 দিনের জন্য রেস্ট তো পাবো অন্তত আমি। তো এই চিন্তা করে পরে আমি গেলাম, তখন আমি টেনের ফার্স্টের দিকে। তো যখন আমি ধানমন্ডি মামার বাড়িতে গেলাম, তো ওই দিনটা ছিল যে মামাদের বাড়িটা ছিল এরকম যে মানে ফুল বাড়িটার মধ্যে একটাই মানে একতলা বাড়ি, তো 2টা ফ্ল্যাট ছিল। এক ফ্ল্যাটে হাজব্যান্ড ওয়াইফ থাকতো, তারা সকালে চলে যেত, রাতে আসতো। আরেক ফ্ল্যাটে মামা আর তার ওয়াইফ থাকতো। আর আশেপাশে সামনে ছিল বড় একটা মাঠ, আর ডান পাশেও এরকম খোলামেলা ছিল, আর পিছনে ছিল মানে বাগান টাইপের। তো যখন ওই বাড়িতে গেলাম, তো প্রথম দিন মোটামুটি নিজেদের বাড়ি, নিজেদের বলতে ভাড়া থাকতো তারা। তো প্রথম দিনটা মোটামুটি মামি আমার খুব টেক কেয়ারিং করে। তো মামি আবার জব করতো, মামা নর্মালি কিছু করতো না। তো মামি সকালবেলা জবে চলে যায়, পাশের বাড়ির লোকেরাও চলে যায়। তো আমি মানে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম। তো মামার আচরণগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে সে অন্যরকম আচরণ করতেছিল। তো পরবর্তীতে তার আমার পাশে এসে বসা টাচিংগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। তো পরবর্তীতে আমি মামার মানে ড্রয়িং রুম থেকে আমি আমার রুমে গিয়ে রুম নক করে দিয়ে রুমে শুয়েছিলাম। তো পরে মামা এসে অনেকক্ষণ রুমে নক করে, আমি খুলিনি। পরে বললো যে মানে ভয় দেখাচ্ছিল, যদি তুই না খুলোস তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দিয়ে দিব বা তোর কিন্তু একটা ক্ষতি করে ফেলবে, এরকম কথা বলছিল। তবু আমি খুলিনি। তখন আমার কাছে ফোন নেই, তখন আমার ফোন নিয়ে গেছে আম্মু। তো পরে আম্মুর সাথে কথা হচ্ছিল, পরে মামা ভেবে আম্মুরে ফোন দিছে যে তোর মেয়ে এত বেয়াদব যে কোনো কথাও শুনে না, আমাদের এখানে এসে খারাপ আচরণ করতেছে। আমি রুমে বসে কথাগুলো শুনতেছি, আম্মু কি বলছে সেটা তো আমি জানি না। তো মামা এরকম কথা বলতেছিল, হয়তো বা আম্মু বলছিল যে ওরে মাইর দেন বা দেখবেন ঠিক হয়ে গেছে, ওরা মাইর দিয়ে সোজা করতে হয়, আমারটা মারলে তো আমারে উল্টা দেয়, আপনারা মারলে তো আপনাদেরকে আর কিছু করবে না, এরকম কথা বলতেছিল। তো পরে মামা রেগে যায় প্রচুর আমার উপর। অ্যান্ড পরে যখন আমি পরে অনেকক্ষণ দরজা, তোর মা কথা বলবে তোর সাথে, দরজা খুল। পরে আমি যখন দরজা খুলি, মামা আমার গায়ে হাত তুলে আমাকে একটা চড় মারে। অ্যান্ড এতটাই জোরে ছিল যে না আমি 2-3 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছি।
তো পরে আমি বললাম যে কী করতেছেন এগুলো আপনি। পরে আমার সাথে অনেক বাজে আচরণ করে, অ্যান্ড এক পর্যায়ে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে উনি আমাকে রেপ করে। আমার লাইফে ফার্স্ট টাইম ছিল তখন। আমি প্রচুর চিৎকার করি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো বা আমার চিৎকারটা কারো কান অবধি যায়নি, বা হয়তো বা আমার ভাগ্যেই ছিল এরকম। ভাগ্যের দোষ দিয়ে লাইফটাকে ছেড়ে দিই যে কী করলাম এটা আমি। তো ওই দিন এই সিচুয়েশন যাবার, উনি তোমাকে কি বলে এই ঘটনার পরে? এই ঘটনার পর আমাকে একটাই কথা বলে যে তোর মায়ের, মানে পরবর্তীতে ওনার মুখ থেকে আমি যেটা জানতে পারলাম যে হয়তো ওনাদের ফুল ফ্যামিলিটাই এরকম। বড় মামার সাথে আচরণ করার পর বলে যে আমার যে ছোট মামা ছিল উনিও নাকি এরকম কয়েক জায়গায় এরকম কিছু করছে। সো আমি যদি এগুলো কাউকে বলতেও যাই, কেউ কখনো বিলিভ করবে না, আর এতে নিজের বদনাম হবে, নিজের মান সম্মান যাবে, প্লাস সমাজে কলঙ্কিত হব আমি। এই কথাগুলো বললে সমাজে, হ্যাঁ হয়তো বা ন্যায় বিচার তো কখনো আমি পাবো না। তাদের কথা ছিল এরকম যে ন্যায় বিচার তো তুমি কখনোই পাবো না, আর আমাদের ব্যাপারে কিছু বলতে গেলে কেউ কখনো বিশ্বাসও করবে না, আর তাছাড়া তুমি এখনও 18 বছরের হওনি। তখন আমার সবচেয়ে বড়, মানে তখন এটাই মনে করতাম যে কেন আমি 18 বছরের আগে আমার জীবনে এগুলো আসতেছে, সহ্য করতে পারিনি। তারপর বাসায় আসলাম। ইউ আর সো ডেসপারেট ফার্স্ট অফ অল। তুমি আজকে লাখ লাখ মানুষের সামনে কথাগুলো বলার সাহস করছো, এই জায়গা থেকে আমি তোমাকে অনেক ডেসপারেট মনে করতেছি। তুমি এই ঘটনা ঘটার পরে পুলিশে যাওনি কেন? আমি গিয়েছো তুমি? পরে গেছি, অনেক আমরা পরে। আগাই প্রিয় শ্রোতা। হ্যাঁ, তো পরে আমি বাসায় আসার পর 2-3 দিন কোনো কথা নেই, অ্যান্ড যে জিনিসটা আমার কাছে অনেক কষ্টকর ছিল, ফার্স্ট টাইম আমার লাইফে এরকম কিছু, অনেক পেইনফুল ছিল। পরবর্তীতে রাসেলের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি। ওটা কি ইন দ্য মিন টাইম ঘটনা ঘটার পর শেয়ার করেছো? পর বলতে 4-5 দিন পর। ওকে। তো যখন আমার বাসায় এসে পরে আমি ওর কথাগুলো বললাম, অ্যান্ড দেখলাম যে ও আমার কথাগুলা মনোযোগ দিয়ে না শুনে আমার কথাগুলো নেগেটিভলি নিচ্ছে। কেন করছে, কিভাবে করছে, আমি এক্স্যাক্টলি, মানে ও বেসিক্যালি ওই ঘটনাগুলো মানে মোমেন্টটা জানার চেষ্টা করতেছে, এবং ওই মোমেন্টটা থেকে এক ধরনের মজা নেবার চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি। ওকে, তারপর? যেটা আমি কোনোভাবে ওরা বলতে পারতেছিলাম না, আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছিল যে আমি এগুলা কিভাবে বলবো একটা মানুষকে। মানে ও আসলে সেক্সুয়ালি একটা বিকৃত মানসিকতার ছিল, মানে টু বি অনেস্ট, যতটুকু ওর কাছ থেকে জানতে পেরেছি, যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। নইলে একটা মেয়ে যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে তখন তার কাছ থেকে এত কিছু কোয়ারি করা, মানে, এবং সেটা আমি তোমার কথাটা যতটুকু বুঝতে পেরেছি ওই মোমেন্টটা সম্পর্কে বেশি বেশি জানতে চাচ্ছিল। ও আসলে বিকৃত মানসিকতা ছিল, এছাড়া মানে আর কিছুই বলা যায় না। তো পরে এই ব্যাপারগুলো আমি ওর সাথে ওরকমভাবে শেয়ার করতে পারিনি, যার কারণে আমার উপর রেগে যায়। রেগে যায়, আমার কাছে উল্টাপাল্টা অনেক কথা বলে। অ্যান্ড পরবর্তীতে আমি ওরে কথাটা বলতে, মানে আমার মনে হয় যে 2 সেকেন্ডও লেট করিনি, এর মধ্যে ওকে কথাগুলো আমাকে বলে দিছে, যে কথাগুলো আমি কার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। মানে তোমার এই আনএক্সপেক্টেড যে ঘটনাটা সেটা তোমার মাকে বলে দিয়েছে। তো আম্মুকে যখন ব্যাপারগুলো বলে, আম্মু সাথে সাথে আমার রুমে আসে। ও চলে যায়, তারপর আমার রুমে এসে বলে যে তুই এতটা নিচে নামছিস যে তুই এখন আমার ভাইয়ের নামে ব্লেম দেওয়া শুরু করলি। আমি আমার কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না, যে আমি এতটা বড় একটা প্রবলেমে পড়লাম যে অন্তত আমার মা আমার প্রবলেমটা শুনছে না, আমাকে উল্টো ব্লেম দিচ্ছে যে আমি তার ভাইয়ের নামে কেন ব্লেম দিচ্ছি। অ্যান্ড 4-5 দিন কি 1 সপ্তাহের মতো আমি ঘর থেকেই বের হই না, ঘরেই থাকি। তারপর আমার এক্সাম পড়ে যায়, 10-এর ফার্স্ট ইয়ার এক্সাম, এপ্রিলে পড়ে। তো পরে আমার এক্সাম দিন ছিল, ওই দিন আমার অ্যাকাউন্টিং এক্সাম ছিল, অ্যান্ড দিনটা ছিল মেবি মঙ্গলবার দিন ছিল। ওই দিন রাসেল অনেক অসুস্থ ছিল। আমার ঠিক এরকম একটা ঘটনার পরপরই অসুস্থ ছিল। তো আমার চিন্তা ছিল যে ও তো মেসে থাকে আর ওরকম ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না। তো আমি আমাকে টিফিনের জন্য বা আমাকে যাওয়া আসা যাতায়াতের জন্য যে টাকাটা দেয় ওটা দিয়ে আমি হয়তো ওর জন্য ভালো কিছু কিনে ওকে দিয়ে আসি। একটু থামাচ্ছি, এত বড় একটা ভয়ানক মানে দুর্ঘটনা ঘটালো রাসেল, যেটা তোমার মাকে জানানোর কথা ছিল না। জানানোর পরে তোমার মা এসে তোমাকে টর্চারটা করলো, যেখানে তুমি রাসেলকে বলেই দিয়েছো যে তোমার এই বিষয়গুলো নিয়ে যেন কোনোভাবেই
বিষয় তো না, মানে তোমার তো দূরের কথা, সে তোমার মার সাথে যেন যোগাযোগ না করে, সেখানে তোমার এরকম একটা সেন্সিটিভ বিষয় রাসেল তোমার মাকে জানিয়ে দিয়েছে, তারপরেও তুমি রাসেলের সঙ্গে এতটা না, আমি ভালোবাসা কেন এতটা দেখাতে ভালোবাসা যাচ্ছ? বলতে যে তখন আমার মাথায় এটা ছিল না যে না ও কি করবে, আমার জাস্ট একটাই চিন্তা ছিল যে তার উপর আমি ওর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু ও এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আর সামহাও তুমি ওর প্রতি উইক ছিলা এবং তুমি এটা করেছো, এটা ভুল ছিল না শুদ্ধ ছিল সেটা আপনারাই জাজ করবেন, আমার জায়গা থেকে তো মারাত্মক ভুল, যে কারণেই সিক্রেটস, কিন্তু ও এটা করেছে। হ্যাঁ বলুন তারপর আমি ওই দিন এক্সাম দিতে যাই, আমার অ্যাকাউন্টিং এক্সাম। তো আমার কোশ্চেন দেখে আমি খুব খুশি যে আর কারো কি কমন আসছে এটা না, আমি অলওয়েজ আমার পরীক্ষা হলে আমার মানে এতটাই ব্যাড লাগ ছিল, আমার স্কুল লাইফটা এতটাই খারাপ ছিল যে কখনো আমি কারো হেল্প পাইনি, মানে এক্সাম হলে যে একজন আরেকজনের হেল্প পায় ওই জিনিসটা আমার কখনোই ছিল না। আমি যতটুকু পাশ করে আজ পর্যন্ত আসছি পুরোটা নিজের দক্ষতা। তো ওই দিনও আমার মানে এক্সাম পেয়ে আমি খুব খুশি যে আমার ফুল কমন আসছে, আমার জাস্ট এইটুকুই যে আমি কোনো মতে পাস মার্কটা উঠাবো, এরপরেই আমাকে যেই হোক তাড়াতাড়ি করে যেতে হবে, অন্তত 1 ঘন্টা আগে এক্সাম হল থেকে বের হয়ে ওর বাসায় গিয়ে ওর কিছু দিয়ে আমার বাসায় যেতে হবে আবার। তো আমি ওই দিন এক্সামটা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করি, 4টা এক্সাম ফুল মানে 4টা মার্কস ফুল দিয়ে 40 আমার মানে যেটা 40 যতটুকু অ্যান্সার করেছে আমার ফুল অ্যান্সারটাই আসবে। তো আমি এরপর এক্সাম হল থেকে বের হয়ে যাই, ওই জিনিসটা আমার মামি আবার ফলো করে যে এক্সাম হলে ঢুকে এক্সাম আমার 3 ঘন্টা, সেই জায়গায় আমি কিনা 2 ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে গেছি, কোথায় যাচ্ছি, মামি আবার আমাকে ফলো করে। তো মামি ফলো করে পরে আমি মেন রোডের দিকে ফলো করে? মামি। কোন মামি এটা? এটা হচ্ছে আমার মেঝো মামার ওয়াইফ। আচ্ছা। তো তার সবাই তোমার সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন, সুতরাং সবাই ফলো করে। ওকে। তো পরে দেখলো যে আমি একটা দোকানে ঢুকলাম, ঢুকে রুটি কিনলাম আর বাইরে থেকে কলা কিনলাম, তো আর মানে মেডিসিন যেটা নর্মালি কিনে যাচ্ছি। তো মামি আমাকে অনেকক্ষণ ফলো করে, তো ফলো করার পর মামি দেখলো যে আমি শুভর বাড়ির সামনে এসে একটা ফ্যাক্সিলোডের দোকান থেকে। শুভকে? শুভ বলতে রাসেলের ফ্রেন্ড। ওকে, রাসেলের ফ্রেন্ড। হ্যাঁ। তো ওর নাম্বার আমার মুখস্থ ছিল, তো আমি ফ্যাক্সিলোডের দোকান থেকে শুভকে ফোন করছি যে শুভ ভাই আপনি কোথায় আছেন, পরে বলে যে আমি তো বাড়িতেই আছি। বলে কি রাসেল কি আসে, তাহলে আমি আসতাম। ওর ফোন দিচ্ছি, ফোনটা সুইচ অফ ছিল। তো পরে শুভ ভাই বলতেছে যে কই আমিও তো ওর ফোনে দিয়ে পাচ্ছি না, আর ও তো বাসায় নেই, ও তো আরও 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। তখন আমার মাথায় একটা জিনিসে কাজ করতেছিল, আমার পরীক্ষা 2 ঘন্টা আগে, তার মানে আমি 2 ঘন্টা আগে বের হয়েছি, ও 2 ঘন্টা আগে কোথায় গেছে? নিশ্চয়ই তোমার বাসায় আসছে। আমি ওই জায়গার একটা সেকেন্ডও লেট করলাম না, মামি জাস্ট ওইটা দেখলো আমাকে ফ্যাক্সিলোডের দোকানে কথা বলতে। মামি আবার সাথে সাথে আম্মুকে ফোন করছে, আম্মুর ফোনটাও তখন সুইচ অফ ছিল। আমার লাকটা এত ভালো ছিল যে হয়তো বা কিছু জানার জন্য আল্লাহ আমাকে এই জায়গায় হেল্প করছে। ওকে, এবং ভয়ানক কিছু একটা আমরা দেখতে চাচ্ছি, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। তো আমি যখন শুভ ভাইয়ের কাছ থেকে এই ইনফরমেশনটা পাই, আমার মাথা আর কোনো কাজ করে না, আমাকে যেভাবে হোক বাড়ি পৌঁছাতে হবে, এবার 1 ঘন্টায় হোক বা 5 মিনিটে হোক। তো আমি যে ফ্যাক্সিলোড থেকে ফোন করেছিলাম সেখান থেকে আমার বাসাটা বেশি একটা দূরে ছিল না। তো আমি যেহেতু এলাকা ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেক্ষেত্রে আমাকে কেউ কিছু কখনো বলেনি, তো আমি ওখান থেকে দৌড় শুরু করি। তো আমি বাসার গলির সামনে গিয়ে এক পর্যায়ে হাঁপিয়ে যাই, তো ওখানে একটু দাঁড়াই যে আমাকে দৌড়ে যদি আমি বাসায় যাই তাহলে ওরা নক পেয়ে যাবে, আমাকে এমনভাবে যেতে হবে যে না আমি হঠাৎ করেই আসছি। তো পরে আমি বাড়িতে মানে গেটটা আসলেই মনে হয় ওই দিন আমার লাকটা খুব ভালো ছিল, গেটটা যখন আমি খুলি ওরা হয়তো বা কোনো টের পায়নি, আমি গেটটা আস্তে খুলে শুটা খুলে স্কুলের যখন আমি ঘরে ঢুকি, হয়তো আমার ছোটো 2 ভাই তখন বের হচ্ছিল। তো এই জিনিসগুলো আমার ছোটো 2 ভাইয়ের মধ্যে অনেক খারাপ প্রভাব পড়ে, ওরা মানে খুব খারাপ আচরণ করতে থাকে। অ্যান্ড এখনও পর্যন্ত আমার ছোট 2 ভাই মানে এতটাই খারাপ আচরণ করে, ওদের আচরণটা এতটাই মানে নিম্ন টাইপের। খারাপ বলতে অনেক খারাপ আচরণ করে, কারোর সাথে ভালো ব্যবহার করে। খারাপে তো বিভিন্ন রকমের টাইপ আছে, মানে কথা বলার স্টাইল ভালো না, বকা দিয়ে কথা বলে যাকে বলবে, আবার উগ্র আচরণ, অনেক উগ্র আচরণ, আর কারোর সাথে কোনো ভালো আচরণ করে না। ওই জিনিসগুলো হয়তো বা ওদের মধ্যে কোনো একটা এফেক্ট পড়েছে। তো আমার ভাই দুটো তখন বের হয়ে যায়, তো আমাকে আমার মানে মেজো যে ভাইটা ছিল আবার আম্মুর আবার সব কথা শুনে, তো ছোটোটা আবার আমার কথা শুনে। মেজোটা দেখছে আমাকে, দেখে ও চাল থেকে চিৎকার করছে আম্মু আপু কিন্তু ঢুকলো বাড়িতে। মানে ও পাশের বাড়ির চালে মানে কয়েকটা ছেলে মিলে চালের মধ্যে ঘুরে উড়াইতেছিল, তো আমাকে দেখছে আবার। তো আমি যখন আস্তে করে ঘরে ঢুকে শুটা খুলছি তখন চিৎকার করেছে যে আম্মু আপু কিন্তু ঘরে ঢুকলো। এই কথাটা আম্মু শুনছে, শুনে তাড়াতাড়ি করে যেই উঠতে গেছে, আমি রুমের মধ্যে প্রবেশ করে যখন তাদেরকে এমন একটা সিচুয়েশনে দেখি যেটার জন্য সত্যি হয়তো বা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি ওখানে খাবারগুলো রেখে বসে, এটা তোমার জন্য আনএক্সপেক্টেড ছিল, বাট আমাদের জন্য সবার জন্য, যারা আমরা স্টোরিটা শুনছিলাম তাদের সবার জন্য এটা এক্সপেক্টেড ছিল। ওকে, অন্যান্য সবার ক্ষেত্রে এটা যেমনটা হোক নিজের ক্ষেত্রে মেনে নিয়েছি,
হয়তো বা ওই দিক থেকে আমার কোনো উইকনেস ছিল না, কিন্তু অফকোর্স এটা তোমার উইকনেস ছিল এবং ওটা ভুল ছিল। আমি তো বলছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছিল, তুমি সবই তোমার মধ্যে প্রতিবাদ সত্তা গ্রো করেছে, কিন্তু লজিকটা গ্রো করেনি। লজিকটা যদি গ্রো করতো তাহলে তুমি নিশ্চয়ই ছেলেটার সাথে এভাবে জড়াতে না। হ্যাঁ। তো পরে যখন এই জিনিসগুলো দেখি আমার হাত থেকে কলার রুটি পড়ে যায়, তো আমার ছোট ভাইটা মানে বিশেষ এই ভাইটাও চাল থেকে তাড়াতে মানে পাশের বাড়ি চাল থেকে নেমে আমাদের বাড়িতে ঢুকে বয়স কত ওর? ওর বয়স এখন চলতেছে মেবি 12, আর তখন ছিল মেবি 8 কি 9 এরকম ছিল। তো পরে ও আর কোনো কথা বলে না, ও এই সিচুয়েশনটা দেখে ওর সামনেও? ওর সামনে। মানে এমন কোন সিচুয়েশন কি ছিল যে খুবই বিব্রতকর? খুবই বিব্রতকর বলতে মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। না ওকে ফাইন, আমরা জানতে চাচ্ছি না সত্য, এবং শুধু স্টোরিটাকে আমরা ফোকাস করব। সুভা এখানে কে বা আসলে তার পরিচয়টা কি সেটা আমরা মোটেও এখানে ফোকাস করছি না, এবং আমি বারবারই বলছি তার রিয়েল নেম সুভা না, সুতরাং সেদিকে আপনাদের ফোকাস না করাটাই উচিত। ওকে বলুন। অ্যান্ড রাসেল যখন ব্যাপারটা দেখে, ও আমাকে মানে নিজের চোখকে তো আমি আর অবিশ্বাস করতে পারবো না। এতদিন না হলে আমি নিজেকে অবিশ্বাস করে ওকে বিশ্বাস করে আসছি, এরপর থেকে ওকে মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব। কি করলে তুমি ওই সময়টাতে? তখন আমি হাত থেকে ওগুলো ফেলে দিই, মানে প্রথমে হাত থেকে পড়ে যায়, পরে আমি এই কথাটা বলি যে মানে একটা বকা দিই ওরে যে তোর মতো এরকম খারাপ টাইপের ছেলের জন্য আমি যে এই খাবারটা নিয়ে এসেছিলাম তোর অসুস্থতার জন্য, এটা মনে হয় তোর 7 কপালের ভাগ্য। এটা বলে রুটি আর কলাটা ধরে ফিক্কা মারে একদম গেটের বাইরে ফেলে দিই। আর ছোটো ভাইটার সাথে সাথে আম্মু বলে যে তুমি বাইরে যাও, তো বের হয়ে যায়। আর একদম যে ছোটো ভাইটা ওকে নানু বাসায় পাঠায় দেয়। তো আমি গেট আটকে দিই, পরে ওদের দুজনকে রুমে রাখি। তো রুমে রেখে বলতেছি যে এখন কি করবে বলো, এখন আমার কেমন অবিশ্বাস করা বাবা, এখন এর আগেরগুলো তো নিজের চোখে দেখছি, এবার তো তোমাদের দুজনকে একসাথে দেখলাম। এখন রাসেলকে বলতেছি যে তুমি এখন কি বলবা, মাকে বলতেছি তুমি এখন কি বলবা। পরে আম্মু বলতেছি যে কেন, ও কি বলবে মানে অন্যান্যগুলো যেমন মেনে নিতে পারছে এটা কেন মেনে নিতে পারবে না। পরে আমি রাসেলকে বললাম যে আসলে কি এটা আমি মেনে নিব। তো তখন হয়তো আম্মু কোনো জিনিস একটা গেস করতে পারছে যে হয়তো বা ওর সাথে আমার রিলেশন। তার আগ পর্যন্ত গেস করেনি? না, তার আগ পর্যন্ত গেস করেনি। ম্যান, মানে মানে আই এম টোটালি স্পিচলেস। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি? এটা কি স্টোরি না অন্য কোনো কিছু? আমি জীবনে এত গল্প শুনেছি মানুষের, এবং এত গল্প আমি প্রচার করেছি, মানে আমি এখন তো অনেক বেশি ম্যাচিউর। প্রথম যখন শুনতাম ভেতরে তোলপাড় হয়ে যেত, কিন্তু আজকে না মানে এত বেশি এক্সট্রিম লেভেলের ইমোশন হচ্ছে যে আমি ফিল করতে পারছি না যে আসলে কী বলবো, মানে আনথিঙ্কেবল। তারপরে কি হলো? তারপরে রাসেলকে বললাম যে এগুলা করার মানে কি। পরে আমাকে বললো যে পরে আমাকে আর কিছু বলে না। পরে আমি আমার রুমে চলে আসি, এসে ড্রেস আপ চেঞ্জ করে আমি আম্মুর ফোনটা আম্মুর রুম থেকে নিয়ে এসে নানুকে ফোন দিই। আর রাসেলকেও বের হতে দিই না, আর আম্মুকেও বের হতে দিই না। নানুকে ফোন দিই, পরে নানু আসে। পরে নানুরে বললাম যে দেখো এগুলা কি। নানু আমার সাথে চিল্লাচিল্লি করতেছি যে এগুলা কি, মানে তুমি আবার উল্টাপাল্টা কিছু করে আবার তো আমার মেয়ের গায়ে দোষ দিচ্ছ। তখন তো আমার কোনো সেন্স নেই। তখন আমি মানে লাঠি নিয়ে লাহুর যেটাকে বলে, মানে ওই যে আটা ইয়ে করে, ওইটা নিয়ে রাসেল প্লাস আম্মু দুজনকে মারতে শুরু করি, যে আমার সেন্সে আর কিছু নেই। নানুর সামনে নানু আটকাতে পারছিল না। পরে নানুর গায়ে লেগে যায়। দেন আমি স্টপ হয়ে যাই, যেহেতু নানুর গায়ে লেগে গেছে এরপর তো আমার আর কিছু বলার নেই। দেন আমি বললাম যে এখন আমি কি করব বলো। নানুকে বলতেছি, ওরা বলতেছি যে তুই মরেই যা, তোর মতো মেয়ে থাকার চেয়ে, তোর মতো নাতনি পরিচয় দেওয়ার চেয়ে না দেওয়া আমার অনেক ভালো। কি বলবেন, কাকে সুস্থ বলবেন, কাকে অসুস্থ বলবেন জানি না। ওকে, তারপর রাসেল আর কিছু না বলে বের হয়ে যায়। পরে এরপর থেকে রাসেল আমার প্রতি উইকনেসটা দেখানো শুরু করে যে না, ও আসলে আমার প্রতি উইক। তো এই জিনিসটা আমার পক্ষে ওর প্রতি আর উইকনেস মানে উইক হওয়ার কোনোভাবেই সম্ভব না। আমার পক্ষে মেনে নেওয়াই সম্ভব না যে না, ওর মতো একটা মানুষকে আমি ভালোবাসি। তোমার মা কি বলতেছিল? তোমার মা তো বুঝলো তোমার সাথে সম্পর্ক ছিল, বুঝতে পেরেছে যে আমার সাথে রিলেশন। তখন আম্মু আবার মানে এটা বোঝাতে চাচ্ছিল যে একদিক থেকে এই জায়গায় দুজনে গেম খেলে আমার সাথে। শুভ চাচ্ছিল আমাকে বোঝাতে যে ও আমাকে অনেক লাভ করে। শুভ মিন্স হোয়াট? মানে রাসেলের ফ্রেন্ড। ও বোঝাতে চাচ্ছিল যে ও আমাকে মানে রাসেল আমাকে অনেক লাভ করে, কিন্তু ও যা করছে ওটা আমার আম্মু নাকি ওকে বাধ্য করছে, ফোর্স করছে। তখন আমার একটাই কথা ছিল, একটা ছেলে বা একটা লোক চাইলে একটা মেয়েকে রেপ করতে পারে, কিন্তু একটা মেয়েকে আদৌ একটা ছেলেকে রেপ করতে পারে? ওর কথাটা ছিল এরকম টাইপের।
পরে যখন রাসেল এই জিনিসগুলো বারবার করতে থাকে, আমার পক্ষে মানে ওর ডিপ্রেশনগুলো নেওয়া সম্ভব হচ্ছিল না। প্লাস বাড়িতে আম্মু বারবার চাপ দিচ্ছিল যে যখন নানুরা সবাই জেনে গেছে, এই ফার্স্ট টাইম আম্মুর মানে নানুদের সামনে এই জিনিসটা আসলো, তাও শুধুমাত্র নানুর সামনে। তাও নানু বিশ্বাস না করতে করতেও করেছিল লাস্ট অব্দি, কিছুটা হলেও তখন একটু শান্তি যে না আদৌ একটু হলেও করেছে আমাকে বিশ্বাস যে আমি সবটা মিথ্যে বলছি না। তো পরে যখন আম্মু শুরু করলো যে আমাকে রাসেলের সাথে বিয়ে দিবে, কিন্তু আমার এক পর্যায়ে যে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। ঘেন্না লাগতেছে, মানে টু বি অনেস্ট এটাই মুখ থেকে বের হচ্ছিল আমার, যে কাকে ঘেন্নাটা করবো। আমি সরি টু সে তোমাকে আমার ভালো লাগছে না, কারণ লাগছে না কারণটা আমি বলি যে উইকনেসের তো একটা লেভেল থাকে। হ্যাঁ, তুমি ডেফিনেটলি আজকে যা বলতে আসছো এখানে সব কিছু স্বীকার করবা, এবং তুমি এইরকম একটা কিছু দেখার পরেও রাসেলের প্রতি তুমি যদি বিন্দুমাত্র সিম্প্যাথি দেখাও, তাহলে আমি মনে করবো যে না তোমার কিছু না কিছু প্রবলেম আছে। তুমি সেটা দেখাইছো, ডেফিনেটলি তুমি দেখাইছো। মানে এত ন্যাস্টি হয় কিভাবে একটা মানুষের স্টোরি। তারপর যখন আম্মু বিয়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, তো আমার পক্ষে কোনোভাবে করা সম্ভব না। আর আমি কি করে একটা মানুষকে বিয়ে করবো যার সাথে কিনা আমার মায়ের অলরেডি সম্পর্ক হয়ে গেছে। ইউ স দ্যাট, মানে তুমি দেখছো, আমার নিজের চোখে দেখা, নিজেকে অবিশ্বাস কি করে করবো আমি। তো পরে মানে তারপরে থেকে লাইফে মানে এত পরিমাণে ডিপ্রেশন আসতে শুরু করলো, আমি আম্মুর মোবাইল ভেঙে ফেলতাম, হাত কাটতাম, তারপর মাঝে মাঝে চেষ্টা করেছি ব্লেড নিয়ে হাত না কেটে নিজের গলায় দিয়ে দিই। একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা সিচুয়েশনটাকে ডিনাই করতে পারি না। আমরা হয়তো ওকে হেট করব, আমরা হয়তো এটা শোনার পরে আমাদের গা ঘিনঘিন করবে, বাট সিচুয়েশন ইজ সিচুয়েশন, এবং এটা কারো ধারে না। যার জীবনে ঘটেছে সেই জানে। কোনোভাবেই ওকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু বয়সটা খেয়াল করে দেখুন, তখন তুমি কিসের, যখন এই ঘটনাটা ঘটে তখন আমি 10-এর এন্ডে আছো, মানে 7 কি সরি সেপ্টেম্বরে কি অগাস্টে। ওকে, ক্লাস 10-এর সময়টাতে, বয়স খুব বেশি হলে 15, 15.5 বা 16 দিকে যাচ্ছে। ওই সময়টাতে একটা মানুষের জীবনের প্রথম ভালোবাসা আমি বলবো, এটা ওর প্রথম লাভই বলবো। ফার্স্ট যেটা হয়েছে ওটা কোনো লাভ ছিল না, এবং ও কতটা ইমোশনালি অ্যাটাচ ছিল, সন্দেহ ছিল তীব্রভাবে অবশ্যই, কিন্তু ইমোশনালি অ্যাটাচ থাকে। এই সময়ে একটা মানুষ লজিক্যালি অনেক বেশি ব্লাইন্ড হয়। একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড। সেই সময়ে ওর লাইফে দুইটা ঘটনা, একটা হচ্ছে পৃথিবীর জঘন্যতম ঘৃণ্যতম একটা ঘটনা, এবং সেই ঘটনাটা যাকে সে সবচেয়ে বেশি লাভ করে তার সঙ্গে। এখন এইটার ওর ব্যালেন্স করা ওর বয়সের জায়গাটা থেকে ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই জিনিসগুলোর জন্য আমি একটু চিন্তা করি। হ্যাঁ, প্লিজ বলুন। তারপর রাসেলের বাবা আসছে, ওর ভাইরা আসছে, ওর কিসের জন্য আসছে? বিয়ের জন্য। আম্মু ওদেরকে ডাকা আনছে। তো পরে রাসেলের বাবা যখন আমার বাসায় আসছে, আম্মু বলতেছে তুমি রেডি হও, তোমাকে দেখতে আসবে আজকে। পরে বললাম তুমি জানতে না বিষয়টা? না, আমি জানতাম না। পরে আমাকে বলতেছে কে দেখতে আসবে? পরে বললো যে রাসেলের বাবা আসছে। পরে আমি নর্মালি বাসায় যেরকম থাকি সেম ওইভাবেই ছিলাম। আমার পক্ষে এই ঘটনা ঘটার কতদিন পরের ঘটনা এটা? এটা হওয়ার 1 সপ্তাহ কি মানে 8-9 দিন পর। তোমার মার সাথে যখন এই ধরনের একটা ঘটনা তুমি দেখলা, তোমার মার মধ্যে কোনো অভিব্যক্তি ছিল রাসেলকে নিয়ে, রাসেলকে ঘৃণা করা বা ওকে? না, এরকম কিছু না। আম্মু উল্টো ওর সাথে কথা বলছে, কি বললাম, ওরা দুজন একসাথে আমাকে আমার সাথে গেম খেলছে। আম্মু তখন আমাকে এটা বোঝাতে চাচ্ছে যে আম্মু তখন জানছে যে রাসেলকে আমি ভালোবাসি। তারপর ওর বাবার কথাগুলো খুব ন্যারো মাইন্ডেড ছিল, বলতেছিল যে আমি আপনার মেয়েকে দেখে নিচ্ছি না, আমি আপনাকে দেখে আপনার মেয়েকে নিচ্ছি। তো তখন আমি তার বাবাকে, তোমার আম্মু কি খুব কনভিন্সিং ছিল, মানে মানুষকে খুব সহজে কনভিন্স করে? ইজিলি কনভিন্স করে, মানে এই জিনিসটা মনে হয় একটা মানুষের পাওয়ার থাকে যেরকম ওইরকম টাইপের। উনি যদি কারোর সাথে কথা বলে, আমি সুন্দর করে কনভিন্স করে ফেলতে পারে, এত সুন্দর করে কথা বলে যে মানে এখন চোখের সামনে যদি কোনো ঘটনা দেখে, ওর কথা শুনলে মনে করবে যে ওই ঠিক বলছে, যেটা দেখছে ওইটা ভুল, মানে নিজে ভুল। এরকম অনেক পার্সোনালিটি আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কারণে আমার লাইফে আরো সবচেয়ে বেশি প্রবলেম যে আমি কাউকে কোনো বিশ্বাসই করাতে পারছিলাম না এমন ভাবে। আর কান্না জিনিসটা আম্মুর এমন একটা জিনিস যে সে কান্না করলে যে তার চোখের পানি দেখলে জেগেও গলে যাবে, এরকম একটা সামহাউ তার এই কনভিন্সিং পাওয়ারটা আছে। তো রাসেলের বাবা যে কথাটা বললো, তারপর আমি রাসেলের বাবাকে ডিরেক্টলি কোশ্চেন করলাম যে আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, সাপোজ, তখন আপনার ছেলের সাথে কি আমার মা সংসার করবে যে আপনি আমার মাকে দেখে আমাকে নিচ্ছেন? এই ধরনের কথা কি তুমি সরাসরি বলে দিয়েছি? আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। যদিও সে অনেক বড় একটা ভয়ানক রকমের বেয়াদবি করেছে এখানে, কিন্তু কোশ্চেনটা অনেক বেশি বোল্ড, এবং বোল্ড এই কারণে ও যেটা বলেছে সেটা ও সঠিক বলেছে, এবং সঠিক বলেছে এই কারণে যে আসল সিচুয়েশনটা তো আসলে তাই। বিয়ে যাকে করছে তাকেই তো দেখা উচিত, তার মাকে কেন দেখবে বা তার পরিবারের অন্য বিষয়কে কেন দেখবে? হ্যাঁ, দেখবে অবশ্যই, কারণ সে যে সেই পরিবারে বড় হয়েছে সেটা অবশ্যই তাদের জন্য প্রয়োজন। কিন্তু যদি কোশ্চেনটা এরকম হয়ে যায় যে না মেয়ে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মেয়ের মা, তাহলে কোশ্চেনটা অবশ্যই লজিক্যাল। ওকে, বলুন।
তারপর যখন আমি রাসেলের বাবার সাথে এই বেয়াদবিটা করলাম, ওর বাবা আমার উপর খুব রেগে যায়। তো পরে আমি এই ব্যাপারটা নিয়ে রাসেলের ফ্রেন্ড শুভর সাথে একটু কথা বলি যে ভাই এগুলো কি হচ্ছে, আপনি বলেন এগুলো কি মেনে নেওয়া সম্ভব। যখন শুভ এই ব্যাপারটা জানতে পারে, আমার মায়ের ব্যাপারটা, রাসেলের ব্যাপারটা, তখন সে আমার বলে যে আসলে শুভা তোমাকে থাপ্পড় মারা উচিত। পরে আমি বললাম যে কেন ভাইয়া? বলে কি তোমাকে আমি এর আগে কয়েকবার থিংস দিছি। পরে আমি বলছি আপনি আমাকে কেমন থিংস দিছেন যেটা আমি কিনা বুঝতেই পারলাম না। তো তখন যখন আমি এই কথাগুলো তারে বললাম, সে আমার বলতেছে যে শোনো আসলে ওদের ফুল ফ্যামিলিটাই এরকম। আজকে যদি তোমার সাথে রাসেলের বিয়েও হয়, দেখবে 2 দিন পর ওর বড় ভাই তোমার সাথে খারাপ আচরণ করা শুরু করছে। তারপর মানে আমার তো অলরেডি রাসেলের প্রতি একটা ঘৃণা চলেই আসছে, তার মধ্যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আমি আস্তে আস্তে ওর ফ্রেন্ড শুভর কাছ থেকে জানতে পারলাম, তখন তো আমার পক্ষে কোনোভাবেই আর কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না। তারপর আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। এই কথাগুলো শোনার পর তাৎক্ষণিক আমি ওখান থেকে চলে এসে আর রাসেলের বাসায় যাই। মানে ওর মেসেজে ওর কলার ধরে, মানে যে গেঞ্জি টি শার্টটা পরেছিল ওটার কলার ধরে একটা রাস্তায় নিয়ে এসে রাস্তার মাঝখানে ওকে একটা থাপ্পড় মারি আমি, যে তোর মতো ছিল এটাই প্রাপ্য। ওইটা বলে বাসায় এসে সহ্য করতে পারি না আসলে, যে আমি যারা এতটা বেশি লাভ করি তার ব্যাপারে আমি এমন কিছু জানলাম যেটা কিনা আমি এতদিনে জানতে পারলাম না। এত বড় ভুলটা আমি কেমনে করলাম? মানে তখন নিজের প্রতি এতটা বেশি ঘেন্না হচ্ছিল, আর মানে তখন মনে হচ্ছিল যে দুনিয়ার কাউরে আর ঘৃণা করার দরকার না, আমার নিজেই এনাফ আমার নিজের জন্য। তারপর কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, মোবাইল ভেঙে ফেলছি, প্লাস ঘরের মধ্যে মানে কিচ্ছু বুঝতে পারতেছিলাম না আসলে আমি করবোটা কি। তখন কোনো কিছু হাতে না পেয়ে পেলাম ব্লেড। হাতে ব্লেড পেয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমি আবার যে কোচিংয়ে পড়তাম ওই স্যার আবার মাঝে মধ্যে আমাদেরকে মানে সচেতন করার জন্য অনেক কথা বলতো। উনি একবার বলেছিল যে সুইসাইড করার জন্য অনেকে আছে যে মানে পানিতে ঝাঁপ দেয় বা কলাই দড়ি দেয়। আসলে এর চেয়ে সহজ উপায় হচ্ছে যে যদি কেউ হাতের শিরা কেটে দেয়, ক্লাসে বলেছে সে, হ্যাঁ, যদি শিরা কেটে দেয় তাহলে 10 মিনিট সর্বোচ্চ, তাহলে এই 10 মিনিটের মধ্যে সে মারা যাবে, এটা কনফার্ম। তো সো এইসব ভুল যেন আমরা ভুলেও না করি, মানে এটা জাস্ট আমাদেরকে সচেতন করার জন্য করেছে। কিন্তু সচেতন করার জন্য বলে সে টেকনিক বলে দিয়েছে। টেকনিক বলতে এখন আমার কাছে ওটাই, এখন আমার মাথায় ওটাই। অনেক সময় ব্যাপারটা এরকমই, আসলে কেউ হয়তো সচেতন করার জন্য বলছে, কেউ হয়তো এটাকে নেগেটিভলি ব্যবহার করছে। তো তুমি ওটাকে কি করলা? আমি নেগেটিভলি নিয়েছি। ফাইন। আমি হাত কেটে ফেলি, অ্যান্ড হাত কাটার পর আমার আর কোনো সেন্স নেই, মানে শিরা কেটে ফেলো? হ্যাঁ, হাতে শিরা কেটে ফেলি। অ্যান্ড আমি ওইটা কেটে মানে আমি আবার মানে হাত কেটে আমি আবার আম্মুর রুমে গেছি। আমি এটা কেটেছিলাম আমার রুমে, তখন আমার রুমটা খালি ছিল। আমি আম্মুর রুমে তো কাটতে দিবে না, আর স্বাভাবিক মরলে তো দোষ হবেই তাদের ঘাড়ে, এর জন্য আমি আমার রুমে গিয়ে হাত কেটে দিছি। কেটে আমি আবার হাঁটতে হাঁটতে আম্মুর রুমে গেছি। রুমে গিয়ে ব্লেডটা ওয়াইড্রোবের যে কাপড়টা ছিল ওটার নিচে ব্লেডটা রাখছি। ব্লেডটা রেখে আম্মুর ফোন নিয়ে আমার রুমে আসছি। আমার রুমে এসে বললাম, ওর মানে রাসেলের বড় ভাইকে ফোন দিছি। ফোন দিয়ে বললাম যে আপনাদের মতো নোংরা পরিবারে যাওয়ার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আজকের পর থেকে আপনারা কোনোদিন শুভাকে আর পাবেন না, দয়া করে আমাকে আর কোনোদিন জ্বালাবেন না। তারা মনে করছে হয়তো আমি কোথাও চলে যাচ্ছি, অলরেডি তো আমি রাসেলকে মেরেই আসছি। তো এরপর আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে, আমি সেন্সলেস। তারপর আমার আর কোনো সেন্স নেই। তারপর যখন আমার 4 ঘন্টা পর যখন সেন্স ফিরে, তখন আমি হসপিটালে, অ্যান্ড আমার হাতে ব্যান্ডেজ করা। পরে আম্মুর মুখ থেকে যেটা শুনলাম যে আমার হেঁটে যে আমি আম্মুর রুমে গেছি আবার আমার রুমে আসছি, তখন রক্তগুলো নাকি নিচে পড়েছিল, যেটা কিনা আম্মু দেখতে দেখতে আমার রুমে আসছে। অ্যান্ড এসে দেখে যে আমি পড়ে আছি, মনে করেছে শুয়েছিলাম, কিন্তু রক্ত দেখে সে আর ঠিক থাকতে পারেনি। হয়তো বা আমার রক্ত তার মধ্যে কোনোটা যদিও চেঞ্জিং আনে। তো সে আমার রুমে এসে যখন আমার হাতটা কাটা দেখে, হাতের মধ্যে তাড়াতাড়ি করে কাপড় পাচ্ছে। তারপর রাসেলকে ফোন দেয়, রাসেল আর আম্মু আর আমার নানুকে ফোন দেয়। 3 জন মিলে আমাকে হসপিটালে নিয়ে এসে আমার হাতে সেলাই করে প্লাস হাতটা ঠিক করে। কোন হসপিটাল এটা? আলসামি। এই হসপিটাল সাধারণত এগুলো নেওয়ার কথা না, কেস নেওয়ার কথা। হ্যাঁ, কেস নেওয়ার কথা। এই জায়গায় আরো একটা কথা হচ্ছে যে কেন কেস নেয়নি, আমার খালামণি এখানে জব করে। সামহাউ সে ম্যানেজ করেছে। সামহাউ বলতে আমাকে যে নিয়ে আসছে, পিছনের একটা গেট আছে, ওই গেট দিয়ে আমাকে নিয়ে এসে একেবারে 4 তলায় নিয়ে গেছে, যেখানে অপারেশন থিয়েটার। 4 তলায় নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে জাস্ট ওনার যে পরিচিত ডক্টরটা আছে, মানে মানে উনি হসপিটালেও জব করে, আবার ওই ডক্টরের বাসায়ও জব করে, তো কাজ করে, যার কারণে ওনাকে ডেকে এনে আমার হাতটা কোনোভাবে ওয়াশ টাশ করে ঠিক করছে, মানে শিলি দিছে। তারপর এই ব্যাপারটা হসপিটালের কেউ তেমনভাবে জানতো না, যেহেতু আমাকে আস্তে করে নিয়ে আসছে।
আর আমাকে কোলে করে উপর অব্দি তুলছে পুরোটাই রাসেল। তারপর যখন বাসায় নিয়ে আসি, আমার একটাই কথা ছিল, যদি রাসেল আমার সামনেও আসে আমি হাতের শিলি তো খুলবই, প্লাস নিজেকে আবার ওই জায়গায় মানে আবার ব্লেড দিয়ে আমি নিজেকে নিজে শেষ করে দেবো। এরপর বাঁচানোর আর কোনো স্কোপ থাকবে না। এবার তো দরজা খোলা ছিল, এরপর আবার দরজা আটকে করবো, যাতে কেউ খুলতেও না পারে। আমার কথাটা এরকম ছিল তাদের কাছে। বিরতি নিব এখানে প্রিয় শ্রোতা, রাত একটা TFM 904। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। তারপর পরে রাসেলের ফ্যামিলিরা আমাকে দেখতে আসে আবার আমার অসুস্থ অবস্থায়। পরে আমি ওদেরকে অনেক অপমান করি। পরে আমি বলি যে যদি আপনারা মানুষ হয়ে থাকেন জীবনে কোনোদিন আমার সামনে আসবেন না। আপনার মতো ফ্যামিলির ছেলে বিয়ে করা তো দূরে থাকা, আমি কোনোদিন মুখও দেখবো না। এরপর শুভ মানে রাসেলের যে ফ্রেন্ড ছিল শুভ, ও মেবি রাসেলকে অনেক কথা বলে, যার কারণে রাসেল সহ্য করতে না পেরে চলে যায়। পুরোপুরি টোটালি কন্ট্যাক্ট অফ করে সিম চেঞ্জ করে এলাকা ছেড়েই চলে যায় কে? রাসেল। ওকে। তারপর আম্মুর সাথে রাসেলের কোনো কন্ট্যাক্ট নেই। আম্মু তো পুরো দিশেহারা, রাসেলের কোনো খোঁজ পাচ্ছে না। প্লাস এখন আরও আমাকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করছে যে না আসলে আম্মু আমার প্রতি অনেকটা কনসিভ, মানে সে বুঝাতে চাচ্ছে যে না সে আমার জন্য রাসেলকে খুঁজছে। তখন আমি বললাম যে আমার জন্য রাসেলকে খুঁজে কোনো লাভ নেই। রাসেলকে তুমি যদি এখন মানে রাজা সেজে আমার সামনে দাও, আমি কিন্তু তাকে কখনো আর অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ আমার পক্ষে এটা সম্ভব না। পরে আম্মু ওই জিনিসগুলো হয়তো বা বুঝতে পারছে, পরে আম্মু আর এই জিনিসগুলো ট্রাই করেও নি। পরবর্তীতে বিয়ের জন্য পরে রাসেলের ফ্যামিলি চলে গেছে। আমাদের রাসেলের ফুল প্রুভলি টোটালি রাসেলের সাথে কন্ট্যাক্ট অফ, মানে আমাদের ফুল ফ্যামিলি। এর মধ্যে হাত কাটা নিয়ে বাবার কাছে খবর গেল যে রাসেলের সাথে নাকি আমি ছিলাম, যেটা কিনা মিস ইনফরমেশন। আমি বুঝতে পেরেছি। তারপর তোমার বাবা কি করলো? তো এই জিনিসগুলো বাবা শোনার পর বাবা আমাকে বলল যে তুই কাটছোস তো ঠিক আছে, তা হাত কেটে দরজাটা কেন ওপেন রাখলি? তোর মা ইমোশনালি এটা তুই জানিস। একেবারে মানে আমার বাবা অনেক হার্ট, এতটাই হার্ট যে বলার বাইরে। দেন অক্টোবরের 3 তারিখে রাসেল এলাকা ছেড়ে চলে গেল, আমার ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। অক্টোবর 4 তারিখ থেকে আমার মডেল টেস্ট শুরু হলো। দেন এর মধ্যে আমার ফ্যামিলিতে আর কোনো ঝামেলাও নেই, কোনো গ্যাঞ্জামও নেই। তারপরে আসলো আমার এসএসসি পরীক্ষা শেষ ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শেষ। তারপর মার্চ মাসে, তখন এর মধ্যে আম্মু আমার সাথে খুবই ভালো আচরণ করছে, যেটা কিনা আমি তার কাছ থেকে আশা করিনি। কিন্তু বাবার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। ওই দিন লাস্ট কথা হয়েছিল, এরপর আমার সাথে বাবার আর কোনো কন্ট্যাক্ট নেই। তারপর অক্টোবরের পর মানে ফেব্রুয়ারির পর এক্সামের শেষে এরপর দেখি যে আম্মু আবার সে আগের মতো ফোনে কথা বলছে। এখন বাসায় আনে না, বাট বাইরে ঠিক মিট করছে, কথা বলছে। অ্যান্ড আমার তখন এতটা টেক কেয়ারিংয়ের ব্যাপার ছিল না। এখন আমি আমার নিজের মতো থাকলেই এনাফ। উনি যে আমাকে জন্ম দিয়েছে আমি এটা মনে করি না। আমি মনে করি যে না, আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে, আমি এখন বর্তমানে এতিম, এরকমভাবে ছিলাম। তারপর মে মাসে আমার বাবা আসছে বাইরে থেকে। বাবা আসার পর আমার সাথে বাবার তেমন একটা কথা হতো না, যদি নর্মালি জিজ্ঞেস করতো ভালো আছো কিনা, কথা জাস্ট এটুকু, এর বেশি না। অ্যান্ড একটা বাবা বাইরে থেকে আসছে আমার ভাইদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, গেমস বলেন, ড্রেস আপ বলেন, বহুত কিছু। অ্যান্ড আমার জন্য জাস্ট একটা ফোন আনছে, তো আর কিছুই না। আমার সে এতটা খারাপ লাগলো যে আমার ভাইদের জন্য এত কিছু আনলো আর আমার জন্য জাস্ট একটা ছোট ফোনেই আনলো, আর কিছুই না। আমি কি এতটাই ফেলনা তাদের কাছে? আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হয়নি। তার কারণে আমি আমার বাবার সাথে টোটালি কথা বলা অফ করে দিলাম। তারপর বাবা আমার কাছে আমার মায়ের ব্যাপারে কিছু ডকুমেন্টস ছিল। কি ধরনের ডকুমেন্টস ছিল? আম্মুর আমার গলিতে যেই লোকটা ছিল, যার সাথে আম্মুর পরবর্তীতে মানে থাকাটা, যেটা আমি দেখেছিলাম, উনি আবার আম্মুর প্রতি উইক ছিল, তারপর আবার আমার প্রতি উইক হয়ে পড়েছে। অ্যান্ড পরবর্তীতে আমাকে ইমপ্রেস করার জন্য আম্মুর সাথে ওনার অনেকগুলো নেগেটিভ ছবি প্লাস রেকর্ডিং, মানে কথা বলা, এগুলো আমাকে দিছে। অ্যান্ড তখন তো আমার ছবি বলতে ছবি কোথায় পেয়েছে উনি? ছবি উনি তুলেছে আম্মুর সাথে, এটা আমাকে ইমপ্রেস করার জন্য। আর তখন আমার সাথে রাসেলের আবার ভালো সম্পর্ক ছিল, যার কারণে আমি আমার মেমোরি কার্ডটা ওর কাছে জমা রাখছি। আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে, আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আবার বাসায় নিচ্ছে, বাসায় মানে আমি আম্মুকে মারছি, আম্মু আমাকে মারছে, এগুলো চলছে, যার কারণে আমি আমার কাছে সেফলি রাখতে পারলাম না। অথচ আমি যার কাছেই রাখলাম সেই হচ্ছে আমার সবচেয়ে বড় আনসেফলি একটা মানুষ, যার কাছে কিনা আমি আমার ডকুমেন্টসগুলো রাখতে দিছি। তো কি হয়েছে এগুলো?
পরে ওই মেমোরিটা মানে কি বলে পুরাই দিছে। পরবর্তীতে বাবা যখন আসলো, যখন বাবা আমাকে বললো তুমি না তোমার মায়ের ব্যাপারে অনেক ডকুমেন্টস রাখছো, কোথাও আমাকে দেখাও, আমার বলার মতো কিছু ছিল না তখন, আমি কি বলবো তাকে। বাট আমি আব্বুর কাছে মাফ চাইলাম, পায়ে ধরে যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, প্লিজ অন্তত আমাকে আমার মতো বাঁচতে দাও, আমার পড়াশোনাটা কন্টিনিউ করো। পড়াশোনা অফ করে দিতে চাচ্ছিল? হ্যাঁ, অফ করে দিতে চাচ্ছিল। তারপর আমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিট করালো, আমার যেই স্কুলে পড়েছি সেই কলেজেই। যখন আমাকে অ্যাডমিট করলো তো আমি তো খুব খুশি যে আমাকে অন্তত অ্যাডমিট করছে। তারপর এর মধ্যে বাবা যে কদিন ছিল নর্মালি ছিল সব কিছু। তারপর বাবা চলে গেল। বাবা যেদিন গেছে তার 1 মাস পর আম্মুর আচরণটা আমার সাথে এতটা খারাপ হয়ে গেল, ঠিক আগের মতো বাজে কথা বলতেছে, উঠতে বসতে। আমি এর মধ্যে আমার লাকটা ভালো ছিল যে এর মধ্যে আমি একটা কোচিংয়ে জবও পেয়ে যাই, আমি ওখানে ক্লাস নিতে হবে। আর আম্মুর মার জিনিসটা এতটা খারাপ ছিল যে তুমি একসময় বলছিলে যে তুমি পুলিশে গিয়েছিলে, কখন সেই ঘটনা? এই যে এরপরে। হ্যাঁ। তো আমার মার জিনিসটা আমার কাছে খুব খারাপ হয়ে মানে লাগে, এমনকি এখনো পর্যন্ত আমার বডিতে অনেক প্রবলেম আছে ওই মারের কারণে। তো পরে যখন এই জিনিসগুলো আবারও হচ্ছিল, বাবা অলরেডি এসে গেছে, তো এরপরে বাবা এসে গেছে, তখন আমি বলতেছিলাম যে বারবার যে বাবা একবার এসে গেছে, তোমার জন্য আমি এত কিছু করলাম, আমার হাত কাটলো, তারপর কেন তুমি এগুলাতে আবার যাচ্ছ, অন্তত এগুলো ছেড়ে দাও, ভালো থাকো, তাহলে তো আমি আর কোনো প্রবলেম করতেছি না। তো সে আমার কথাগুলো শুনছিল না। পরবর্তীতে আম্মুর সাথে আম্মুর আবার লাগালাগি মারামারি শুরু হয়ে যায়। আম্মু আমার সাথে এমনভাবে মারছিল যে আগের চেয়েও খারাপ। তারপরে মানে আম্মুর সাথে যখন আমার এই জিনিসগুলো চলতে থাকে, এক পর্যায়ে আম্মুর মারার অবস্থাটা আমার এতটা খারাপ হয়ে গেছিলো যে না, ওই দিন রাতে উনি আমাকে মেরেই ফেলবে। আমি আম্মুর রুম থেকে সেই দিনও আমার জামা পুরোপুরি ছিঁড়ে ফেলছে। আমার রুমে একটা জামা ছিল, আমি দৌড়ে গিয়ে আমার রুমের জামা পরছি। আব্বু যেহেতু আমাকে ফোন দিয়ে গেছিলো, আমার কাছে একটা ফোন ছিল, আমার রুমের দরজা নক করে দিছি। এখন কি করবো আমি, এখন যদি আমি রুম থেকে বের হই, হয় সে আমাকে মেরেই ফেলবে। তার হাতে এমন একটা জিনিস ছিল, জিনিসটা খুবই খারাপ একটা জিনিস ছিল। কি ছিল? ওই যে লোহার টাইপের এক ধরনের রড টাইপের ছিল, ওই যে সিনি বলে যেটা দিয়ে হাতুড়ি পিটায়, ওরকম টাইপের ছিল। অলরেডি আমার গায়ে যে বাড়ি দিছে, ঝাড়ুর বাড়িগুলো আমার গায়ের মধ্যে একদম লেগে গেছিলো, ঝাড়ুর ইয়েগুলো। তো অলরেডি হাত দিয়ে রক্ত পড়তেছে, তার মধ্যে এই সিচুয়েশন, কি করবো বুঝতে পারতেছিলাম না। এখন হয় আমাকে বাঁচতে হবে, আর তা নাহলে মরতে হবে, দুইটার একটা। কোনো কিছু বুঝতে না পারে শেষে নেটে সার্চ দিলাম। আমার ফোনে নেট ছিল ভাগ্য ভালো, যার কারণে আমি লোন আসে এমবি, তো আমি লোন এনে গুগলে বাড্ডার পুলিশ স্টেশনের নাম্বারটা সার্চ করি, দেন পরে পুলিশের কাছে ফোন করি। পুলিশের কাছে ফোন করার পর পুলিশ আসে বাসায় আসার পর আম্মু তখন একদম শান্ত। পুলিশ আসছে, গেট খুলে না, কিচ্ছু হয় না এই বাসায়, এমন একটা ভান। পুলিশ মামাকে ফোন করছে, মামা আবার বড় মামা যে ছিল, মানুষদের সাথে একটু বেশি চলাফেরা করে, যার কারণে থানা পুলিশ লোকজন তারে চিনে। তো তার কথা শুনে পরে পুলিশ চলে যায়, পরে মামা ঘরে ঢুকে। পরে পুলিশ বলে গেছে যে পরের দিন যেন থানায় আমাদেরকে উপস্থিত থাকতে হয়। পরে আমরা থানায় গেলাম। পরের দিন আমরা থানায় যে ওসিটা ছিল তার সাথে আমার মামা আগে আলাদা করে কিছু কথা বলতে চাইছে। তো ওসির সামনে মামা আমাকে এমনভাবে উপস্থাপনা করে যে আমার ব্রেন লস, তুমি মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আর মানসিকভাবে অসুস্থ, আর আমি যা বলছি পুরোটাই বানোয়াট, মিথ্যে। তার উপর আমার তখন 18 হয়নি। আর আমি যতদূর পরবর্তীতে শুনেছি যে 18-র আগে নাকি বাংলাদেশের কোথাও কোনো ছাত্র বলেন বা ছাত্রী বলেন, কারোরই পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন ইজিলি নেওয়া হয় না, বা তাদের কথা মানাও হয় না। তো পরবর্তীতে যখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলো তোমার এজ কত, পরে আমি বললাম যে 17+। পরে যে তোমার তো এখন 18 হয় না, তুমি কী করে কমপ্লেন করলা, আর তুমি এত সাহস কী করে হয় যে তুমি রাত করে আমাদেরকে ফোন দিয়ে হ্যারাস করলা, আর তোমার মার ফেস দেখে তো মনেই হয় না যে সে তোমার উপর এমন টর্চার করতে পারে বা তোমাকে মারতে পারে। পরে আমি হাত কেটে গেছে দেখালাম, বলে কি যে টুকিটাকি ঝগড়া তো ফ্যামিলিতে হবেই, তাই বলে তোমরা থানা পুলিশ পর্যন্ত নিয়ে আসবা। ওসির আচরণটা এতটাই খারাপ ছিল যে এখনো পর্যন্ত আমার পুলিশদেরকে সবচেয়ে বেশি ঘেন্না হয়। আমি একসময় তাদেরকে অনেক রেসপেক্ট করতাম। উইথ ডিউ রেসপেক্ট, সব ওসি একরকম না, সব পুলিশ একরকম না, যে কারণেই আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমরা একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে চিন্তা করি। আমি আমার লাইফে, আমরা কিছুদিন আগে এখানে একজন পুলিশ অফিসারের জীবন গল্প প্রচার করেছি বুধবারে, যদি তোমার শোনা হয়ে থাকে। আমি বলছি না যে
পার্টিকুলারলি কেউ ভালো কিংবা কেউ খারাপ, কিন্তু একজনের জন্য পুরো কমিউনিটির আমরা একটা খারাপ ব্লেম দিই। তুমি তোমার লাইফে যে এক্সপিরিয়েন্স ফেস করেছো, যে কারণেই হয়তো তোমার এই ধরনের পারসেপশন হচ্ছে। এমনও হতে পারতো তুমি একজন ভালো অফিসারের কাছে গিয়েছো এবং তাদের অনেক ক্ষমতা, অফকোর্স গভর্নমেন্ট থেকে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, তারা যদি তোমাকে প্রপারলি জাজ করতো তাহলে হয়তো বিষয়টা এরকম হতো না। বা তুমি যেটা বলছো সেটা যে আদৌ কতখানি সত্য সেটা তো বিশ্বাস করার একটা বিষয় থাকে, এবং সেটা যেহেতু টাইম মেশিনে চড়ে গিয়ে পুরো জিনিসটা দেখা যায় না, সুতরাং আরেকজনের জায়গা থেকে হয়তো পুরো গল্পটা যে তুমি যে এখানে বলেছো কেউ হয়তো বিশ্বাস করেছে, কেউ হয়তো বিশ্বাস করেনি, তিনি তার মতো করে হয়তো জিনিসটা বিশ্বাস করেননি। তবে কেসটা যেহেতু এতটা জটিল ছিল, আমার মনে হয় একটু হলেও খতিয়ে দেখা প্রয়োজন ছিল। পুরোপুরি ডিনাই না করে দিয়ে খতিয়ে দেখতে পারতো যে তোমাকে বিশ্বাস করি না, কিন্তু আমরা একটু অবজার্ভ করতে চাই যে আসলে সিচুয়েশনটা কী। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কি হলো? তারপর ওসি আমাকে বললো যে তোমার মা তো এটা সৎ মা না। পরে আমি বললাম যে জি না, আমার সৎ মা না, আমার আপন মা। বলে কি আপন মা পৃথিবীতে এমন কেউ হতেই পারে না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অলসো। আপন মা পৃথিবীতে আসলে এরকম হয়? এটা আসলেই খুব ডিফিকাল্ট। বাট ওই যে একটা কথা আছে, জীবন আসলেই কোনো এথিক্সের ধার ধারে না কখনো কখনো। হ্যাঁ, তারপর উনি আমার কথাগুলো বিলিভ করে না। পরবর্তীতে আমরা ওখান থেকে চলে আসি, মানে থানা থেকে আমাদেরকে বলে যে যে জিডিটা করছো তুমি ফোন দিয়ে ওটা ক্লোজ করে যাও। ফোন দিয়ে জিডি করো মানে তুমি নিজে লেখো নি, ওনার না না না, ও জিডি আমি এন্ট্রি করে? বলে দিয়েছি, উনি ওই অনুযায়ী লিখে নিয়েছে। আচ্ছা, তো পরবর্তীতে বললো যে পরে ওখানে জিডি যে টাকা ছিল, যতটুকু দরকার ছিল ওটা পরে আমই দিছে, আমি আর কিছু বলিনি। জিডির টাকা মানে জিডিতে কোনো টাকা লাগে না? আমি ওখানে লেগেছিল। আচ্ছা, তো পরে আমি ওখান থেকে জিডিটা উইথড্র করো তুমি? হ্যাঁ, উইথড্র বলতে আমি তো চলে আসি, ওর যা যা করছে আমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে ডিরেক্টলি বাসায় চলে আসছি। বাসায় এসে বাসার পিরার সামনে বসেছিলাম। তো পরবর্তীতে দেখলাম যে এখন আমি পুরোপুরি অসহায়, মানে আমার পাশে না আছে গভর্নমেন্ট, না আছে আমার ফ্যামিলি, না আছে আমার কোনো রিলেটিভ, না পাইলাম আমি আমার লাইফে আমার ভালোবাসার মানুষটা, কিছুই নাই। লাস্ট কিছু আর কি বলার আছে? আর আর কি বলতে তারপর এখন পর্যন্ত ওইভাবেই চলছে দিন। এখন আমার আম্মুর সাথে আমার টোটালি মানে কোনো কথা নেই, মানে সে বললে বলে কিন্তু আমি শুনি। এখন টোটালি আমি তার সাথে কোনো কথা বলি না, মানে একটা বোবা যেরকম থাকে আমার একটা বাড়িতে, আমি সেম ওইভাবে থাকি। প্লাস আমি শুধু জাস্ট ওই বাড়িতে থাকি, আমার খাবার খরচ, পড়ার খরচ যতটুকুই আছে ফুলটা এখন নিজেকে চালাতে হচ্ছে। খাবার খরচ তোমাকে দিতে হয়? হ্যাঁ, আমার নিজেটা নিজেকে করতে হয়। কজ আমার মা ডিরেক্টলি কথা, যদি আমি আমার বাসার খাবার খাই তাহলে আমি আমার মরা ভাইয়ের মাথা খাই। তুমি কিভাবে চালাও এটা? কোচিং করে যে পয়সাটা হ্যাঁ, পাও, কোচিং করে যেই বেতনটা পাই ওটাতে আমার খাবার খরচ হয়ে যায়। মানে এই টাকাটা তুমি তোমার ফ্যামিলিকে দাও? না, ফ্যামিলিকে দিই না, মানে তুমি নিজে নিজে, কজ ওনারা আমার জন্য করবে না। প্রথমে মনে করেছিলাম যে তুমি নিজে হয়তো নিজে রান্না করো নিজের জন্য? রান্না বলতে হ্যাঁ, নিজেকে রান্না করতে, মানে যখন রান্না করতে হয়তো করি, আর তা না হলে বাইরে থেকে খাবার আনি।